আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই করোনাকালীন দুঃসময়ের মধ্যে আসলে ভালো থাকা কঠিন। প্রথমে পরিচিত হইনি আপনাদের সাথে। আমি ডাক্তার মোহাম্মদ বাইজিদ বোস্তামি, এমবিবিএস পাশ করেছি রাজশাহী মেডিকেল কলেজ থেকে। এফসিবিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে পাশ করেছি জানুয়ারি 2014 সেশনে। বর্তমানে ফেজ বি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা। আপনাদের সাথে আজকে আমার যে বিষয়টি নিয়ে ক্লাস, সেটা হচ্ছে থোরাক্স। অ্যানাটমির মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। টোটাল অ্যানাটমির সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে থোরাক্স কার্ডটাই সবচেয়ে ছোট কার্ড, বাট রেসিডেন্সি পরীক্ষার জন্য এই কার্ডের গুরুত্ব অসীম, কারণ অল্প কিছু ফোকাসড জায়গা থেকে অনেকগুলো কোশ্চেন্স আসে। আপনি 5 থেকে 6টা কোশ্চেন্স কমন পাবেন মাত্র কয়েকটা জায়গা পড়ে। আমি আজকের ক্লাসে আপনাদের সাথে পুরো বিষয়টা ডিসকাস করব। আমাদের সাথে থোরাক্স অ্যান্ড ব্রেস্ট এই দুটো কন্টেন্টই থাকবে। কোন কোন জায়গাগুলো বেশি হাইলাইটস করতে হবে আমি সেগুলো আপনাদের বলবো। কিছু জায়গায় আমি ইলাস্ট্রেটিভভাবে আপনাদের সাথে ডিসকাস করব। আর আপনাদের সবার কাছে একটা লেকচার শিট দেওয়া হয়েছে, এই লেকচার শিটের সাথে আমি কন্টিনিউ করব। আমি যেই পাওয়ার পয়েন্ট অ্যান্ড বোর্ড দুটোর কম্বিনেশনে লাগবে। আপনারা জানেন যে অ্যানাটমি ক্লাসগুলোতে শুধু পাওয়ার পয়েন্ট দিয়ে কভার হবে না, বোর্ডে কিছু ছবি আপনাদেরকে ড্রয়িং লেভেল করে নিতে হবে, তাহলে আপনার পড়াটা খুব গুছিয়ে যাবে। আমরা ক্লাস শুরু করি এবং আমাদের ক্লাসে টেন্টেটিভ ডিউরেশন 3 আওয়ার্স। সো আপনি মাইন্ড সেট আপ করে নেন যে 3 ঘন্টা আপনাকে ব্যয় করতে হবে এবং বেশিরভাগ পড়াই আপনার আজকের ক্লাসে বসেই হয়ে যাবে। ওকে, শুরু করি। আমরা আপনাদের যে লেকচার শিটটা প্রোভাইড করেছি, দেখেন লেকচার শিটের উপর একটা ছবি দেওয়া আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এবং সেই ছবিটাই আমি মূলত এখানে দেখেছি। দিস ইজ থোরাসিক কেস। খেয়াল করে দেখেন যে আমরা যখন এমবিবিএস লাইফে পড়াশোনা করেছি আজ থেকে 6-7 বছর আগে, যার যখন শুরু হয়েছিল, ঠিক প্রথম ক্লাসটা শুরু হয়েছিল একটা স্টার্নাম দিয়ে, অথবা একটা রিবস দিয়ে, অথবা একটা থোরাসিক ভার্টিব্রা দিয়ে। সময়ের সাথে আমাদের পড়াগুলো অনেক এগিয়েছে এবং একটা সময় যখন আমরা সুপার এক্সট্রিমিটি পড়েছি, এক্সট্রিমিটি পড়া শেষে আমরা একটা আর্টিকুলেটেড হ্যান্ড পড়েছি। ইনফিরিয়র এক্সট্রিমিটি পড়া শেষে আমরা আর্টিকুলেটেড ফুট পড়েছি। বাট থোরাক্স কার্ড পড়া শেষে আমরা কি কখনো আর্টিকুলেটেড থোরাক্স পড়েছি? নো। আমরা থোরাক্স কার্ড শেষে আর্টিকুলেটেড থোরাক্স পড়ি নাই বলেই আমরা দেখবেন যে থোরাসিক ওয়াল থেকে যখন কোশ্চেন্সগুলো আসে, সেই কোশ্চেন্সগুলো অ্যান্সার খুব ভালো করে দিতে পারি না। অ্যাজ ভেনাস সিস্টেম থেকে যখন কোশ্চেন্স আসে, বিষয়গুলো আমাদের খুব বোধগম্য হয় না। এই কারণেই আর্টিকুলেটেড হ্যান্ড, আর্টিকুলেটেড ফুটের মতো আর্টিকুলেটেড থোরাসিক কেস, এটি সম্পর্কে কিছু আইডিয়া দরকার। আমরা শুরুতে একটু দেখে নিই। আমি আপনাদেরকে পেজ নম্বর বলে দেবো এবং পেজ নম্বরের সাথে সাথে আমরা কন্টিনিউ করব। ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রথমে আমরা ডিসকাস করে দেবো এবং ফাইনালি ফুল বই পড়া শেষে আমরা পুরো বইটাকে সামারাইজ করে দেবো। কোথায় থেকে কোনো জায়গা যদি মিস পড়ে যায় সেগুলো আমরা আপনাদেরকে শো করে দেবো। দিস ইজ এ থোরাসিক কেস। খেয়াল করে দেখেন, আমরা জানি যে টোটাল রিবস 12টি রিবস। 12টি রিবসের মধ্যে প্রথম 7টি রিবসকে বলা হয় ট্রু রিবস, অর্থাৎ যারা ডিরেক্টলি গেট অ্যাটাচমেন্ট উইথ দ্য স্টারনাম। পরের 5টি রিবস, এই যে 5টি রিবস, এই 5টি রিবস এরা সরাসরি স্টারনামের সাথে অ্যাটাচমেন্ট পায় না, সো এদেরকে বলা হয় ফলস রিব। অ্যান্ড এই 5টির মধ্যে লাস্ট 2 রিবস, একদম শেষের দুটো রিবস দেখেন, একদম শেষে এই যে এই দুটো রিবস, এই রিবস দুটো কোনোভাবেই কোনো অ্যাটাচমেন্ট পায় না অ্যান্টেরিয়রলি, এরা ফ্লোটিং অবস্থায় থাকে, সো এদেরকে বলা হয় ফ্লোটিং রিবস। তাহলে টোটাল 12টি রিবসের মধ্যে প্রথম 7টি রিবস ট্রু রিবস, পরের 5টিকে বলা হয় ফলস রিবস, বাট লাস্টের দুটো যেটা, এই দুটোকে বলা হয় ফ্লোটিং রিবস, কারণ এরা কোস্টাল কার্টিলেজ দিয়েও কোনো অ্যাটাচমেন্ট পায় না। এখন যদি আমরা একটু ভেরিফাই করে দেখি যে আমাদের ইন্টারকোস্টাল স্পেস কয়টা, 12টা যদি রিবস হয় তাহলে ইন্টারকোস্টাল স্পেস হবে কয়টা? 2টা রিবসের মাঝে একটি স্পেস, সো 11টা স্পেস। খেয়াল করে দেখেন যে 12টা রিবসের মাঝে 11টা স্পেস হলেও পোস্টেরিয়রলি কিন্তু স্পেস 11টাই আছে। অ্যান্টেরিয়রলি 11টা স্পেস কি দেখা যায়? না, কারণ লাস্টের দুটো ফ্লোটিং রিবস, সো লাস্টের দুটো স্পেসের দের ইজ নো অ্যান্টেরিয়র কন্টিনিউশন, এখানে এসে ওপেন হয়ে যায়। সো আমরা দেখতে পাবো যে পেছনের দিকে 11টি স্পেস, অর্থাৎ পোস্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেস 11টি, বাট অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল স্পেস কিন্তু 11টি থাকে না। যার কারণে আমরা যখন থোরাসিক ওয়ালে ব্লাড সাপ্লাই করতে যাই, দেখবেন পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ইজ 11, বাট অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কিন্তু 9। এই যে দুটো শর্ট,
এটা আমরা অনেকবার মুখস্থ করি, কিন্তু যদি আপনার একবার ভালো করে পড়া থাকে তাহলে আপনি এই বিষয়গুলো মুখস্থ না করেও পারবেন যে হ্যাঁ পেছনে স্পেস 11টি, সো 11, সামনের দিকে স্পেস 9টি, দুটো শর্ট, সো আর্টারি ভাস্কুলার সিস্টেম দুটো শর্ট থাকবে। এই বিষয়গুলো আমরা যখন থোরাসিক ওয়ালে ব্লাড সাপ্লাই করব তখন আমাদের কাজে লাগবে। আমরা এখন যে জিনিসটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে চাই, আমাদের লেকচার শিটে পেজ নম্বর 7, লেকচার শিটের পেজ নম্বর 7 বের করেন। রেসিডেন্সি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস এক্সটার্নাল অ্যাঙ্গেল। 7 নম্বর পেজে দেখেন এক্সটার্নাল অ্যাঙ্গেল। এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেলে অথবা T4-5 ভার্টিব্রাল স্পেস লেভেলে অথবা অ্যাঙ্গেল অফ লুইস লেভেলে যে স্ট্রাকচারগুলো থাকে পরীক্ষার জন্য ফ্রিকোয়েন্ট টপিকস, বারবার কোশ্চেন্স আসে এই টপিকস থেকে। এটা খুব ভালো করে জানতে হবে এবং আত্মস্থ করে নিতে হবে। এটা আপনি ফার্স্ট ইয়ার থেকে অনেকবার মুখস্থ করেছেন, বাট এটা দেখবেন যে মুখস্থ থাকে না। তার কারণ হচ্ছে ফার্স্ট ইয়ারে আপনি যখন প্রথমবার পড়েছিলেন তখন আপনি স্ট্রাকচারগুলো সম্পর্কে জানতেন না, যার কারণে মুখস্থ করেও মনে রাখতে পারেননি। বাট এখন আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব, আপনাদের এই পড়াটা অত্যন্ত সহজভাবেই শেষ হবে। আমার সাথে একটু এই ছবিটা ফলো করেন। এটা যদি হয় ভার্টিব্রাল কলাম, এটাকে আমরা বলতে চাই T4-5 ভার্টিব্রাল জাংশন। তাহলে আমাদের ম্যানুব্রিয়াম স্টার্নাম যদি আমরা বলি, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ লুইস, দিস ইজ দ্য স্টার্নাল অ্যাঙ্গেল। আমাদের যেই অ্যাঙ্গেল লেভেলে, এই অ্যাঙ্গেল লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে এটাই আমাদের জানার বিষয়। তাহলে এই লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে আমরা কত সহজে মনে রাখতে পারি সেটাই আমাদের এখন বিষয়। একটু খেয়াল করেন, আমরা যদি বলি এটা হচ্ছে হার্ট, হার্ট থেকে যে স্ট্রাকচারটি বের হয় সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওটা। একটু খেয়াল করেন, এখন যদি আমরা একটু কোরিলেট করার চেষ্টা করি, এক্সটার্নাল অ্যাঙ্গেল লেভেল, এই লেভেলে দেখেন অ্যাসেন্ডিং আউটার শেষ এই লেভেলে। অ্যাসেন্ডিং আউটার শেষ মানে শুরুকার, আর্চ অফ দ্য আউটার শুরু, আর্চ অফ দ্য আউটার শেষ এই লেভেলে, ডিসেন্ডিং থোরাসিক আউটার শুরু এই লেভেলে। তার মানে একটা লেভেলেই অ্যাসেন্ডিং আউটা, আর্চ অফ দ্য আউটার অ্যান্ড ডিসেন্ডিং থোরাসিক আউটা, চারটা রিলেশন এই লেভেলে। এরপর দেখেন হার্ট থেকে বেরোচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক হার্ট থেকে বেরোয় দুদিকে দুটো পালমোনারি আর্টারিতে বিভক্ত হয়ে দুই লাংসের মধ্যে চলে যায়। তাহলে পালমোনারি ট্রাঙ্কের এন্ডিং অ্যান্ড পালমোনারি আর্টারির কমেন্সমেন্ট কোন লেভেলে? এই লেভেলে। এরপর দেখেন ট্রাকিয়া, ট্রাকে উপর থেকে এসে দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো লাংসের মধ্যে চলে যায়। তার মানে ট্রাকিয়ার বাইফার্কেশন পয়েন্ট অ্যাট দিস লেভেল। এবং ট্রাকিয়াল বাইফার্কেশন মানে শুরুকার, ব্রঙ্কাই প্রিন্সিপাল ব্রঙ্কের শুরু এই লেভেলে। ট্রাকিয়াল বাইফার্কেশন পয়েন্টকে কি বলা হয়? এটাকে বলা হয় কারিনা অফ দ্য ট্রাকিয়া। তাহলে কারিনা অফ দ্য ট্রাকিয়া কোন লেভেলে থাকবে? এই লেভেলে। এরপরে দেখেন সুপিরিয়র ভেনা কাভা হার্টে ঢুকতেছে, এজাইগাস ভেনাস সিস্টেম ডান সাইড দিয়ে এইভাবে এসে এজাইগাস ভেনাস সিস্টেমটা আর্চিং করে সুপিরিয়র ভেনা কাভায় ওপেন করে কোন লেভেলে? এই লেভেলে। তাহলে এজাইগাস ভেন ডান সাইডে থাকে, এটা এজাইগাস ভেন আর্চিং করে সুপিরিয়র ভেনা কাভায় ওপেন করে এই লেভেলে। এরপরে দেখেন থোরাসিক ডাক্ট, যেটাকে বলা হয় হোল বডির লিম্ফ্যাটিক ড্রেনেজ সিস্টেম। থোরাসিক ডাক্ট হোল বডিতে ছিল রাইট সাইডে, এই রাইট সাইড থেকে জাস্ট এই লেভেলে এসেই রাইট টু লেফটে শিফট করে T4-5 লেভেলে, অর্থাৎ T5 ভার্টিব্রাল লেভেলে এসে থোরাসিক ডাক্ট রাইট টু লেভেলে শিফট করে এই লেভেলে। এরপর দেখেন ডিপ কার্ডিয়াক প্লেক্সাস, কার্ডিয়াক প্লেক্সাসগুলো আর্চ অফ দ্য আউটা নিচে জাস্ট এই লেভেলেই অবস্থান করে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ নামে একটা স্ট্রাকচার রয়েছে, রাইট অ্যান্ড লেফট। রাইট যেটা সেটা নেকেই থাকে, বাট লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই নার্ভটি আর্চ অফ দ্য আউটার মধ্যে আটকা পড়ে আবার উপরের দিকে এসে রিকারেন্ট হয়। তাহলে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ লোকেটেড অ্যাট দিস লেভেল। এছাড়াও থাইমাস গ্ল্যান্ড এর কিছু পোর্শন এই লেভেলে এসে অবস্থান করে। তাহলে আমরা যদি বলি একসঙ্গে স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল অথবা অ্যাঙ্গেল অফ লুইস এই লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে, তাহলে এখন কিন্তু আপনার জন্য খুব ইজি এটা মনে রাখা। বাট আপনি যেদিন প্রথম দিন পড়েছিলেন মেডিকেল কলেজে তখন আপনি জানতেন না এজাইগাস ভেনাস সিস্টেম কি, তখন জানতেন না থোরাসিক ডাক্ট কি,
তখন জানতেন না রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কি। সো তখন আপনি অনেকবার পরে মুখস্থ রাখতে পারেন নাই। এখন যদি পরীক্ষার প্রশ্নে আসে ফিমোরাল ভেন লাইস অ্যাট দিস লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল, আপনি কিন্তু এখন নিঃসন্দেহে সঠিক উত্তর দাগাবেন, বাট ওই সময় যদি ফিমোরাল ভেন আসতো হয়তো ওটাকে আপনি ট্রু দাগাই ফেলতেন, বিকজ ইউ ডোন্ট নো ফিমোরাল ভেন আসলে কী কোন লেভেলে থাকে। কিন্তু এখন আপনার হোল বডি অ্যানাটমি সম্পর্কে একটি কনসেপশন রয়েছে। সো আপনি কিন্তু অনেক কমন বিষয়গুলো এখন আপনি কম মিস্টেক করবেন, কম ভুল হবে আপনার। এখন আপনি যদি একটু পড়াগুলো কোরিলেট করেন দেখবেন আপনার পড়াগুলো অনেক মনে থাকবে, যেটা প্রথম দিকে মনে থাকতো না, বাট এখন যেহেতু হোল বডি অ্যানাটমি পড়া হয়ে গেছে আপনার পড়াগুলো সুন্দর মনে থাকবে। তাহলে আমরা এইভাবে পড়াটা মনে রাখতে পারি। এখন খেয়াল করেন এই ছবিটা, একটু খেয়াল করেন এই ছবিটা দেখানো হয়েছে দিস ইজ দ্য T4-5 ভার্টিব্রাল লেভেল। এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ দ্য লুইস অথবা T4-5 ভার্টিব্রাল লেভেল অথবা স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল। এই লেভেলে তাহলে দেখেন দিস ইজ দ্য অ্যাসেন্ডিং আউটার, এন্ডিং আর্চ অফ দ্য আউটার শুরু এবং আর্চ অফ দ্য আউটার শেষ। এখানে দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক, দুদিকে বিভক্ত হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ট্রাকিয়া, দুই পাশে বিভক্ত হয়ে যাচ্ছে। এখানে সে অ্যাজাগাস ভেন্স সুপিরিয়র ভেনা কাভে ওপেন করে অ্যান্ড অল দিস স্ট্রাকচারস লাইস অ্যাট দিস লেভেল। এখন আমরা লেকচার শিটে পেজ নম্বর 7 একটু খেয়াল করি। দেখেন ইম্পর্টেন্স অফ স্টার্নাল অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ লুইস, এটাকে ইনফিনিটিভ স্টার দিয়ে দাগান। ভেরি ফ্রিকোয়েন্ট টপিক্স, বারবার পরীক্ষায় আসেন। একটা মেনোমিক্স দেওয়া আছে, দেখেন রেড প্লান্ট বলে একটা শব্দ আছে। এই রেড প্লান্ট দিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে যদি আন্ডারলাইং তথ্য আপনার জানা না থাকে। আর যদি আপনি সঠিক বিষয়টা জানেন তাহলে রেড প্লান্ট দিয়ে যা হওয়ার কথা তাই হবে। এ দিয়ে আপনার অ্যাসেন্ডিং আউটার, আর্চ অফ দ্য আউটার অ্যান্ড ডিসেন্ডিং থোরাসিক আউটার সকল রিলেশনগুলো আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। আমরা একটা কোশ্চেন দেখি প্রিভিয়াস ইয়ারের, এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে, প্রায় প্রতিবারই আসে। খেয়াল করে দেখেন at the level of T4-5 a vertebral interspace a CT scan shows the অ্যান্সার করতে হবে আপনাদের। আপনি যদি আমার সাথে এইভাবে অ্যান্সারগুলো করে যান আপনারা অনেক পড়াই এখানেই হয়ে যাবে। সো এটা আপনারা অবশ্যই অ্যান্সার করতে করতে যাবেন। 1 নম্বর ট্রু না ফলস হবে, 2 নম্বর বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া, 3 নম্বর কমেন্সমেন্ট অফ দ্য পালমোনারি আর্টারি, 4 নম্বর দ্য লেফট ব্রাকিওসেফালিক ভেন, and number 5 the arch of the upper aspect of the arch of the aorta। সঠিক উত্তর কী হবে? দিস ইজ দ্য অ্যান্সার। সো আমার মনে হয় আপনি এখানকার প্রশ্ন পারবেন যদি এইভাবে আপনার পড়াটা মাথার মধ্যে গুছিয়ে নেন যে হ্যাঁ এই লেভেলে এই স্ট্রাকচারগুলো থাকে। আবার একটা কোশ্চেন দেখেন, এই কোশ্চেন্সটাই মার্চ 2020 গত সেশনে অর্থাৎ এই লেটেস্ট যে পরীক্ষা হয়ে গেলো সেখানে ছিল এই কোশ্চেন্সটা, এবং তার আগের বছর 2019-এ কোশ্চেন ছিল এইটা স্ট্রাকচার দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল, জাস্ট শব্দটা চেঞ্জ করেছে, বাকি সব ঠিক আছে। দ্য বডি অফ দ্য T4 ভার্টিব্রা, বডি হবে না হবে না? আমরা বলেছি T4-5 ভার্টিব্রাল জাংশন নট দ্য বডি। বাইফার্কেশন অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক, আপার মার্জিন অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ দ্য অ্যাওরটিক আর্চ, কারিন অফ দ্য ট্রাকিয়া। কী হবে উত্তর? দিস ইজ দ্য ট্রু অ্যান্সার। সো এখান থেকে বারবার কোশ্চেন্স থাকে, আপনাকে অবশ্যই এই টপিক্সটা ভালোভাবে পড়তে হবে। ইনফিনিটিভ স্টাডি দাগান পেজ নম্বর 7 ইম্পর্টেন্স অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল, এখানে যে কথাগুলো আছে মাস্ট টু নো। এই পেজের নিচ থেকে আপনি একটু পড়ে নেবেন যে ফানেল চেস্ট বলে একটা জায়গা আছে, দেখেন এই পেজের নিচের দিকে ফানেল চেস্ট কি, পিজিয়ন চেস্ট কি, জাস্ট বিষয়গুলো একটু জানলেই হলো, ইন ডিটেলিং দরকার নেই। আর পরের পেজে আসেন 8 নম্বর পেজ রিবস। আপনি 9 নম্বর পেজে চলে আসেন, অ্যাটিপিক্যাল লিপস বলে যে জায়গাটি আছে, অ্যাটিপিক্যাল লিপস। খেয়াল করে দেখেন এমবিবিএস লাইফে আমরা যতগুলো রিপস পড়েছিলাম 12টা রিপসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমাদের স্যার ম্যাডামরা পড়েছেন কোনটা? ইয়েস, ফার্স্ট রিব, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যান্ড ফার্স্ট রিবের ইম্পর্টেন্ট কিছু রিলেশন রয়েছে। খেয়াল করে দেখেন অ্যাপেক্স অফ দ্য লাংয়ের উপরে কে বসে আছে? ফার্স্ট রিব। তার মানে আমাদের থোরাসিক ইনলেট এবং থোরাসিক কন্টেন্টগুলো নেকে যে যাচ্ছে আউটলেট এই লেভেলে। সো ইট ইজ এ ভেরি ভাইটাল স্ট্রাকচার। তাহলে ফার্স্ট রিব সম্পর্কে আমাদের পড়তে হবে এবং এখান থেকে কোশ্চেন আসে ফার্স্ট রিব থেকে এবং রিলেশন থেকে কোশ্চেন আসে। সো এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমার সাথে একটু খেয়াল করেন, ফার্স্ট রিবের রিলেশনগুলো আমি আপনাদের সাথে সহজভাবে পড়ে দেব। এটা হচ্ছে ফার্স্ট রিব। ফার্স্ট রিবের পেটের মধ্যে ইনার অ্যাসপেক্টে একটা টিউবারকল থাকে, এইরকম একটা টিউবারকল থাকে, এটাকে বলা হয় স্কেলেনি টিউবারকল। এখানে একটা মাসুল অ্যাটাচমেন্ট রয়েছে, কি নাম? এই যে একটা মাসুল থাকে এটাকে বলা হয় স্কেলেনি অ্যান্টেরিয়র মাসুল। তাহলে ফার্স্ট রিবের ইনার বর্ডারে একটা টিউবারকল, স্কেলেনি টিউবারকল, এখানে একটা মাসুল অ্যাটাচমেন্ট স্কেলেনি অ্যান্টেরিয়র মাসুল। ফার্স্ট রিবের উপরে কে থাকে? ফার্স্ট রিবের উপরে থাকে যে স্ট্রাকচারটি তাকে বলা হয় ক্লাভিকল।
সো যে সকল স্ট্রাকচার ফার্স্ট রিবের উপর দিয়ে যায় তারা ক্লাভিকলের নিচ দিয়ে যায়, এই জন্য একে বলা হয় সাবক্লাভিয়ান স্ট্রাকচার, যেমন সাবক্লাভিয়ান আর্টারি, সাবক্লাভিয়ান ভেন, এই যে স্ট্রাকচারগুলো নামকরণ করা হয়েছে কারণ এরা ফার্স্ট রিবের উপর দিয়ে যায় বাট ক্লাভিকলের নিচ দিয়ে যায়। তাহলে আমরা যে বডির ম্যাক্সিমাম যে একটা রিলেশন পড়েছিলাম ইন্টারকোস্টাল ভেনের ক্ষেত্রে নিউরোভাস্কুলার বান্ডল, সেটা কি মনে আছে আপনাদের? এই যে ভেন নামে একটা শব্দ পড়েছিলাম, ভেন আর্টারি অ্যান্ড নার্ভ, এই রিলেশনটা বডির ম্যাক্সিমাম জায়গাতেই মেনটেন হয়। আপনি যখন ফিমোরাল ট্রায়াঙ্গলে পড়বেন দেখবেন ফিমোরাল ভেন আর্টারি নার্ভ মিডিয়াল টু ল্যাটারাল এই রিলেশন। আপনি যখন পড়বেন মিডিয়াল মেলারাসের বিহাইন্ডে পোস্টেরিয়র আমাদের যে ভেসেলগুলো, এই ভেসেলগুলো পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি ভেন এই জায়গায় যখন পড়বেন সেখানে দেখবেন যে এই রিলেশনটা মেনটেন হয়। সো বডির ম্যাক্সিমাম জায়গাতেই এরকম একটা রিলেশন আপনি দেখতে পাবেন। তাহলে এই সূত্র মতে স্কেলেনি টিউবারকুলের সামনে দিয়ে অ্যান্ট্রোলিকে যাবে অবশ্যই সাবক্লাভিয়ান ভেন। ইয়েস, দিস ইজ দ্য সাবক্লাভিয়ান ভেন। সাবক্লাভিয়ান ভেন তাহলে স্কেলেনি টিউবারকুলে অ্যান্ট্রোলি যাচ্ছে। তাহলে বিহাইন্ডে কে যাবে সাবক্লাভিয়ান আর্টারি, দিস ইজ কল্ড সাবক্লাভিয়ান আর্টারি। এই ছবিটা দেখে আপনাদের মনে হচ্ছে যে মাসলের নিচ দিয়ে যায়, ডট ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে যে সাবক্লাভিয়ান আর্টারি স্কেলেনি অ্যান্টেরিয়র মাসলের আন্ডার সারফেস দিয়ে যায়। এরপরে একটি স্ট্রাকচার থাকবে, সেটার নাম কি? সেটা অবশ্যই তাহলে নার্ভ। দিস ইজ কল্ড লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে সামনে সাবক্লাভিয়ান ভেন, সাবক্লাভিয়ান আর্টারি অ্যান্ড নার্ভ যেটা সেটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস অথবা T1 নার্ভ রুট। দিস রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের একটু ছবিটা খেয়াল করেন। দিস ইজ দ্য ফার্স্ট রিব, দিস ইজ দ্য স্কেলেনি টিউবারকল, এই যে গুলোর মধ্যে দেখা যাচ্ছে দিস ইজ স্কেলেনি টিউবারকল, দিস ইজ দ্য গ্রুপ ফর দ্য সাবক্লাভিয়ান ভেন and this is group for subclavian artery and this is the lower trunk of brachial plexus. এরপরে ফার্স্ট রিবের নেকে একটা ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে। ফার্স্ট রিবের নেক বরাবর দেখেন, একদম নেক অফ দ্য ফার্স্ট রিব এই বরাবর বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে এবং তারা সিকোয়েন্সিয়ালি সাজানো আছে। তাহলে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 9-এ দেখেন ফার্স্ট রিব যে কথাটি দেওয়া আছে, এখানে 4 নম্বর বুলেটটা খেয়াল করেন। ইন ফ্রন্ট অফ দ্য স্কেলেনি টিউবারকল সাবক্লাভিয়ান ভেন, বিহাইন্ড দ্য স্কেলেনি টিউবারকল সাবক্লাভিয়ান আর্টারি। তারপরে দেখেন লাস্ট বুলেট নেক অফ দ্য ফার্স্ট রিব মিডিয়াল টু ল্যাটারাল যে স্ট্রাকচারগুলো থাকে সুন্দর করে 4টা নাম দেওয়া আছে। দিস ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে গতবার কোশ্চেন ছিল 2020 রেসিডেন্সি কোশ্চেন ছিল এখান থেকে। নেক অফ দ্য ফার্স্ট রিব কোশ্চেন্সটা দেখে মনে হবে এটা লাংস থেকে দেওয়া হয়েছে, বাট কোশ্চেন্সটা দেওয়া হয়েছিল এখান থেকে। সেই কোশ্চেন্সটা ছিল এরকম, অ্যাপেক্স অফ দ্য লাং পোস্টেরিয়র সারফেস রিলেটেড টু হুইচ স্ট্রাকচার। তাহলে অ্যাপেক্স অফ দ্য লাংয়ের পোস্টেরিয়র সারফেসে রিলেটেড কোনটা? ফার্স্ট রিবের নেক, এবং নেকের সাথে রিলেশন কোন কোন ভাইটাল স্ট্রাকচারগুলো? এই স্ট্রাকচারগুলো। কোশ্চেন্সটা ছিল এইটা। এখন খেয়াল করেন, যদি এমন একটি কন্ডিশন অ্যারাইজ করে যে ফার্স্ট রিবের উপরে আমরা বলেছিলাম ক্লাভিকল থাকে, এখন যদি এমন একটা কন্ডিশন অ্যারাইজ করে ফার্স্ট রিবের উপরে তো কোনো রিবস নাই, সার্ভাইকাল 8 ভার্টিব্রা যদি ট্রান্সভার্স প্রসেসটা কোনো কারণে একটু বড় হয়ে রিবসের মতো তৈরি করে, যেটাকে আমরা বলি সার্ভাইকাল রিব, তাহলে সার্ভাইকাল রিব যদি এর উপরে এসে বসে পড়ে, সার্ভাইকাল রিব যদি উপর দিয়ে এসে বসে পড়ে, তাহলে এই ভেন, এই আর্টারি, এই নার্ভ অল উইল বি কম্প্রেসড। তাহলে সার্ভাইকাল রিবের কারণে যদি নিউরোভাস্কুলার বান্ডল দ্যাট ইজ সাবক্লাভিয়ান ভেন, আর্টারি অ্যান্ড দ্য নার্ভ যদি কম্প্রেসড হয়, তাহলে যে সিনড্রোমটা তৈরি হয় এটাকে বলা হয় সার্ভাইকাল রিব সিনড্রোম, থোরাসিক ইনলেট বা আউটলেট বিভিন্ন নামে একে আখ্যায়িত করা হয়েছে। তাহলে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 10 নম্বর পেজে দেখেন সার্ভাইকাল রিব বলে যে কথাটি আছে, সার্ভাইকাল রিব অ্যান্ড দ্য থোরাসিক আউটলেট সিনড্রোম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টাডি দাগিয়ে রাখেন সার্ভাইকাল রিব। এখন আপনি একটু খেয়াল করেন যে ফার্স্ট রিব যদি সার্ভাইকাল রিব যদি এসে এগুলোকে কম্প্রেশন দেয়, তাহলে ভেনের উপরে কম্প্রেশনের ফলে কী হবে? ভেনাস কনজেশন। আর্টারির উপরে কম্প্রেশন ফলে কী হবে? ইসকেমিয়া ডেভেলপ করবে। নার্ভের উপরে কম্প্রেশনের ফলে প্যারাস্থেসিয়া ডেভেলপ করবে। দিস নিউরোভাস্কুলার সিনড্রোম ডেভেলপ করবে, বিভিন্ন ধরনের সিমটম অ্যারাইজ করবে। এটাকে বলা হয় সার্ভাইকাল রিব সিনড্রোম, থোরাসিক আউটলেট সিনড্রোম। লেকচার শিটে পেজ নম্বর 10 একটু খেয়াল করেন, এটা পুরোটা ইম্পর্টেন্ট, সুন্দর করে পড়তে হবে। দ্বিতীয় প্যারাটা খেয়াল করেন, দ্য লোয়ার ট্রাঙ্ক অফ plexus, brachial plexus, mainly the T1 nerve root is compressed. তারপর নিচের দিকে দেখেন সিমটম আর লেস
সিমটম আর লেস, সিমটম কম হয় কোথায়? কমপ্লিট রিবের ক্ষেত্রে। অর্থাৎ রিব যদি কমপ্লিটলি এখানে এসে ফাইব্রাস ব্যান্ড দিয়ে অ্যাটাচড হয়ে যায় তাহলে সেটা স্ট্যাবল রিবস, স্ট্যাবল প্রেশার দেয়, কনস্ট্যান্ট প্রেশার দেয়। আর যদি রিবস ইনকমপ্লিট থাকে অর্থাৎ মাঝামাঝি একটা অবস্থায় এসে রিবস নাই, তাহলে ইনকমপ্লিট রিব হলে এটা রেসপিরেশনের সাথে কখনো উপরে ওঠে কখনো নামে, দেয়ার আনস্টেবল রিবস। এই আনস্টেবল রিবের ক্ষেত্রে সিমটম বেশি হয়, পেশেন্টের কখনো বেশি পেন হয় কখনো কম পেন হয়। বাট যখন কমপ্লিট রিব ফাইব্রাস ব্যান্ড দিয়ে অ্যাটাচড হয়ে যায় তখন এই রিবগুলোর সিমটম একটা কনস্ট্যান্ট লেভেলে থাকে, যার কারণে বলা হয় কমপ্লিট রিবের ক্ষেত্রে সিমটম কম, ইনকমপ্লিট রিবের ক্ষেত্রে সিমটম বেশি। লেকচার শিটে পেজ নম্বর 10, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পুরোটা খুবই সুন্দর করে পড়বেন। এবং এইটা পড়ার সময় আপনি একটু 6 নম্বর পেজে দেখেন ক্লিনিক্যাল কোরিলেশন বলে একটি জায়গা আছে 6 নম্বর পেজের উপরের দিকে, ক্লিনিক্যাল কোরিলেশন, এই প্যারাটা এটার সাথে কোরিলেশন করে পড়ে নেবেন। This is the cervical ribs, this is compressing the neurovascular bundle. সার্ভাইকাল রিবস 0.5% পপুলেশনের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ প্রতি 200 জনে একজনের সার্ভাইকাল রিবস থাকতে পারে। এই রিলেটেড তথ্যগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। এরপরে আসেন আমাদের লেকচার শিটে পেজ নম্বর 89 নম্বর পেজে আমাদের ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন রয়েছে যেটা আমাদের পরীক্ষাগুলোতে বারবার আসে এবং শুধুমাত্র সাবক্লাভিয়ান আর্টারি, যেটা আমি বলবো সাবক্লাভিয়ান আর্টারি, শুধুমাত্র সাবক্লাভিয়ান আর্টারি থেকে ফুল স্টেমের কোশ্চেন্সও আসে। সাবক্লাভিয়ান আর্টারি কোশ্চেন্সগুলো ব্রাঞ্চগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং তার রিলেশনটা একটু খেয়াল করেন, আমি সহজে আপনাদেরকে পড়িয়ে দেব। এটা যদি হয় আমাদের ফার্স্ট রিব, তাহলে আমরা বলেছিলাম একটা টিউবারকল থাকে, যে টিউবারকলের নাম বলা হয়েছিল স্কেলেনি টিউবারকল। আমরা বলেছিলাম সাবক্লাভিয়ান আর্টারি যেটা মাসলের বিহাইন্ড দিয়ে যায়, তাহলে এটা আমাদের সাবক্লাভিয়ান আর্টারি। সাবক্লাভিয়ান আর্টারি এক্সটেনশন ফ্রম দ্য অরিজিন টু আউটার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব, এই পর্যন্ত সাবক্লাভিয়ান আর্টারি, তারপরে নাম হয়ে যায় অ্যাক্সিলারি আর্টারি। সাবক্লাভিয়ান আর্টারি যখন স্কেলেনি অ্যান্টেরিয়র মাসলের বিহাইন্ড দিয়ে যায়, যাওয়ার সময় 3টা পার্টে ভাগ হচ্ছে। স্কেলেনি মাসলের আগ পর্যন্ত ফার্স্ট পার্ট, মাসলের আন্ডার সারফেসের সেকেন্ড পার্ট, পরবর্তী অংশটুকু থার্ড পার্ট। এই 3টা পার্টের ব্রাঞ্চগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ব্রাঞ্চগুলো একটু সহজে মনে রাখা যায় কীভাবে দেখি আমরা একটা সহজ শব্দ দিয়ে মনে রাখতে পারি। ভিআইপি শব্দটা না বলে আমরা বলতে পারি ভিআইটি, আর একটা শব্দ অ্যাড করব সিডি। আপনি ভিটামিন সিডি দিয়ে মনে রাখতে পারেন অথবা ভিআইপি কেটে দিয়ে ভিআইটি সিডি দিয়ে মনে রাখতে পারেন। ভিআইটি হচ্ছে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ, সেকেন্ড পার্ট সি অ্যান্ড থার্ড পার্ট ডি। কীভাবে মেলে আমরা দেখব, খেয়াল করেন। ফার্স্ট পার্টের প্রথম যে ব্রাঞ্চটা এটাকে বলা হয় ভার্টিব্রাল আর্টারি, সেকেন্ড ব্রাঞ্চের নাম হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, অ্যান্ড থার্ড পার্টের নাম বলা হয় থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। ভার্টিব্রাল আর্টারি, ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। খেয়াল করেন থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক শব্দটা শুনে আপনার মাথার মধ্যে থাইরো সার্ভাইকালকে সন্ধি বিচ্ছেদ করলে কিছু একটা হবে এরকম মনে হয়। থাইরো সার্ভাইকাল মানে থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড সার্ভাইকাল রিজিয়ন। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে যে আমরা ব্লাড সাপ্লাই করি ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, এটা মূলত থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ থেকে আসে। থাইরয়েড গ্ল্যান্ডটা যদি একটু কোরিলেট করে নেন এখানে পড়াটার সাথে, থাইরয়েড গ্ল্যান্ডের চেহারাটা দেখবেন এইরকম। দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডের লোয়ার পোর্শনটা মোর বাল্কি অ্যান্ড আপার পোর্শনটা লেস বাল্কি, থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে যেটা হয়। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে মেন ব্লাড সাপ্লাই আমরা জানি যে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, তার মানে এই আর্টারিগুলো মেইনলি ব্লাড সাপ্লাই দেয়। থাইরয়েড গ্ল্যান্ডের মেন ব্লাড সাপ্লাই ফ্রম দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। এখন যদি বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই কি, থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়রলি দুই চারটা গ্ল্যান্ড থাকে, তার মানে এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো দেজ আর মেইনলি সাপ্লাইড বাই ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের মেন বাল্ক থাকে লোয়ার পার্টে, আপার পার্টে শুধুমাত্র 2টা লোব থাকে যেটা সোজা উপর দিকে করতেছে। তার মানে থাইরয়েড গ্ল্যান্ড যখন আপনি পড়বেন তাহলে আপনার মাথার মধ্যে থাকবে ইটস গেটস ব্লাড সাপ্লাই মেইনলি ফ্রম দ্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি অ্যান্ড ইট ইজ এ ব্রাঞ্চ ফ্রম দ্য থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লাভিয়ান আর্টারি। ওকে,
এবং সেই সাথে আপনার প্যারাথয়েড গ্ল্যান্ড যেহেতু মেন বাল্কে থাকে, সো নিচের দিকে থাকে, সাপ্লাইড বাই ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। আপনি যখনই একটা জিনিস পড়বেন, রিলেভেন্ট কথাগুলো একসাথে পড়ে নেবেন, তাহলে আপনার পড়াটা সুন্দরভাবে মনে থাকবে। এখন আসেন ফার্স্ট পার্টের ব্রাঞ্চ আমাদের শেষ, সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের ব্রাঞ্চ সি মানে কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক, কস্টো মানে রিবস, সার্ভাইকাল মানে সার্ভাইকাল রিজন। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা বুঝতে পারছি যে এস দুটো ব্রাঞ্চ তৈরি হবে। কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে দুটো আর্টারি আসছে, একটা সার্ভাইকাল রিজন আর একটা কোস্টাল রিজনে, অর্থাৎ থোরাসিক ওয়ালে। আমরা যখন থোরাসিক ওয়ালে ব্লাড সাপ্লাই পড়ি, দেখবেন যে পোস্টেরিয়রলি 11 আর্টারির মধ্যে লোয়ার 9 আর্টারি অ্যারাইজ ফ্রম দ্য ডিসেন্ডিং থোরাসিক আর্টারি, যেটা পোস্ট ইন্টারকোস্টাল আর্টারি। আর প্রথম দুইটা স্পেসের আর্টারি দিস আর অ্যারাইজ ফ্রম দ্য এই কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে একটা সুপার ইন্টারকোস্টাল আর্টারি আসে সেই ব্রাঞ্চ থেকে। সো কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে একটা ব্রাঞ্চ যাবে যেটা থোরাসিক ওয়ালে ব্লাড সাপ্লাই দিবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এরপর আসেন ডি, ডি মানে ডরসাল স্ক্যাপুলার আর্টারি। ইয়েস, দিস আর দ্য ব্রাঞ্চেস অফ সাবক্লাভিয়ান আর্টারি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড দ্য থার্ড পার্ট। এই ছবিটা খেয়াল করেন, এই ছবিতে দেখানো হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারি, দিস ইজ দ্য ভার্টিব্রাল আর্টারি, দিস ইজ ইন্টারনাল থোরাসিক আর্টারি অ্যান্ড দিস ইজ থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক অ্যান্ড দিস ইজ স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। পরের ছবিতে যদি একটু খেয়াল করেন, পরের ছবিতে দেখেন যে দিস ইজ দ্য সাবক্লাভিয়ান আর্টারির 3 পার্টস এখানে আছে। ফার্স্ট পার্ট থেকে ভিআইটি, দ্যাট ইজ ভার্টিব্রাল আর্টারি, সেকেন্ড পার্ট থেকে দিস ইজ দ্য কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক অ্যান্ড দিস ইজ থার্ড পার্ট ডরসাল স্ক্যাপুলার আর্টারি। দিস ভেরি ইম্পর্টেন্ট। লেকচার শিটে পেজ নম্বর 89-এ দেখেন একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের মধ্যে সুন্দর করে দেওয়া আছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, তাদের এক্সটেনশন, তাদের ব্রাঞ্চগুলো। এটাকে ইনফিনিটিভ স্টার দিয়ে দাগিয়ে রাখেন। একবার একটা কোশ্চেন ছিল ব্রাঞ্চেস অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লাভিয়ান আর্টারি, জাস্ট এইরকম একটা কোশ্চেন, এবং দিস ইজ ভেরি ইজি কোশ্চেন। আপনার যদি একবার জানা থাকে, এই ভিআইটি সিডি শব্দটা মনে থাকলে আপনারা কখনো ভুল হবে না। ওকে, এখান থেকে কোশ্চেন থাকে, এই রিলেশনগুলো ইম্পর্টেন্ট, সাবক্লাভিয়ান আর্টারি পড়তে হবে। এরপর আসেন আমরা একটু আবার আগের পেজেই ব্যাক করব, আমাদের 17 নম্বর পেজে চলে আসেন, যেখানে আমরা থোরাসিক ওয়ালের মধ্যে ছিলাম। 17 নম্বর পেজে দেখেন এজাইগাস ভেনাস সিস্টেম। থোরাসিক ওয়ালে ব্লাড সাপ্লাই আমরা যখন পড়ব, থোরাসিক ওয়ালে ব্লাড সাপ্লাই আমরা জানি যে আমরা একটু যদি 17 নম্বর পেজটা দেখি, দেখেন ব্লাড সাপ্লাই অফ থোরাসিক ওয়াল, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা জানি যে থোরাসিক ওয়ালে ইন্টারকোস্টাল স্পেস থাকে এবং তার মধ্যে নিউরোভাস্কুলার বান্ডলগুলো থাকে। তাহলে ইন্টারকোস্টাল স্পেস অ্যান্টেরিয়রলি 9 অ্যান্ড পোস্টেরিয়রলি 11। একটু খেয়াল করেন 17 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, তাহলে কয়টা হবে? 11টা। 11টা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারির মধ্যে নিচের 9টা অ্যারাইজ ফ্রম দ্য ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা অ্যান্ড ফার্স্ট 2 অ্যারাইজ ফ্রম দ্য সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ থাইরো কস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। এরপর দেখেন যে অ্যান্টো ইন্টারকোস্টাল আর্টারি টোটাল কয়টা আছে? টোটাল 9টা, 9 পেয়ার। 9 পেয়ারের মধ্যে দেখেন আপার 6 অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারনাল থোরাসিক আর্টারি অ্যান্ড লোয়ার 3 অ্যারাইজ ফ্রম দ্য মাস্কুলোফ্রেনিক আর্টারি। এরপরে আসেন these are the anterior-intercostal artery, upper 6 and lower 3 anterior-intercostal vein, just corresponding vein. Posterior-intercostal artery, upper 6, lower posterior-intercostal artery, first to develop from the costocervical artery branch and later 9, next 9 arise from the descending thoracic aorta. প্রবলেম যেটা হয় আমাদের আর্টারিয়াল সিস্টেম নিয়ে তেমন প্রবলেম হয় না, জিনিসগুলো বেশ ইজিয়ার, বাট প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেনাস ড্রেনেজ, অর্থাৎ পোস্টেরিয়র চেস্ট ওয়ালের যে ভেনাস ড্রেনেজটা, এটা পরীক্ষায় বারবার আসে এবং এটা একটু ডিফিকাল্ট। এটা আমরা আগে ভালো করে বুঝি নাই, আজকে এখন বুঝতে হবে। দিস ইজ কল্ড এজাইগাস ভেনাস সিস্টেম। 17 নম্বর পেজে দুটোকে স্টার মার্ক দিয়ে দাগিয়ে নেন আপনি, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এই প্যারাটা এবং অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি নামগুলো। 18 নম্বর পেজে আসেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ এজাইগাস ভেনাস সিস্টেম। এটা আমার সাথে ভালো করে বুঝে নিতে হবে, ড্রয়িং লেভেল করবেন আমার সাথে, তাহলে আপনার এটা কখনো আর ভুল হবে না। এটা পড়াতে যে প্রথমে যে কথাটি জানতে হবে, এজাইগাস ভেন কয়টা? এজাইগোস মানে এ মানে আন, জাইগোস মানে পেয়ার, মানে আনপেয়ার, তার মানে এজাইগাস ভেন আনপেয়ার একটা। ইয়েস, সাধারণ সেন্সে মনে হবে এজাইগাস ভেন একটা, বাট অ্যাকচুয়ালি এজাইগাস ভেন ছিল দুইটা। ডেভেলপমেন্টালি এজাইগাস ভেন ওয়াজ 2, in the right side একটা, left side একটা, but with development left side এজাইগাস ভেন এটা obliterate হয়ে যায়।
দেখবেন যে আমাদের বডির আর্টারিয়াল সিস্টেমটা কিন্তু লেফট সাইডে ডেভেলপড, যেমন ডিসেন্ডিং থোরাসিক একটা আর্চ অফ দ্য আউটার লেফট সাইডে, বাট ভেনাস সিস্টেম রাইট সাইডে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এজেগাস ভেন, থোরাসিক ডাক্ট অল আর ইন দ্য রাইট সাইড। যখন আমাদের ডেভেলপমেন্ট হয়েছিল, ডেভেলপমেন্টের সময় যদি একটু খেয়াল করেন, ডেভেলপমেন্টের সময় আমাদের আর্টারিয়াল সিস্টেম যখন লেফট সাইডে ডমিনেন্ট হয় এবং ভেনাস সিস্টেম যখন রাইট সাইডে ডমিনেন্ট হয়, তখন লেফট সাইডের অ্যাজাগাস ভেনাস সিস্টেম তখন এটা অবলিটারেট হওয়া শুরু করে। তাদের ভগ্নাবশেষ যা কিছু থাকে সেগুলোই পরবর্তীতে হেমিঅ্যাজাইগাস অ্যান্ড অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস হিসেবে কানেক্টেড উইথ দ্য অ্যাজাগাস ভেনাস সিস্টেম। এটা যদি একটু আমরা ডায়াগ্রামিক্যালি দেখার চেষ্টা করি তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। তাহলে অ্যাজাইগাস ভেন ওপেন ইনটু দ্য সুপিরিয়র ভেনা কাভা। কোন লেভেলে ওপেন করে আমি অলরেডি আপনাদের সাথে স্টার্নাল অ্যাঙ্গেল পড়ানোর সময় ডিসকাস করেছি। অ্যাজাইগাস ভেন ওপেন ইনটু দ্য সুপিরিয়র ভেনা কাভা অ্যাট দ্য লেভেল অফ স্টার্নাল অ্যাঙ্গেল। আমি ধরে নিলাম সিমিলার একটা অ্যাজাইগাস ভেন লেফট সাইডেও ছিল। তাহলে অ্যাজাইগাস ভেন আমি ধরে নিলাম রাইট সাইডে যেমন একটা আছে, সিমিলার একটা অ্যাজাইগাস ভেন লেফট সাইডেও ছিল। এখন আমরা যেটা পড়তেছি পোস্টেরিয়র চেস্ট ওয়ালের ভেনাস ড্রেনেজ সিস্টেম। আর মাঝখানে এসে যখন হার্ট এসে বসলো, হার্ট থেকে যখন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা এভাবে তৈরি হয়ে আসলো, লেফট সাইডে যখন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা তার অবস্থান তৈরি করে নিল, তখন যে কন্ডিশনটা ডেভেলপ করলো, লেফট সাইডের অ্যাজাগাস ভেন অবলিটারেট হয়ে তাদের ভগ্ন অবশেষ তৈরি হয়। এই ভগ্ন অবশেষগুলো জয়েন উইথ দ্য অপোজিট সাইড অ্যাজাগাস ভেন। এখন এদের নাম হয়ে গেল, দিস ইজ দ্য হেমিঅ্যাজাগাস ভেন অ্যান্ড দিস ইজ অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেন। তাহলে অ্যাজাগাস ভেন অ্যাকচুয়ালি ছিল রাইট অ্যান্ড লেফট, দুদিকে দুইটা। রাইট সাইডের অ্যাজাগাস ভেন যেটা পারসিস্ট করে যায় ডিউ টু ডেভেলপমেন্ট অফ ভেনাস সিস্টেম ইন দ্য রাইট সাইড, বাট লেফট সাইডে অ্যাজাগাস ভেন এটা অবলিটারেট হয় ডিউ টু ডেভেলপমেন্ট অফ আর্টেরিয়াল সিস্টেম ইন দ্য লেফট সাইড, তাদের ভগ্নাবশেষগুলো থেকে যায়। এখন যদি আমরা আরেকটু ডিপলি খেয়াল করি যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন তাহলে কয়টা হবে? 11টা স্পেস, 11টা ভেন। এই ড্রেনেজটা আমরা দেখব। আপনি যদি খেয়াল করেন, দেখেন ফার্স্ট স্পেস তার অবস্থান কোথায়? অনেক উপরে, কারণ অ্যাজাইগাস ভেন শেষ হচ্ছে কোথায়? স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল, অর্থাৎ T4-5 জাংশনে। আর ফার্স্ট স্পেস একেবারে নেকের কাছে। তাহলে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন এটা কি অ্যাজাইগাস ভেন আসতে পারবে? নো। এই জন্যই প্রথম ইন্টারকোস্টাল পোস্টেরিয়র ভেনটা ডাইরেক্টলি ড্রেন ইনটু দ্য ব্রাকিওসেফালিক ভেন। তার মানে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন দে ড্রেন ইনটু দ্য ব্রাকিওসেফালিক ভেন। এখন আসেন সেকেন্ড, থার্ড, ফোর্থ। সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনজনে একসাথে যুক্ত হয়, নাম হয় সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনজন একসাথে যুক্ত হয়ে তৈরি করে সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন। রাইট সাইডে যেহেতু ডেভেলপড অ্যাজাগাস ভেন আছে, সো সেকেন্ড, থার্ড, ফোর্থ যুক্ত হয়ে যে ভেনটা তৈরি করেছিল দ্যাট ড্রেন ইনটু দ্য অ্যাজাগাস ভেন। লেফট সাইডে একই রকম ঘটনা ঘটে, বাট সেকেন্ড, থার্ড, ফোর্থ তিনজন একসাথে যুক্ত হয়ে তৈরি করে লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেন, বাট লেফট সাইডে কোনো ডেভেলপড অ্যাজাগাস ভেন নাই। সো লেফট সাইডে এই তিনটা একসাথে যুক্ত হয়ে ডিরেক্টলি ওপেন করে ইনটু দ্য ব্রাকিওসেফালিক ভেন। এরপরে 5, 6, 7, 8, 9, 10 বাকি সবগুলো 11 নম্বর পর্যন্ত বাকি সবগুলো ড্রেন ইনটু দ্য অ্যাজাগাস ভেন ইন দ্য রাইট সাইড, বাট লেফট সাইডে এইরকম কন্টিনিউয়াস কোনো অ্যাজাগাস ভেন নাই। সো লেফট সাইডে কী হবে? 5, 6, 7, 8 নম্বর পর্যন্ত ড্রেন ইনটু দ্য অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেন। 9, 10, 11 নম্বর এগুলো ড্রেন ইনটু দ্য হেমিঅ্যাজাগাস ভেন। দিস ইজ দ্য ভেনাস সিস্টেম অফ দ্য পোস্টেরিয়র চেস্ট ওয়াল, দ্যাট ইজ অ্যাজাগাস ভেনাস সিস্টেম। এই ছবিটা একটু খেয়াল করেন। দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা, দিস ইজ রাইট ব্রাকিওসেফালিক ভেন, দিস ইজ লেফট ব্রাকিওসেফালিক ভেন, দিস ইজ দ্য অ্যাজাগাস ভেন, and these are the accessory hemiazagas vein, and this is hemiazagas vein. First posterior intercostal vein directly drain into the brachycephalic vein in the right side and also in the left side. Second, third, fourth একসাথে যুক্ত হয়ে তৈরি করে right superior intercostal vein in the right side drain into the azagas vein, but left side এ কোথায় ড্রেন করবে? brachycephalic vein. পরবর্তী সবগুলো রাইট সাইডে ড্রেন ইনটু দ্য অ্যাজাগাস ভেন। লেফট সাইডে এরকম ডেভেলপড কোনো অ্যাজাগাস ভেন নাই, সো লেফট সাইডে 5, 6, 7, 8 এরা ড্রেন করে অ্যাক্সেসরি হেমিঅ্যাজাগাস ভেন, অ্যান্ড 9, 10, 11 ড্রেন ইনটু দ্য হেমিঅ্যাজাগাস ভেন।
This is a venous drainage of posterior chest wall. This is azygous venous system. This is very important. পরীক্ষায় frequently আসে। Full stream questions azygous venous system থেকে আসে। azygous vein-এর কোর্স পড়তে হবে, কোন ওপেনিং দিয়ে এটা চেস্ট ওয়ালের মধ্যে চেস্ট মেডিস্টেনামে ওপেন করতেছে, এটা কোথায় এসে ওপেন করে, স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলের সাথে সম্পর্ক কি কি ট্রাইবুটারিস রয়েছে, ইন ডিটেইলস সব পড়তে হবে। লেকচার শিটে পেজ নম্বর 18 নম্বর পেজে দেখেন এই কথাগুলো সুন্দর করে দেওয়া আছে। স্পেশালি দ্য কোর্স স্টার মার্ক দিয়ে রাখেন, কোর্স পড়তে হবে। পরের পৃষ্ঠায় পেজ নম্বর 19 নম্বর পেজে দেখেন একটা সামারি টেবিল দেওয়া আছে। এই টেবিলে রাইট লেফট এটা আমি এতক্ষণ ডিসকাস করলাম, এই কথাগুলো ডিসকাস করেছি, এটা ভালো করে পড়তে হবে। আমরা এই পড়াটার সাথেই থোরাসিক ওয়ালটা একটু সামারাইজ করে নিয়ে আমরা একটু লেকচার শিটের পেজ নম্বর 3-তে আসি। 3 নম্বর পেজে দেখেন থোরাসিক ওয়াল। থোরাসিক ওয়াল থেকে আসলে এখানে খুব বেশি পড়ার নেই, জাস্ট গো থ্রো, একটু রিডিং পড়বেন, তবে যেখান থেকে কিছু তথ্য পেতে পারেন সেটা শেপের প্যারাটা পড়বেন। পরের পৃষ্ঠায় আসেন পেজ নম্বর 4 নম্বর পেজে দেখেন একটা পার্থক্য দেওয়া আছে, টেবিল অ্যাডাল্ট অ্যান্ড ইনফ্যান্ট, এই যে পার্থক্য দেওয়া আছে এটা পড়তে হবে। নিচে কিছু ক্লিনিক্যাল কোরিলেশন রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি রিডিং পড়ার বিষয়, খুব ডিটেলিং দরকার নেই। পরের পৃষ্ঠায় আসেন পেজ নম্বর 5 নম্বর পেজে দেখেন ছবির নিচে সুপ্রা প্লুরাল মেমব্রেন বা সিপসন্স ফাসা, এটা কি জিনিস, অ্যাটাচমেন্ট কি একটু জানতে পারলে ভালো। নিচের দিকে স্ট্রাকচার পাসিং থ্রু দ্য থোরাসিক ইনলেট, এগুলো রিডিং করবেন, খুব ডিটেলস মুখস্থ করার দরকার নাই। পেজ নম্বর 6 সম্পর্কে আমি ডিটেলস বলেছি আপনাদের। এই পেজে নিচের দিকে ক্লিনিক্যাল কোরিলেশনটা একটু পড়বেন। পরে পৃষ্ঠায় আসেন পেজ নম্বর 7 এক্সটার্নাল অ্যাঙ্গেল সম্পর্কে আমি ডিটেলস বলেছি, ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 8 নম্বর পেজে রিপসের নিচের দিকে দেখেন কোস্টাল গ্রুপ বলে একটা জায়গা আছে, এখানে নিউরোভাস্কুলার বান্ডুলারিস ভেন আর্টারি নার্ভ, এটা একটু পড়তে হবে। পেজ নম্বর 9 সম্পর্কে আমি ডিটেলস বলেছি। পেজ নম্বর 10 এটাকে আমি ডিটেলিং করেছি, ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 11 নম্বর পেজে দেখেন ফ্লেল চেস্ট বলে একটি জায়গা আছে, একদম উপরের দিকে ইনলেট অফ থোরাক্স, যেখানে প্যানকোস টিউমার শব্দটা কি, অ্যাপেক্স অফ দ্য লাঙ্গের ওখানে হয়, এবং ওখানে দেখেন যে ফ্লেল চেস্ট 3 নম্বর বুলেট, স্টোবিন চেস্ট, এগুলো একটু রিডিং পড়ে নিয়েন। এরপরে আসেন পেজ নম্বর 12 নম্বর পেজ, মাসলস বলে একটি জায়গা আছে, এক্সট্রিনজিক মাসলস। আসলে এক্সট্রিনজিক মাসলগুলো আমাদের দরকার ইন্ট্রিনজিক মাসল, যেটা পেজ নম্বর 13 নম্বর পেজে দেওয়া আছে। দেখেন ইন্ট্রিনজিক মাসলস নামগুলো, তাদের অ্যাটাচমেন্ট। এখানে প্রথম যে টেবিলটা মাসল অরিজিন অ্যান্ড ইনসারশন, এইটা একটি স্টার মার্ক দিয়ে রাখেন, এটা পড়বেন। পরের পৃষ্ঠায় আসেন পেজ নম্বর 14 14 নম্বর পেজ। 14 নম্বর পেজে ইন্টারকোস্টাল নার্ভ বলে যে জায়গাটি আছে, একটু রিডিং পড়ে নেবেন। পেজ নম্বর 15-এ এখানে আসলে তেমন কিছু নাই। পেজ নম্বর 16 যারা একটু অ্যাডভান্স স্টাডি করেন, অ্যাডভান্স পড়তে চান, তাদের জন্য বলছি এগুলো কথা। ইন্টারকোস্টাল নার্ভ ব্লক, এটা পড়বেন, সবার জন্য খুব এসেনশিয়াল না। এরপর আসেন পেজ নম্বর 17 সম্পর্কে আমি বলেছি। পেজ নম্বর 18 সম্পর্কে ডিটেলস বলেছি, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজাইগাস ভেনাস সিস্টেম। এরপরে আসেন পেজ নম্বর, দিস ইজ দ্য কোয়েশ্চেন্স ফ্রম দ্য অ্যাজাইগাস ভেন, মার্চ 2019-এর কোয়েশ্চেন্স। আপনি পড়লে পারবেন, না পড়লে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করতে পারবেন না। আমরা এই কোরিলেশন করে পড়ার জন্য একটু 33 নম্বর পেজে আসি। 33 নম্বর পেজে সেফটি ট্রায়াঙ্গল ফর চেস্ট ড্রেন টিউব ইনসারশন, এটা একটা পেইড টপিকস। এই বাউন্ডারিটা বারবার আসে, এই বাউন্ডারিটা একটু কনফিডেন্টলি জানা দরকার। আমরা যখন ইন্টারকোস্টাল চেস্ট ড্রেন টিউব দিই, তাহলে এই বাউন্ডারিটা হচ্ছে একদম স্পেসিফিক কথা মনে রাখবেন, এখানে কোনো প্যাচ লাগাবেন না। প্রথম কথা হচ্ছে মিড এক্সিলারি লাইনের অ্যান্টেরিয়রলি। মিড এক্সিলারি লাইন মানে কি আপনি জানেন যে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ডের মাঝখান দিয়ে যে লাইনটা যায়, তাহলে ফার্স্ট মার্কিংটা কী হবে, অ্যান্টেরিয়র টু দ্য মিড এক্সিলারি লাইন, নাম্বার 1। নাম্বার 2 মার্কিং যেটা পেক্টোরালিস মেজর মাসল, এটার বিলো অ্যান্ড ল্যাটারালি, অ্যান্ড নাম্বার 3 পয়েন্ট যেটা ভেরিয়েশন হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আছে, আপনি স্পেসিফিক পয়েন্ট মনে রাখবেন। 5th ইন্টারকোস্টাল স্পেস, 5th ইন্টারকোস্টাল স্পেস। 5th স্পেস মানে কি, কোন রিবের আপার বর্ডার, 6th রিবের আপার বর্ডার। পরীক্ষার অপশনে যদি 5th স্পেস না থাকে, যদি 4th থাকে, তাহলেও সেটা কারেক্ট, তবে 4th আর 5th-এর বাইরে কোনো কিছু দাগাবেন না। পেজ নম্বর 33 নম্বর পেজে দেখেন উপরের দিকে ক্লিনিক্যাল অ্যানাটমি বলে যে জায়গাটি, সেটা ইম্পর্টেন্ট। সেফটি ট্রায়াঙ্গল কি, এই ট্রায়াঙ্গলের বাউন্ডারি ইজ ইম্পর্টেন্ট। This is the boundary for the safety triangle. This is yellow marked area is a safety triangle for chest and tube insertion.
anterior to the mid-axillary line above the level of nipple line, below lateral to the pectoralis major muscle. এই কথাগুলো বেলিয়ান লাভস বইটার মধ্যে সুন্দর করে লেখা আছে। তবে লোয়ার মার্জিনটা নিয়ে লট অফ কনফিউশন আছে বিভিন্ন জায়গায়, আপনি ফিক্সড মনে রাখবেন ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। And this is the strength tube insertion direction towards the upwards. এরপরে চলে আসেন লেকচার শিটে পেজ নম্বর 51। রেসিডেন্সি পরীক্ষায় যে জায়গা থেকে কোশ্চেন্স ফ্রিকোয়েন্টলি আসে এবং যে কোশ্চেন্সগুলো মিস করা যাবে না তাদের মধ্যে একটি জায়গা হচ্ছে মেডিস্টেনাম, ফোকাল জায়গা, বারবার আসবে। আপনার পড়া থাকলে পারবেন, পড়া না থাকলে পারবেন না, একেবারে অঙ্কের মতো উত্তর, জানলে পারা যাবে, আদারওয়াইজ ভেবে চিন্তে অ্যান্সার করা যাবে না। এটা একবার সুন্দর করে বুঝে নেবেন, তাহলে আপনার মুখস্থ করতে সুবিধা হবে এবং বারবার এগুলো রিভাইজ করবেন। মেডিস্টেনাম আমরা যখন পড়েছিলাম তখন মেডিস্টেনামের কন্টেন্ট সম্পর্কে আমাদের আইডিয়া ছিল না, কারণ ফার্স্ট ব্লকে পড়েছিলাম, প্রথম কার্ড। বাট এখন এই পড়াটা অনেক ইজি হবে, যেমনটা স্টার্নাল অ্যাঙ্গেলের লেভেল স্ট্রাকচারগুলো পড়তে আমাদের ইজি হয়েছে, ঠিক তেমনই মেডিস্টেনামের কন্টেন্টগুলো পড়তে খুব ইজি হবে। মেডিস্টেনামের যে দুইটা মেইনলি পড়তে হবে, একটা হচ্ছে মিডল মেডিস্টেনাম আর একটা হচ্ছে পোস্টার মেডিস্টেনাম। এই দুটো মেডিস্টেনামের কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, এটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা যদি মেডিস্টেনামের কন্টেন্টটা আপনাকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি, খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম। আর এই বরাবর তাহলে আমাদের স্টারনামের পজিশন, তাহলে এই একটা আমাদের জাংশন। মেডিস্টেনামের অবস্থানটা হবে এই রকম, আর মাঝখানে যদি হার্ট বসে, তাহলে দেখেন এই পুরো জায়গাটা যদি হার্ট এসে দখল করে নেয়, সামনের দিকে একটা চেপা জায়গা থেকে, তাহলে এইটাকে বলা হচ্ছে সুপিরিয়র মেডিস্টেনাম, নিচের অংশটাকে বলা হয় ইনফেরিয়র মেডিস্টেনাম। ইনফেরিয়র মেডিস্টেনামকে তিনটা ভাগে ভাগ করা হয়, অ্যান্টেরিয়র, মিডিল অ্যান্ড দ্য পোস্টেরিয়র মেডিস্টেনাম। আপনারা যদি একটু এই ছবিটা খেয়াল করেন, this is the superior mediastinum, this is the anterior mediastinum, middle mediastinum and this is the posterior mediastinum. তাহলে এই মেডিস্টেনামের কন্টেন্টগুলো আপনি কিভাবে সহজে মনে রাখবেন সেটাই বিষয়। প্রথমে আপনাকে বলি অ্যান্টেরিয়র মেডিস্টেনাম হচ্ছে এই জায়গাটা। অ্যান্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট মনে রাখা খুব ইজি, কারণ অ্যান্টেরিয়র মেডিস্টেনাম একটা একেবারে ন্যারো স্পেস, একদম চিপা একটা জায়গা। এখানে থাকে কি একটা স্টার্নোপেরিকার্ডাল লিগামেন্ট। দেখেন স্টার্নামকে পেরিকার্ডের মধ্যে হার্টের সাথে অ্যাটাচমেন্ট দেখে স্টার্নোপেরিকার্ডাল লিগামেন্ট দিয়ে একটা কন্টেন্ট থাকে, আর কিছু লুজ অ্যারেলোর টিস্যু থাকে থাইমাস গ্ল্যান্ডের লোয়ার পার্ট, এই মূলত কন্টেন্ট। তার মানে অ্যান্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট ইজ ভেরি মিনিমাম। একটা হচ্ছে লিগামেন্ট যেটাকে বলা হয় স্টার্নোপেরিকার্ডাল লিগামেন্ট, আরেকটা লোয়ার পার্ট অফ দ্য থাইমাস, আর কি থাকে লুজ অ্যারেলোর টিস্যু, লিম্ফাটিক্স, এগুলো সব জায়গাতেই আছে। এরপরে আসেন যেটা পড়তে হবে মিডল মেডিস্টেনামের কন্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিডল মেডিস্টেনামের কন্টেন্টকে আপনি সহজে মনে রাখবেন যেভাবে, মিডল মেডিস্টেনাম তো মাঝখানে, এর এই দুই পাশে দুটো লাংস, মাঝখানে হার্ট, দিস ইজ কল্ড মিডল মেডিস্টেনাম। তাহলে হার্ট এবং লাংসের মধ্যে যা কিছু ঢুকবে, হার্ট এবং লাংস থেকে যা কিছু বের হবে এবং হার্টের গা বেয়ে যা কিছু নামবে, অল আর কন্টেন্ট অফ মিডল মেডিস্টেনাম। তাহলে খেয়াল করেন, হার্ট থেকে বেরোচ্ছে অ্যাসেন্ডিং আউটা, পালমোনারি ট্রাঙ্ক, হার্টের মধ্যে ঢুকে গেছে সুপিরিয়র ভেনা কাভা, হার্টের মধ্যে ঢুকতেছে গিয়ে পালমোনারি ভেন, হার্টের গা বেয়ে নামে ফ্রেনিক নার্ভ, ডিপ কার্ডিয়াক প্লেক্সাস, লাংসের মধ্যে ঢুকে গিয়ে ট্রাকিয়া বাইফার্কেট করে প্রিন্সিপাল ব্রঙ্কাইগুলো, ট্রাকিও ব্রঙ্কিয়াল লিমনোডগুলো কোথায় আছে এখানে, পালমোনারি ভেনগুলো কোথায় থেকে বেরোচ্ছে, অল দিস স্ট্রাকচার লাইস এট দ্য লেভেল অফ মিডল মেডিস্টেনাম। মিডল মেডিস্টেনামে এগুলো কন্টেন্ট, তাহলে আপনার পড়াগুলো খুব ইজিয়ার হয়ে যাবে। এরপরে আসেন পোস্টেরিয়র মেডিস্টেনাম। পোস্টেরিয়র মেডিস্টেনামগুলো মনে রাখা আরও সহজ, একদম পেছনের টানেল লাইক যে স্ট্রাকচার, টানেল লাইক যে এরিয়া, এটার মধ্যে যে স্ট্রাকচারগুলো আসা যাওয়া করবে। খেয়াল করে দেখেন, একজন বাণী যখন খাওয়া দাওয়া করতেছে, দিস ইজ দ্য মাউথ ক্যাভিটি, তাহলে খাওয়ার পরে এই যে ইসোফেগাস উপর দিয়ে সুপিরিয়র মেডিস্টেনাম, মিডল পোস্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট ইসোফেগাস একটা। তারপরে দেখেন হার্ট থেকে বেরোলো কি ডিসেন্ড আর্চ অফ দ্য অ্যাওর্টা হয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে যেটা বেরোচ্ছে, ইট ইজ এ কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্টেনাম। থোরাসিক ডাক্ট যেটাকে বলা হয় হোল বডি লিম্ফ্যাটিক ড্রেনেজ, পেছন দিয়ে যাতায়াত করে। আমরা একটু আগেই পড়লাম অ্যাজাইগাস ভেনাস সিস্টেম, হেমিয়াজাইগাস, অ্যাক্সেসরি হেমিয়াজাইগাস,
এগুলো অ্যাকচুয়ালি কোথাকার জায়গা স্ট্রাকচার? পোস্টেরিয়র চেস্টোয়ালের ভেনাস ড্রেনেজ। সো কোথায় থাকবে? পোস্টার মেডিস্টেনামে। দিস ইজ দ্য কন্টেন্ট অফ পোস্টার মেডিস্টেনাম। লেকচার শিটের পেজ নম্বর 51 বের করেন। এটাকে আরেকটু সহজভাবে মনে রাখার জন্য আমরা যেভাবে বলতে পারি, সুপিরিয়র মেডিস্টেনামের কন্টেন্টগুলো হচ্ছে যেগুলো উপর থেকে নিচের দিকে নামতেছে, যেমন ইসোফেগাস, একটা ট্রাকিয়া, একটা অল আর কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিস্টেনাম। শুধুমাত্র নিচ থেকে একটা স্ট্রাকচার উঠে সুপিরিয়র মেডিস্টেনামে, সেটা হচ্ছে থোরাসিক ডাক্ট, যেটা অ্যাবডোমেন থেকে থোরাক্স হয়ে সুপিরিয়র মেডিস্টেনামের দিকে যায়। অ্যান্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট হচ্ছে একটা লিগামেন্ট, যেটার নাম হচ্ছে স্টার্নোপেরিকার্ডাল লিগামেন্ট এবং লোয়ার পার্ট অফ দ্য থাইমাস। মিডল মেডিস্টেনামের কন্টেন্টকে মনে রাখবেন, হার্ট এবং লাংসের মধ্যে যা কিছু ঢুকবে, যা কিছু বের হবে, এদের গা বেয়ে যা কিছু নামবে। পোস্টেরিয়র মেডিস্টেনামের কন্টেন্ট বড় বড় স্ট্রাকচার, ইসোফেগাস, ডিসেন্ডিং থোরাসিক আওরা, ভ্যাগাস নার্ভ, অ্যাজাইগাস ভেনাস সিস্টেম। দিস ইজ দ্য কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্টেনাম। লেকচার শিটে পেজ নম্বর 51-এ দেখেন মেডিস্টেনামের কথা আছে। এখানে পেজ নম্বর 52-তে আসেন, দেখেন কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিস্টেনাম। সুপিরিয়র মেডিস্টেনামের কন্টেন্টগুলো একবার পড়বেন। এরপর আসেন 53 নম্বর পেজে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টাডি দাগিয়ে রাখেন। মিডল মেডিস্টেনামের কন্টেন্ট, মিডল মেডিস্টেনামের কন্টেন্ট। ইনফিরিয়র ভেনা কাভাকে কেউ ভুল করে মেডিস্টেনামের কন্টেন্ট বলবেন না, কারণ ইনফিরিয়র ভেনা কাভা এটা অ্যাবডোমিনের পার্ট, এটা কখনো থোরাক্সের মধ্যে আসে না। সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামকে পায়ার্স করেই সরাসরি হার্টের মধ্যে ঢুকে পড়ে। ইট ইজ নট পার্ট অফ থোরাক্স, সো ইট ইজ নট পার্ট অফ এনি মেডিস্টেনাম। 54 নম্বর পেজে দেখেন পোস্টেরিয়র মেডিস্টেনাম, ইনফিনিটিভ স্টাডি দাগান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো জায়গা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এখান থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন্স থাকে, কোশ্চেন্সগুলো অ্যান্সার করতে হবে। একটু ট্রিকি ওয়েতে অনেক সময় কোশ্চেন্স থাকে। সরাসরি মিডল মেডিস্টেনাম বা পোস্টেরিয়র মেডিস্টেনাম না দিয়ে প্রশ্নটা এভাবে হতে পারে, হুইচ ইজ দ্য কন্টেন্ট অফ বোথ দ্য সুপিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টেনাম। তাহলে আপনার মাথার মধ্যে থাকতে হবে সুপিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র দিয়ে যায় কারা। এরপরে আসেন এই পেজেই আপনি একটু 53 নম্বর পেজে একটু লিখে নেবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে রেডিওলজিক্যাল বর্ডার অফ দ্য হার্ট ফরমেশন হয়, এটা কী দিয়ে ফরমেশন হয়? দেখেন, রাইট বর্ডার অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, ইনফিরিয়র ভেনা কাভা, and the left border of the heart is formed by aortic arch, pulmonary trunk, left auricle and left ventricle. এই কথাটা একটু লিখে রাখেন, পেজ নম্বর 53-তে আমাদের জায়গা আছে, এখানে একটু লিখে রাখবেন যে রাইট বর্ডার অফ দ্য হার্ট ইজ ফর্মড বাই 3 স্ট্রাকচার and the left border of the heart is formed by the later 4 structure. পেজ নম্বর 60-তে চলে আসেন, আমরা যেই জায়গাটি এখন গুরুত্ব সহকারে পড়ব হার্ট সম্পর্কে। 60 নম্বর পেজে আসেন। আমরা আমাদের এমবিবিএস লাইফে সবচেয়ে বেশি সময় দিয়ে, মানে নিখুঁতভাবে বেশি দিন ধরে পড়েছি যে টপিক্সটি, সেটি হচ্ছে হার্ট। হার্টের অ্যানাটমি আমরা অনেক জানি, বাট এই অ্যাডমিশন টেস্ট পরীক্ষার জন্য হার্টের অ্যানাটমি এত বেশি লাগবে না। এখানে কিছুটা কম পড়লেই হবে, তবে যে জায়গাগুলো লাগবে আমি আপনাদের ফোকাস করব। যেই জিনিসটা আমাদের পড়া হয় নাই হার্ট থেকে, সেটাই আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হার্ট। আপনি সব পড়েছেন, যে জিনিসটা পড়ে আসেন না সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হার্ট, সেটাই কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে হার্ট থেকে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট দুটো জিনিস, একটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ হার্ট। হার্ট থেকে যদি একটা জিনিস পড়ে যাওয়ার সময় পান, কি পড়বেন? ব্লাড সাপ্লাই অফ হার্ট। যদি সেকেন্ড টপিক্সটা পড়তে চান, ডেভেলপমেন্ট অফ হার্ট, অ্যান্ড থার্ড টপিক্স হার্টের গ্রস অ্যানাটমি, তারপরে সবই পড়বেন। তাহলে হার্টের সম্পর্কে জানতে হবে অনেক কিছু, বাট বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে ব্লাড সাপ্লাই অফ হার্ট, ডেভেলপমেন্ট অফ হার্ট অ্যান্ড দ্য গ্রস অ্যানাটমি, যেটা আমি আপনাদের কনসাইজ করে দেবো। তাহলে হার্ট থেকে আপনি দুনিয়ার সব তথ্য পড়তে যাবেন না। নার্ভ সাপ্লাই অফ হার্ট, এটা পড়ে আপনি মাথা নষ্ট করতে যাবেন না। এরকম অনেক কিছু জায়গা আছে যেগুলো হার্ট থেকে পড়ার দরকার নেই। তাহলে হার্ট থেকে কনসাইজ হতে পড়তে হয়, বাট কিছু জিনিস বুঝে নিতে হবে। ডেভেলপমেন্ট অফ হার্ট সম্পর্কে আমি ইলাবোরেটলি আপনাদের সাথে ডিসকাস করব, সো আপনি এখানে একটু মনোযোগী হয়ে থাকবেন। হার্টের পেজ নম্বর 60-তে দেখেন হার্ট সম্পর্কে কিছু অ্যানাটমিক্যাল কথাবার্তা দেওয়া আছে। আমরা এখানে যে জিনিসটি একটু একটা ছবি দেখিয়েছি, দিস ইজ 3D পিকচার, হার্টের একটা ছবি দেওয়া আছে। দেখেন এই ছবিতে দিস ইজ রাইট অ্যাট্রিয়াম, আমরা জানি দিস রাইট ভেন্ট্রিকল, দিস ইজ লেফট ভেন্ট্রিকল, উপরে লেফট অ্যাট্রিয়াম। এই স্ট্রাকচারগুলো আমরা চিনি। এই স্ট্রাকচারটার নাম কি দেখেন? দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে আর্টারি। কোন আর্টারি ব্রাঞ্চ? এটা লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ। তাহলে এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। পরের ছবিটা যদি আমরা দেখার চেষ্টা করি, এইটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ।
তার মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে একটা গ্রুপ রয়েছে, এটাকে বলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। এই স্ট্রাকচারটার নাম কি যেটা গুল্লা করে আছে? দিস ইজ কল্ড করোনারি সাইনাস হুইচ ইজ দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্ট। তার মানে হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই রয়েছে এবং হার্টের নিজস্ব ভেনাস ড্রেনেজ রয়েছে। হার্ট নিজেই টোটাল বডিকে ব্লাড সাপ্লাই দেয়, বাট হার্টের নিজস্ব আবার নিজস্ব ব্লাড সাপ্লাই অ্যান্ড ভেনাস ড্রেনেজ রয়েছে। তাহলে আর্টেরিয়াল সাপ্লাইগুলো হচ্ছে করোনারি আর্টারি, ভেনাস ড্রেনেজ হচ্ছে করোনারি সাইনাস। এই দুটো তথ্য জানা দরকার। করোনারি সাইনাস সম্পর্কে আমাদের ডিটেলিং পড়তে হবে, করোনারি সাইনাসের অবস্থান, ট্রাইবিউটরিস, ডেভেলপমেন্ট তিনটাই জানতে হবে। এরপরে যদি একটু খেয়াল করেন, দিস ইজ দ্য করোনারি সাইনাস, এটা আমি দেখিয়েছিলাম আপনাদের। এখন হার্টের ভিতরে স্ট্রাকচারগুলো যদি একটু বলি, রাইট অ্যাট্রিয়াম, আমরা জানি যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলগুলো দুটো করে পার্ট রয়েছে, যেমন রাইট অ্যাট্রিয়ামের অ্যান্টেরিয়র রাফ পার্ট, পোস্টেরিয়র স্মুথ পার্ট। ঠিক তেমনই ভেন্ট্রিকলের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ইনফ্লোয়িং পার্ট, পোস্টেরিয়র আউটফ্লোয়িং পার্ট, এই পার্টগুলোর কিছু পিকুলারিটিস রয়েছে, দিস আর ইম্পর্টেন্ট। এই যে অ্যান্টেরিয়র হার্টের দিস রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামের মধ্যে অনেকগুলো স্ট্রাকচার এসে ওপেন করে, অনেকগুলো স্ট্রাকচার, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার করোনারি সাইনাস। করোনারি সাইনাস হুইচ ইজ দ্য ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্ট, এইটা গার্ডেড বাই এ ভাল্ভ, যেটাকে বলা হয় থিবেসিয়ান ভাল্ভ। এই করোনারি সাইনাসের অবস্থান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। করোনারি সাইনাস কোন লেভেলে অবস্থান করে, কোথায় এসে ওপেন করে। তারপরে দেখেন হার্টের যদি এই ছবিটা দেখার চেষ্টা করি, দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকল, দিস ইজ দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকল। তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, এইটা হচ্ছে হার্টের স্ট্রাকচার। মাঝখানে দিস ইজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে দেখেন এখানে কিছু প্যাপিলারি মাসল রয়েছে, যেটার মাধ্যমে আমাদের ভালভগুলোর সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে হার্টের ওয়ালের সাথে, দিস আর কল্ড প্যাপিলারি মাসল। এই প্যাপিলারি মাসল কোথায় কয়টা থাকে, দিস আর ইম্পর্টেন্ট। প্যাপিলারি মাসল, প্যাপিলারি মাসলের সাথে একটা ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের যখন আমরা কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট পড়ব, সেখানে দেখব যে প্যাপিলারি মাসল রাইট ভেন্ট্রিকুলের মধ্যে অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসলের বেজে একটা ব্রাঞ্চ অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার যে নোডাল ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চ এসে অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসলের বেজে থাকে। এটাকে বলা হয় মডারেটর ব্যান্ড অথবা সেপ্টোমার্জিনাল ট্রাবেকুলি। এই কথাটা আমরা একটু পরে দেখতে পাবো। হার্টে যদি আমরা কন্ডাক্টিং সিস্টেমটা সম্পর্কে একটু বলি, খেয়াল করে দেখেন, দিস ইজ এসএ নোড, দিস ইজ এবি নোড, দিস ইজ দ্য বান্ডল অফ ফিজ, দিস ইজ পার্কিনজি ফাইবার। এই যে রাইট বান্ডল অফ ফিজ থেকে ডান সাইডে যে পার্কিনজি ফাইবারগুলো যায়, এই যাওয়ার সময় রাইট বান্ডল ব্রাঞ্চ থেকে অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসল যেটা আছে রাইট ভেন্ট্রিকলের মধ্যে, সেখানে একটা ব্যান্ড তৈরি হয়, যেটাকে বলা হয় মডারেটর ব্যান্ড, যেটা রাইট ভেন্ট্রিকলের ওভার ডিস্টেনশনটাকে প্রিভেন্ট করে। সেটা আমরা লেকচার শিটে একটু পরে পড়বো। তাহলে আমরা যদি এখন একটু কনসাইজ করে দেখতে চাই, পেজ নম্বর 60-তে খেয়াল করেন যে এনবি বলে যে শব্দটা নোটা বিনি দিয়ে দেখেন কিছু কথা আছে, লেন্থ, ওয়েট ইত্যাদি কথাগুলো পড়তে হবে। বেজ অফ দ্য হার্ট, এখানে কী কী পিকুলারিটিস আছে পড়তে হবে। পরের পৃষ্ঠায় আসেন, পেজ নম্বর 62-তে আসেন। 62 নম্বর পেজে দেখেন চেম্বার অফ দ্য হার্ট বলে এর 3 নম্বর প্যারাতে খেয়াল করেন, অন দ্য সারফেস অফ দ্য চেম্বার অফ দ্য হার্ট কী কী স্ট্রাকচার এসে ওপেন করতেছে, রিলেশনগুলো। এরপর আসেন পেজ নম্বর 63, 63 নম্বর পেজে ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। রাইট অ্যাট্রিয়াম ইন্টারনাল ফিচার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখেন কী কী স্ট্রাকচার এখানে রয়েছে। এবং সেপ্টাল ওয়াল অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, ফোসা ওভালিস, লিম্বাস ফোসা ওভালিস, ট্রায়াঙ্গল অফ কস, এই কথাগুলো পড়তে হবে। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে, একটু রিডিং করে নেবেন। পেজ নম্বর 64-এ আসেন, লেফট অ্যাট্রিয়ামের ইন্টারনাল ফিচারগুলো একটু দেখবেন। কম্প্যারিজন বিটুইন রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়ামের একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা পড়তে হবে। পেজ নম্বর 65-এ আসেন, রাইট ভেন্ট্রিকল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট ভেন্ট্রিকলের ইন্টারনাল ফিচারটা অবশ্যই ভালো করে পড়তে হবে। এবং এখানে দেখেন ট্রাবিকুলি কার্নি অ্যান্ড ট্রাবিকুলি কার্নির 3টা পার্ট বলা হয়েছে, 3 টাইপস, রিজ, ব্রিজ অ্যান্ড প্যাপিলারি মাসল। প্যাপিলারি মাসলটাকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। প্যাপিলারি মাসল কয়টা আছে রাইট ভেন্ট্রিকলের মধ্যে, এটা মাস্ট টু নো। এবং অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসলের বেজের মধ্যে আসে নার্ভ ব্রাঞ্চ, এটার কারণে এখানে থাকে মডারেটর ব্যান্ড বলা হয়। এবং লাস্ট লাইনটা খেয়াল করেন, ইট প্রিভেন্টস দ্য ওভার ডিস্টেনশন অফ রাইট ভেন্ট্রিকল। এরপর আসেন লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল সম্পর্কে আমাদের ইন্টারনাল ফিচারটা পড়তে হবে। অ্যান্ড ডিফারেন্স বিটুইন ইনফ্লোয়িং অ্যান্ড আউটফ্লোয়িং পার্ট,
কম্পারিজন বিটুইন রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, দিস আর ইম্পর্টেন্ট। এরপর আসেন পেজ নম্বর 67 নম্বর পেজে দেখেন কার্ডিয়াক স্কেলেটন বলে একটা শব্দ রয়েছে। কার্ডিয়াক স্কেলেটন ইজ নাথিং বাট একটা ফাইব্রাস স্ট্রাকচার, হার্টের মধ্যে কোনো বোনস থাকে না। তাহলে স্কেলেটনটা কি? এই স্কেলেটনটাকে বলা হয়, আমরা যদি বলি এইটা হচ্ছে আমাদের হার্ট, আমরা যদি বলি এইটা হচ্ছে আমাদের ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, আমরা দুটো পোর্শনে যদি অ্যাট্রিয়ামকে দেখানোর চেষ্টা করি, এই পর্যন্ত যদি বলি অ্যাট্রিয়াম, তাহলে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ইন্ট্রাআর্টেরিয়াল সেপ্টাম, ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল এই দুটোর মাঝখানে এই বরাবর ফাইব্রাস ব্যান্ড থাকে। অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যেটা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ যেটা জাংশনাল জোন, এই জাংশনাল জোনে ফাইব্রাস টিস্যুগুলো অ্যাকুমুলেশন হয়ে ফিগার অফ 8 মানে দুই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ক্যানাল বরাবর ফিগার অফ 8 এর মতো করে অবস্থান করে, যেটাকে দেখে মনে হবে যে এইরকম, যে এই একটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের ক্যানাল, এই একটা ক্যানাল, এই দুটো যখন কানেক্টেড হয় এইরকম একটা ফিগার তৈরি করে, যাকে বলা হয় ফিগার অফ 8। ফিগার অফ 8 ইট ইজ এ ফাইব্রাস ব্যান্ড, কার্ডিয়াক স্কেলেটনের পার্ট, যেটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে সেপারেট করেছে। এটা আমাদের লেকচার শিটে পেজ নম্বর 70 নম্বর পেজে আপনি দেখতে পাবেন হোয়াট ইজ ফিগার অফ 8। 70 নম্বর পেজে দেখেন একটা ছবি দেওয়া আছে, মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড দুই ভালভ বরাবর যে ফাইব্রাস স্কেলেটন থাকে, এটা ফিগার অফ 8 এর মতো করে অবস্থান করে। দিস রিজেম্বলস অ্যাজ ইংলিশ ফিগার অফ 8। এখানে আরেকটি বিষয় জানা দরকার, সেটা হচ্ছে আমরা যখন রাইট ভেন্ট্রিকলের ইন্টারনাল ফিচার পড়েছি, আমাদের লেকচার শিটে পেজ নম্বর 65-এ দেখেন ইন্টারনাল ফিচার অফ দ্য রাইট ভেন্ট্রিকলের ক্রস সেকশন যদি করা হয়, তাহলে রাইট ভেন্ট্রিকলটা দেখতে কেমন হবে? ক্রিসেন্টিক শেপ, অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের মধ্যে ক্যানালটা হবে ওভাল শেপ। এটা একটা ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এই তথ্যটা আসে। আমরা যদি বলি যে নর্মালি আমাদের দুই ভেন্ট্রিকলের মধ্যে, এটা যদি আমরা ছবি দেখানোর চেষ্টা করি, নর্মালি আমাদের লেফট ভেন্ট্রিকলে ব্লাডের প্রেশার অনেক বেশি থাকে, সো লেফট ভেন্ট্রিকলের মাসকুলেচার ইজ থিক। তাহলে লেফট ভেন্ট্রিকল, এটা আমি বলে দিলাম যে দিস ইজ লেফট ভেন্ট্রিকল, দিস ইজ রাইট ভেন্ট্রিকল। যেহেতু লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডের প্রেশার অনেক বেশি থাকে, সো লেফট ভেন্ট্রিকল সবসময় ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামকে প্রেস করে টুয়ার্ডস দ্য রাইট সাইড। নর্মালি এই দুটোর ফিগার ছিল, ধরে নিন যে এইরকম ছিল, পাশাপাশি এই দুটো ভেন্ট্রিকল ক্যানাল অবস্থান করতেছে। ছবিটা যদি আরেকটু সিম্পলিফাইড করে দেখানোর চেষ্টা করি, আর ধরে নিন যে রাইট লেফট এই দুটোর ভেন্ট্রিকুলার ক্যানালের কন্ডিশন এই, মাঝখানে দিস ইজ সেপ্টাম, দিস ইজ দ্য লেফট সাইড অ্যান্ড দিস ইজ দ্য রাইট সাইড। এখন যেহেতু লেফট সাইড থেকে কন্টিনিউয়াসলি প্রেস করতেছে টুয়ার্ডস দ্য রাইট সাইড, এদিকে বারবার যখন প্রেস করতেছে উইথ ওভারলোডেড ব্লাড, ওভার প্রেশারে, তখন ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামটা একটু ডেভিয়েটেড হয় টুয়ার্ডস দ্য রাইট সাইড। এই সেপ্টামটা যখন রাইট সাইডে আস্তে আস্তে ডেভিয়েটেড হওয়া শুরু করে, তখন দেখা যাবে যে লেফট ভেন্ট্রিকুলার ক্যানালের চেহারা হয় এইরকম। লেফট ভেন্ট্রিকলের মধ্যে ক্যানালটা হয়ে যাবে ওভাল শেপ, বাট রাইট ভেন্ট্রিকলের ক্যানালটা হয়ে যাবে ক্রিসেন্টিক শেপ। তাহলে লেফট ভেন্ট্রিকলের মধ্যে ব্লাডের প্রেশার বেশি থাকার কারণে বেশি ফোর্সে এটা ব্লাডকে পুশ করে, সো লেফট ভেন্ট্রিকলের ক্যানালটা আস্তে আস্তে হয়ে যাবে রাউন্ডেড আর ওভাল শেপ, বাট এটা রাইট সাইডে প্রেস করতে করতে রাইট ভেন্ট্রিকলটা ন্যারো হতে হতে এটা হয়ে যাবে crescentic shape. This is the reason for crescentic and oval, the difference between the both ventricular canal. এটা পরীক্ষা বারবার আসে, এই শব্দটাই শুধু আসে যে রাইট ভেন্ট্রিকুলার ক্যানাল ইজ crescentic shape and left ventricular canal is oval in shape. ওকে, এরপরে আসেন যে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। কার্ডিয়াক স্কেলেটন থেকে খুব বেশি ডিটেলিং পড়তে হবে না, পেজ নম্বর 67 67 নম্বর পেজে দেখেন কার্ডিয়াক স্কেলেটন প্রথম 3 লাইন এবং পরের প্যারা 4 লাইন পড়বেন। এরপরে পৃষ্ঠে চলে আসেন পেজ নম্বর 69 পার হয়ে চলে আসেন পেজ নম্বর 71, কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে পার্টস অফ দ্য কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে এসএ নোড, এভি নোড,
ইন্টারনোডাল পাথওয়ে, বান্ডল অফ হিস, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস অফ এভি বান্ডল এবং পার্কিনজি ফাইবার। এসএ নোড সম্পর্কে ডিটেলস জানতে হবে, এসএ নোডের অবস্থান, এসএ নোড তার শেপ, সাইজ, থিকনেস, ফাংশনস এগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে। এসএ নোডের ব্লাড সাপ্লাইটা স্পেশালি পড়তে হবে, সেটা আমরা ব্লাড সাপ্লাইয়ের সাথে আপনাদের সাথে ডিসকাস করব। এখন হার্টের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা আমরা ডিসকাস করবো, সেটা ব্লাড সাপ্লাই অফ হার্ট, এবং এটার পরে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করবো সেটা ডেভেলপমেন্ট অফ হার্ট। এই দুটো ডিসকাশন শেষ হলে আমাদের হার্টের ডিসকাশনটা মোটামুটি শেষ হবে। ব্লাড সাপ্লাই অফ হার্ট আমাদের লেকচার শিটে পেজ নম্বর 72, এটা একটা ইনফিনিটিভ স্টার টপিক্স। এই পুরো বইটার মধ্যে যদি বলে যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কোনটি, 1 নম্বর হচ্ছে ব্রেস্ট, 2 নম্বর হচ্ছে ব্লাড সাপ্লাই অফ হার্ট, তাহলে আপনি বুঝে নেন যে এটা কতটা ইম্পর্টেন্ট টপিক্স। ব্লাড সাপ্লাই অফ হার্ট এটা আপনাকে সুন্দর করে বুঝে নিতে হবে, আত্মস্থ করতে হবে এবং পরীক্ষার জন্য মনে রাখতে হবে। ব্লাড সাপ্লাই অফ হার্ট যদি আমি এটি সহজ করে আপনাদের বলি, খেয়াল করেন, আমরা জানি যে হার্ট ইজ সাপ্লাইড বাই দ্য করোনারি আর্টারি। কয়টা আর্টারি রয়েছে? দুটো। এই করোনারি আর্টারিগুলো পেজ নম্বর 72, 73, 74 এই 3 পৃষ্ঠা ধরে শুধুমাত্র ব্লাড সাপ্লাই অফ হার্টে ডিসকাস করা, অ্যান্ড 75 নম্বর পেজেও কিন্তু ব্লাড সাপ্লাই রিলেটেড। তার মানে 72 থেকে 75 নম্বর পেজ পর্যন্ত টোটাল অংশটুকু ব্লাড সাপ্লাই অফ হার্ট। এখন এর মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পেজ, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে পেজ নম্বর 72। 72 নম্বর পেজ, টোটাল পেজ ইজ ইনফিনিটিভ স্টার, একটা শব্দ বাদ দিবেন না। রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি একটা পার্থক্য দেওয়া আছে, সেটা পেজ নম্বর 73-তে দেওয়া আছে। এই পার্থক্যটা ইম্পর্টেন্ট। নিচে ভ্যারিয়েশন শব্দটা দেওয়া আছে, এটা আমি পরে ডিসকাস করব। 73 নম্বর পেজে নিচের দিকে দেখেন কার্ডিয়াক ডোমিনেন্স বলে একটা শব্দ আছে, অর্থাৎ পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে যে আর্টারি ব্রাঞ্চ দিবে সেটাকে বলে ডোমিনেন্ট আর্টারি। ইউজুয়ালি এটা সে রাইট করোনারি আর্টারি থেকে, সো রাইট ডোমিনেন্ট বলা হয় 90% ক্ষেত্রে। আর 10% কেসের ক্ষেত্রে আসে ফ্রম দ্য লেফট করোনারি আর্টারি, তখন হয়ে যায় লেফট ডোমিনেন্স। তাহলে আমি একটু ব্লাড সাপ্লাই অফ হার্ট এটা আপনার সাথে ডিসকাস করি। পেজ নম্বর 72টা বের করেন। 72 নম্বর পেজে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের নিচের প্যারা, এই প্যারাটা ট্রিপল স্টার দেওয়া, আপনি এটাকে ট্রিপল ইনফিনিটিভ স্টার দিয়ে দাগান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন একটু খেয়াল করেন, রাইট করোনারি আর্টারি ফ্রম দ্য অরিজিন, কোথা থেকে অরিজিন নিল এটা লেখাই আছে, পড়ে নেবেন। অরিজিন নেওয়ার পর এটা কি করে, রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপে এসে নিচের দিকে ইনফিউজ সার্ফেসে চলে যায়। সো এটা সাপ্লাই দিবে কাকে? রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিবে, রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছেন। রাইট ভেন্ট্রিকলকে যখন সাপ্লাই দিবে, খেয়াল করেন মাঝখানে কিন্তু একটা সেপ্টাম রয়েছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, এবং পোস্টেরিয়র ইন্ট্রাভেন্ট্রিকুলার গ্রুপ, অর্থাৎ দুইটা ভেন্ট্রিকুলের সাথে জোড়া লাগলো এইভাবে। এই গ্রুপ বরাবর থাকতেছে কোন আর্টারি ব্রাঞ্চ? রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। সো রাইট করোনারি আর্টারি সাপ্লাই দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের যেই পোর্শনটুকু জাস্ট টাচ করে আছে গ্রুপের সাথে, অ্যাডজাসেন্ট পোর্শন অফ দ্য লেফট ভেন্ট্রিকল, এবং মাঝখানে যে সেপ্টামটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এই সেপ্টাম যদি আমরা বলি দিস ইজ এ সেপ্টাম, এই সেপ্টামের লোয়ার পার্টে কোন আর্টারি ব্রাঞ্চ? রাইট করোনারি আর্টারি। আপার পার্টের কথা যদি বলি, আপার পার্টে কোন আর্টারি ব্রাঞ্চ? আপার পার্টে রয়েছে লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ। সো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের লোয়ার হাফ অথবা পোস্টেরিয়র হাফ ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। তাহলে খেয়াল করে দেখেন, রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিচ্ছে কোথায়? রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিচ্ছে, রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছে, রাইট ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের লোয়ার হাফকে সাপ্লাই দিচ্ছে, এবং রাইট ভেন্ট্রিকুলার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ বরাবর লেফট ভেন্ট্রিকুলার যে অংশটুকু অ্যাডজাসেন্ট হয়ে আছে সেখানে সাপ্লাই দিচ্ছে। এরপর যদি আরও খেয়াল করেন, দেখেন আমরা যে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট পড়লাম, এসএ নোড, এভি নোড, এগুলো কিন্তু মেইনলি রাইট সাইডে। সো কন্ডাক্টিং সিস্টেম ইজ মেইনলি সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি এক্সেপ্ট লেফট বান্ডল ব্রাঞ্চ অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের পার্কিনজি ফাইবার, যেগুলো লেফটের মধ্যে আছে, এটুকু বাদ দিয়ে বাকি সবটুকু সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি। এখন যদি আপনাকে বলা হয় লেফট করোনারি আর্টারি কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, তাহলে চোখ বন্ধ করে বলে দেবেন লেফট অ্যাট্রিয়াম। ওকে, এখন লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চটা কোথায় গেছে? মেন ব্রাঞ্চটা গেছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে। তাহলে লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে এবং অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের সাথে রাইট ভেন্ট্রিকলে যেটুকু টাচ করে আছে অ্যাডজাসেন্ট পোর্শনকে সাপ্লাই দিবে। এখন যদি বলি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের কোন পোর্শন সাপ্লাই দিবে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টেরিয়র পোর্শন ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র হাফ অথবা আপার হাফ ইজ সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি। এবং নার্ভ কতটুকু সাপ্লাই দিবে? লেফট বান্ডল ব্রাঞ্চ এবং পার্কিনজি ফাইবারগুলো সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি।
তাহলে আমরা যদি সামারাইজ করি পেজ নম্বর 72 তে দেখেন দেওয়া আছে এরিয়া সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি কোন কোন অংশটুকু, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এরিয়া সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটা দেখার চেষ্টা করেন, দিস ইজ দ্য রাইট করোনারি আর্টারি, নিচের দিকে চলে যায় পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যাচ্ছে, এই অংশ সাপ্লাই দেয়। দিস ইজ দ্য লেফট করোনারি আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে এসে এইভাবে সাপ্লাই দিচ্ছে। দিস ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ হার্ট। এই সামারি পেজ নম্বর 72 তে যে টেবিলের নিচে প্যারাটা দেওয়া আছে এটাই মূলত এখানে সামারাইজ করা আছে। এরপরে পেজ নম্বর 73 তে দেখেন ভেরিয়েশন, এসএ নোডের ব্লাড সাপ্লাইয়ের ভেরিয়েশন। এসএ নোড যার ব্লাড সাপ্লাই বলা হচ্ছে 60% আর 40% দুটো টার্ম দিয়ে ভাগ করা হয়েছে। এটা যদি হয় এসএ নোড 60%, এই শব্দটা অনেকে মিসিং করে, এই 60% মনে করেন আর এদিকে মনে করেন 40%। অনেকের ধারণা ভুল করে পরীক্ষায়, যেটা বারবার পরীক্ষায় আসে, এসএ নোডের 60% ইজ সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি অ্যান্ড 40% সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি। ইট ইজ এ রং থিং, মাথার মধ্যে স্পষ্টভাবে ঢুকিয়ে নেন। এসএ নোড অলওয়েজ সাপ্লাই পায় যে কোনো একটা আর্টারি দিয়ে, আইদার রাইট করোনারি আর্টারি অথবা লেফট করোনারি আর্টারি। এখন 60-40 বিষয়টা কি, এখানে যদি 100 জন লোক থাকে, 60 জন লোকের ক্ষেত্রে এসএ নোড ইজ সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি, আর বাকি 40 জন লোকের ক্ষেত্রে এসএ নোড ইজ সাপ্লাইড বাই লেফট করোনারি আর্টারি। যার এসএ নোডের মধ্যে রাইট করোনারি আর্টারি ঢুকেছে সেখানে লেফট থাকবে না, আর যার ক্ষেত্রে লেফট ঢুকেছে সেখানে রাইট করোনারি আর্টারি থাকবে না। এখন পরের প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসতে পারে, হোয়াই দ্য ডিফারেন্স? এসএ নোড হচ্ছে বডির ভাইটাল, যেটা ছাড়া আমাদের লাইফ নাই, সেই এসএ নোড নিয়ে কেন এত ভেরিয়েশন? মানে নিয়ারলি 50% লোকের ক্ষেত্রে একরকম আর 50% লোকের ক্ষেত্রে আরেক রকম। এটার একটা ব্যাখ্যা রয়েছে। আমরা জানি যে হার্টের ডেভেলপমেন্ট হয়েছিল দুটো হার্ট টিউব থেকে, রাইট অ্যান্ড লেফট হার্ট টিউব, এই একটা আর এই একটা। আমরা জানি এই দুটো হার্ট টিউব পরে জোড়া লেগে তৈরি হয় কমন হার্ট টিউব, সেখান থেকে হার্টের ডেভেলপমেন্ট। রিসার্চ করে বিজ্ঞানীরা বের করেছেন যে এসএ নোডের ডেভেলপমেন্ট হয়েছিল ফ্রম দ্য লেফট হার্ট টিউব, দিস ইজ লেফট, দিস ইজ রাইট। এসএ নোডের ডেভেলপমেন্ট হয়েছিল ফ্রম লেফট হার্ট টিউব থেকে, পরবর্তীতে এসএ নোড এসে পজিশন নেয় রাইট অ্যাট্রিয়ামে অর্থাৎ রাইট সাইডে। সো 40% লোকের ক্ষেত্রে এসএ নোড গেটস ব্লাড সাপ্লাই ফ্রম ইটস ডেভেলপমেন্টাল অরিজিন অর্থাৎ লেফট সাইড থেকে, 60% লোকের ক্ষেত্রে এসএ নোড গেটস ব্লাড সাপ্লাই ফ্রম ইটস ফাইনাল পজিশন দ্যাট ইজ রাইট অ্যাট্রিয়াম, দ্যাট ইজ রাইট সাইডে ব্লাড সাপ্লাই থেকে। এটাই হচ্ছে ব্যাখ্যা, এটা ল্যাংম্যানস এমব্রিওলজি বইয়ের মধ্যে এই কথাটা লেখা আছে। তাহলে পেজ নম্বর 73 তে শকের নিচের প্যারাটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরিয়েশন বলে যে কথাটা মাস্ট টু নো এবং ক্লিয়ারলি বুঝে নিতে হবে এটা। এই পেজের নিচের দিকে আমি বলেছি যে কার্ডিয়াক ডোমিনেন্স সম্পর্কে বলেছি। 74 নম্বর পেজে আসেন, কন্ডুইটস অফ করোনারি আর্টারি। আমরা অনেক সময় কার্ডিয়াক সার্জারি করার সময় এটা প্রয়োজন হয়, আবার অনেক সময় হার্টে ব্লক থাকে, মনে করেন অ্যান্টেরিয়র ইন্ট্রাভেন্ট্রিকুলার গ্রুপের মধ্যে যে ব্রাঞ্চটা রয়েছে লেফট করোনারি আর্টারি, সেটা যদি ব্লক থাকে তাহলে সেটাকে আমরা বাইপাস করতে পারি। যেমন রাস্তাঘাটে যখন জ্যাম বাঁধে আমরা কী করি, বাইপাস রুট দিয়ে দ্রুত চলে যাই, লাইক দ্যাট। হার্টের মধ্যে যদি একটা জায়গায় থ্রম্বাস দিয়ে ব্লক হয়ে যায় তাহলে আমরা কি করব, ওই ভেসেলটা ডিস্টালি কানেকশন তৈরি করব। সেটা কিভাবে করতে পারি, এই ছবিটা দেখেন। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র আর্টারি। এখানে যদি ব্লক থাকে তাহলে আমরা যদি এই ডিস্টাল পার্ট তো ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড, সো আমরা কি করতে পারি, দিস ইজ দ্য নর্মাল ব্লাড সাপ্লাই এরিয়া, এর সাথে একটা অ্যানাস্টোসিস করলাম আমরা ভেসেল, আর এই ব্লকের ডিস্টাল পার্টে যেখানে নর্মাল আছে সেখানে একটা অ্যানাস্টোসিস করে দিলাম, সো দিস এরিয়া ইজ বাইপাসড। তাহলে এখন ব্লাড সাপ্লাই ডিস্টাল পার্টে ইনট্যাক্ট থাকবে। এটা বোঝা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট নয়, কার্ডিয়াক বাইপাস সার্জারি ইজ নট ইম্পর্টেন্ট ফর আস, বাট কার্ডিয়াক সার্জারিতে ভেনাস গ্রাফট হিসেবে অথবা করোনারি আর্টারি কন্ডুইট হিসেবে কোন কোন ভেসেলগুলো ইউজ করা হয়, 5টা ভেসেলের নাম দেওয়া আছে পেজ নম্বর 74। দিস ইজ ইনফিনিটিভ স্টার, ফ্রিকুয়েন্টলি আসে। ফলোইং ভেসেলস আর ইউজড অ্যাজ করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টার দিয়ে রাখেন, এটা পড়তে হবে। পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে ব্লাড সাপ্লাই হার্ট থেকে, যেমন দ্য ডিস্ট্রিবিউশনস অফ দ্য লেফট করোনারি আর্টারি শোজ। পরীক্ষায় আমরা দেখেছি যে লেফট আর রাইটের মধ্যে লেফট করোনারি আর্টারি বেশিবার এসেছে, সো লেফট করোনারি আর্টারিকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, এটা পড়লেই পারবেন অ্যান্সারগুলো। ওকে, বেজ অফ দ্য হার্ট ইজ পোস্টেরিয়রলি রিলেটেড উইথ, যেটা গ্রস অ্যানাটমি হার্টের মধ্যে আছে। এই কোশ্চেনটা ছিল 2020, অর্থাৎ এবারে কোশ্চেন ছিল এটা একবার পড়লে পারবেন। এরপরে আসেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ডিসকাশনের বিষয়, ডেভেলপমেন্ট অফ হার্ট। হার্টের ডেভেলপমেন্টটা পড়া শেষে আমরা
একটু ব্রেকে যাওয়ার সুযোগ পেয়ে যাব হয়তো, তাহলে হার্টের ডেভেলপমেন্টটা আমরা খুব মনোযোগ সহকারে বুঝবো। এখান থেকে কোশ্চেন্সটা আসে, আমরা যখন এমবিবিএস লাইফে অ্যানাটমি ক্লাসগুলো করতাম, খেয়াল করে দেখবেন যে আমাদের দুই ধরনের ক্লাস হতো, একটা ডেমো ক্লাস হতো, আর একটা যেটা টুলের উপরে বসে আমরা করতাম, দ্যাট ইজ হার্ড পার্ট, সফট পার্ট, ডেমো ক্লাস। আর একটা হলো লেকচার গ্যালারিতে ক্লাস হতো। তো ডেমো ক্লাসটা টাইমলি শেষ হতো, তাদের আইটেমগুলো টাইমলি হতো, ক্লাসগুলো টাইমলি, পরীক্ষাও টাইমলি হয়ে যেত। কিন্তু লেকচার গ্যালারিতে প্রফেসর স্যার ম্যাডামরা যেটা শুরু করতেন হিস্টোলজি অ্যান্ড এমব্রিওলজি, এই হিস্টোলজি আর এমব্রিওলজি ফার্স্ট প্রপ শেষ হয়ে যেত, কিন্তু হিস্টোলজি আর এমব্রিওলজি এটা কখনো শেষ হতো না, এবং সিস্টেমিক এমব্রিওলজি কোনো সময় ধরাও হতো না। এটা অলমোস্ট সব মেডিকেল কলেজের একই সিনারিও। অ্যাকচুয়ালি ওই সময় হয়তো ডেভেলপমেন্ট পড়ালে আমাদের মেডিকেল কলেজ ছেড়ে পালাইতে হতো, এই জন্যই স্যার ম্যাডামরা হয়তো ওই সময় স্কিপ করে এসেছেন। বাট নাও দিস ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম। আপনি পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রি এক্সামগুলোতে ডেভেলপমেন্ট অফ হার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন্স আসে, সো আপনাকে এখন এটা বুঝতে হবে। হার্টের ডেভেলপমেন্ট এটা খুব ইজি, আমি আপনাদেরকে একেবারে অঙ্কের মতো করে বুঝিয়ে দেবো। এটা বোঝার জন্যে একটা জিনিস জানা দরকার, একটা কনসেপশন খুব ইম্পর্টেন্ট। দেখবেন যে আমরা যারা সমতলের মানুষ, সমতলের মানুষরা রিলেটিভলি কম পরিশ্রমে, আমরা একটুতে টায়ার্ড হয়ে যাই। বাট যারা আদি মানুষ বলি আমরা বা ট্রাইবাল বলি, তাদের কিন্তু পরিশ্রমের ধৈর্য, শক্তি, ক্ষমতা অনেক বেশি। সমতলের মানুষ একটু হেঁটেই ক্লান্ত হয়ে যায়, বাট ট্রাইবালরা দেখবেন যে পাহাড়ের নিচ থেকে, প্রিমিটিভ যারা পাহাড়ের নিচ থেকে একটা প্রেগনেন্ট মহিলা দেখা গেছে ওখানে পানি নিয়ে এসে পাহাড়ের উপরে উঠে যেতে পারছে, আবার ওখানে যে আবার নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে। বাট আমাদের ক্ষেত্রে কোয়াইট ইম্পসিবল এরকম ব্যাপার। তো আদি পার্ট থেকে যদি ডেভেলপমেন্ট, হার্টের ক্ষেত্রে আমরা এরকমই দেখবো যে হার্টের যে পোর্শনটুকু প্রিমিটিভ হার্ট টিউব থেকে ডেভেলপড হয়েছে, অর্থাৎ প্রিমিটিভ হার্ট অ্যাট্রিয়াম, প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে আসবে, সেই অংশটুকু হার্ড ওয়ার্কিং। আমরা অলরেডি হার্টের মধ্যে পড়েছি যে anterior wrap part, inflowing wrap part, these are hard working part. So these are developed from the primitive part, primitive atrium, primitive ventricle. এই কনসেপশনটা ইম্পর্টেন্ট। হার্টের ডেভেলপমেন্ট বোঝার জন্য আপনাকে অবশ্যই একটা ছবি ড্রয়িং লেভেল করতে হবে। এটা আমার সাথে লেকচার শিটে পেজ নম্বর 78-এ আসেন। 78 নম্বর পেজে আপনি যদি 77 নম্বর পেজে একটা ছবি ড্রয়িং লেভেল করেন, অনেক জায়গা আছে, একটা ছবি ড্রয়িং লেভেল করবেন। এই ড্রয়িং লেভেল করলে আপনার হার্টের ডেভেলপমেন্ট পড়া হয়ে যাবে। আমার সাথে খুব ফ্রি হ্যান্ডে ছবিটি আঁকাবেন, তাহলে আপনার অঙ্কের মতো বোঝা হয়ে যাবে হার্টের ডেভেলপমেন্ট। হার্টের ডেভেলপমেন্ট বুঝার জন্য আমাদের আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা জানি যে হার্টের ডেভেলপমেন্ট কোন রিজিয়নে হয়েছিল। হার্টের পজিশন কোথায়? থোরাসিক রিজিয়নে। বাট হার্টের ডেভেলপমেন্টটা কোন রিজন থেকে শুরু হয়েছিল? হার্টের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হয়েছিল ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন থেকে। এটা আপনি এখন মানবেন না, কারণ মানতে ইচ্ছে করবে না, কারণ হার্ট আছে থোরাক্সের মধ্যে, ওয়াই ডেভেলপ ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন, এই কোয়েশ্চেন্সটা আপনার মনের মধ্যে আসতেই পারে। বাট আপনি যখন লজিক দেখবেন তখন আপনার কিন্তু এটা বিশ্বাস হবে। খেয়াল করেন, এটা যদি হয় একটা এমব্রায়ো, এই এমব্রায়োটার দিস ইজ দ্য সার্ভাইকাল রিজিয়ন এবং হার্টের পজিশন ছিল এইটা। হার্টের যখন ডেভেলপমেন্টটা ফার্দার ডেভেলপিং হার্ট এমব্রায়ো যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়, তখন এই জায়গা থেকে তার শিফটিং হয় এই জায়গায়, থোরাসিক রিজনে শিফট হয়। এর ব্যাখ্যা হচ্ছে অনেকগুলো আছে। এক নম্বর ব্যাখ্যা দেখেন, ফ্রেনিক নার্ভ যেটা সাপ্লাই দেয় কাকে? ডায়াফ্রামকে। ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই কি? ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কত? সার্ভাইকাল 3, 4, 5। তার মানে ফ্রেনিক নার্ভ যেটা ডায়াফ্রামকে সাপ্লাই দিচ্ছে সেটা সার্ভাইকাল রিজিয়ন থেকে জন্ম নিয়েছে। তাহলে ডায়াফ্রামের ডেভেলপমেন্ট কিন্তু সার্ভাইকাল রিজিয়নে হয়েছিল। তার আরেকটা প্রমাণ হচ্ছে সার্ভাইকাল 4 মায়োটোম থেকে ডায়াফ্রামের মাসল ডেভেলপ করে। তাহলে ডায়াফ্রামের ডেভেলপমেন্ট যদি সার্ভাইকাল রিজিয়নে হয়, তাহলে ফ্রেনিক নার্ভের ডেভেলপমেন্ট হবে কোথায় থেকে? হার্টের ডেভেলপমেন্ট অবশ্যই তার উপর থেকে হবে, কারণ ডায়াফ্রামের আপার সারফেসই থাকে হার্ট। সো এটা প্রুভ করে যে হার্টের ডেভেলপমেন্ট ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন। এরপর দেখেন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আমরা জানি যে ল্যারিঞ্জিয়াল নার্ভের ডেভেলপমেন্ট, ল্যারিঞ্জিয়াল নার্ভ এসেছে কোথায় থেকে? ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ। তো ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দিবে কাকে? ল্যারিংসকে। ল্যারিংস তো কোনো থোরাক্সের পার্ট না, ল্যারিংস ইজ এ পার্ট অফ নেক। তাহলে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কেন থোরাক্সের মধ্যে চলে গেল? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ, রাইট অ্যান্ড লেফটে দুটো রাইট অ্যান্ড লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ রয়েছে। এই নার্ভগুলো নেক রিজিয়নেই ছিল। হার্টের ডেভেলপমেন্টের শুরুতে হার্টের অবস্থান ছিল নেক রিজিয়নে,
এবং আমরা যখন হার্টের ডেভেলপমেন্টে এউটিক আর্চ সম্পর্কে আইডিয়া নেই, দেখবেন রাইট অ্যান্ড লেফট দুই পাশে দুইটা এউটিক আর্চ ছিল। যেহেতু রাইট সাইডে আর্টেরিয়াল সিস্টেমে ডেভেলপমেন্ট হয় না, অবলিটারেশন হয়, আর লেফট সাইডে আর্টেরিয়াল সিস্টেমে ডেভেলপমেন্ট হয়, সো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ রাইট অ্যান্ড লেফট দুই পাশেই আটকা পড়েছিল, এউটিক আর্চের মধ্যে আটকা পড়ে। দিস ইজ রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, দিস ইজ লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেহেতু রাইট সাইডে এউটিক আর্চ অবলিটারেশন হয়ে যায়, সো রাইট সাইডে দেখবেন দিস ইজ দ্য এউটিক আর্চ ইন দ্য রাইট সাইড, দিস ইজ এউটিক আর্চ ইন দ্য লেফট সাইড। রাইট সাইডে এউটিক আর্চ এটা অবলিটারেট হয়ে যায়, অবলিটারেট হয়ে গেলে রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ তার অবস্থান মধ্যেই থেকে যায়। কিন্তু লেফট সাইডে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আটকা পড়েছে কার মধ্যে? এউটিক আর্চের মধ্যে, যেটা পরবর্তীতে আর্চ অফ দ্য অ্যাওর্টা ফরমেশন করে। তাহলে আর্চ অফ দ্য অ্যাওর্টার মধ্যে যেহেতু লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আটকা পড়েছে, সো হার্ট যখন তার পজিশন শিফট করে চলে আসে থোরাসিক রিজিয়নে, তখন লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আর্চ অফ দ্য অ্যাওর্টার মধ্যে আটকা পড়ে চলে আসে সুপিরিয়র মেডিস্টেনামের মধ্যে। সো ইট অলসো প্রুভ দ্যাট heart developed in the cervical region and it gets its final position in the thoracic region in the mediastinum. At a diaphragm development, phrenic nerve supplying the diaphragm and the recurrent laryngeal nerve এগুলো প্রুভ করে হার্টের ডেভেলপমেন্ট ফ্রম দ্য সার্ভাইকাল রিজিয়ন। এখন আসেন হার্টের ফাইনাল ডেভেলপমেন্ট পড়ার জন্য। আমার সাথে একটা ছবিটা ড্রয়িং লেভেল করবেন, লেকচার শিটে পেজ নম্বর 77-এ এই ড্রয়িং লেভেল করলে আপনার হার্টের ডেভেলপমেন্ট এখানেই পড়া হয়ে যাবে। প্রথমে মাঝখানে মিডিল পোর্শনে একটা গুল্লা দিয়ে আঁকাবেন, এই একটা গুল্লা আঁকালাম, এরপরে আরেকটা গুল্লা আঁকাবেন। প্রথম গুল্লাটার নাম দিলাম প্রিমিটিভ ভেন্ট্রিকল, পরের গুল্লাটার নাম হচ্ছে প্রিমিটিভ অ্যাট্রিয়াম। এরপরে আরেকটা গুল্লা উপরে আমি আঁকাবো, এটার নাম হচ্ছে বালবাস কর্ডিস। বালবাস কর্ডিসকে দুটো ভাগে ভাগ করা হয়, এটা প্রক্সিমাল হাফ, ডিস্টাল হাফ। প্রক্সিমাল হাফ অফ দ্য বালবাস কর্ডিস দিস ওয়ান, ডিস্টাল হাফ অফ দ্য বালবাস কর্ডিসকে বলা হয় ট্রাঙ্কাস আর্টারিওসাস, এটাকে বলা হয় ট্রাঙ্কাস আর্টারিওসাস। এই যে একটা দণ্ডায়মান স্ট্রাকচার ড্রয়িং লেভেল করলাম, এখন এর তো স্ট্যান্ড লাগবে যেটা বসে দাঁড়িয়ে থাকবে, তাহলে আমরা স্ট্যান্ড দিয়ে দিই, এটাকে বলা হয় সাইনাস ভেনোসাস। এদিকে বলা হয় রাইট হর্ন অফ সাইনাস ভেনোসাস, এটাকে বলা হয় লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। দিস ইজ দ্য হার্ট টিউব। প্রথমে ছিল দুটো হার্ট টিউব, পাশাপাশি এসে জোড়া লেগে তৈরি করলো কমন হার্ট টিউব। কমন হার্ট টিউব হ্যাজ 4 পার্টস, বালবাস কর্ডিস, প্রিমিটিভ ভেন্ট্রিকল, প্রিমিটিভ অ্যাট্রিয়াম অ্যান্ড দ্য সাইনাস ভেনোসাস। এখন আমরা খুব সহজভাবে হার্টের ডেভেলপমেন্টটা বলতে থাকব। আমি যে ছবিটা ড্রয়িং লেভেল করলাম, মূলত এই ছবিটা আমি ড্রয়িং লেভেল করেছি। এখন আপনারা আমার সাথে তথ্যগুলো মিলিয়ে নেবেন, পেজ নম্বর 78 নম্বর পেজে এই তথ্যগুলো মিলিয়ে নেবেন। খেয়াল করে দেখেন যে প্রিমিটিভ, আমরা প্রথমে ভেন্ট্রিকলে ডেভেলপমেন্ট পড়ব। প্রিমিটিভ ভেন্ট্রিকল থেকে আমি আগেই বলেছি আদিবাসী যারা তারা অনেক পরিশ্রমী হয়, হার্ড ওয়ার্কিং হয়। তাহলে আমাদের ভেন্ট্রিকলের পরিশ্রমী পার্ট কোনটা? দুই ভেন্ট্রিকলে ইনফ্লোয়িং পার্ট ইজ মোর হার্ড ওয়ার্কার দেন দ্য আউটফ্লোয়িং। তাহলে ইনফ্লোয়িং পার্ট অফ বোথ ভেন্ট্রিকল উইল বি ডেভেলপড ফ্রম দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল। ওকে, এরপরে আসেন আউটফ্লোয়িং পার্ট অফ দ্য ভেন্ট্রিকল। তাহলে আউটফ্লোয়িং পার্টের ডেভেলপমেন্ট কোথায় হবে? নিচের দিকে তো অ্যাট্রিয়ামের জায়গা, সো এখানে তো জায়গা নাই, তাহলে উপরের দিকে উঠি। বালবাস কর্ডিসের প্রক্সিমাল হাফ থেকে ডেভেলপমেন্ট করবে বোথ ভেন্ট্রিকলের আউটফ্লোয়িং পার্ট। ভেন্ট্রিকলের ডেভেলপমেন্ট শেষ। এখন বলেন ভেন্ট্রিকল থেকে দুইটা বড় বড় স্ট্রাকচার বের হয়, একটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, একটা পালমোনারি ট্রাঙ্ক। অ্যাসেন্ডিং অ্যাওর্টা পালমোনারি ট্রাঙ্কের ডেভেলপমেন্ট হবে কোথায় থেকে? বালবাস কর্ডিসের ডিস্টাল পার্ট, দ্যাট ইজ ট্রাঙ্কাস আর্টারিওসাস। তাহলে ট্রাঙ্কাস আর্টারিওসাস থেকে আমরা দুটো স্ট্রাকচার পেয়ে গেলাম, কি কি? একটা আছে পালমোনারি ট্রাঙ্ক, একটা আছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। তাহলে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টেম টোটাল শেষ। বোথ ভেন্ট্রিকলের ইনফ্লোয়িং পার্ট ফ্রম দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল, আউটফ্লোয়িং পার্ট ফ্রম দ্য proximal half of the bulbous cordis and the ascending outer pulmonary trunk from the truncus arteriosus. এখন আসেন অ্যাট্রিয়াল সিস্টেম। অ্যাট্রিয়াল সিস্টেমের ডেভেলপমেন্টে
তাহলে প্রিমিটিভ অ্যাট্রিয়াম থেকে কিসের ডেভেলপমেন্ট হবে? বোথ অ্যাট্রিয়ামের অ্যান্টেরিয়র রাফ পার্ট। ওকে, এটা খুব সহজ বিষয়। এখন লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যদি একটু খেয়াল করেন, রাইট অ্যাট্রিয়ামের posterior smooth part will be developed from the right horn of sinus venosus. লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে এটা ব্যতিক্রম রয়েছে। কেন ব্যতিক্রম? লেফট অ্যাট্রিয়ামে 4টা পালমোনারি ভেন লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে এসে লেফট অ্যাট্রিয়ামে ওপেন করে। এই 4টা পালমোনারি ভেন অ্যাবজর্পশনস হয়ে লেফট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্ট ফর্মেশন করে। তাহলে রাইট অ্যাট্রিয়ামের বোথ অ্যাট্রিয়ামের অ্যান্টেরিয়র রাফ পার্ট ইজ ডেভেলপড ফ্রম দ্য প্রিমিটিভ অ্যাট্রিয়াম। Right atrium posterior smooth part developed from the right horn of sinus venosus. Left atrium posterior smooth part developed from the absorptions of 4 pulmonary vein. তাহলে আমাদের বেঁচে গেল কে? বেঁচে যায় লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস। এটা আমাদের এক্সট্রা বেঁচে গেল। লেফট হর্ন অফ সাইনাস ভেনোসাস এটা কোন কাজে ইউজ হবে? এটা একটা ইম্পর্টেন্ট কাজে ইউজ হয়। আমরা যে পড়েছিলাম যে হার্টের ভেনাস ড্রেনেজ কি? করোনারি সাইনাস। Coronary sinus of the heart is developed from the left horn of sinus venosus. This is the complete development of heart. Lecture sheet page number 78 এ দেখেন রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এগুলো সব কথা লেখা আছে। আমি যা বলেছি এই কথাগুলোই লেখা আছে। This is the development of heart, both ventricle, atrium. এখন এই ছবিটা দেখে আপনাদের মনের মধ্যে মনে হতে পারে, দেখেন যে একটু আমরা হার্টের ডেভেলপমেন্টের এই ফিগারটা দেখি, খেয়াল করেন। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট। দিস ইজ দ্য স্টার জল জল করতেছে, এইটাকে বলে কার্ডিওজেনিক এরিয়া। কোথায় আছে? ক্র্যানিয়াল রিজনে। দেখছেন সার্ভাইকাল রিজনের মধ্যে থাকে হচ্ছে আমাদের কার্ডিওজেনিক এরিয়া। তারপরে দেখি দুটো হার্ট টিউব পাশাপাশি জোড়া লেগে তৈরি করলো কমন হার্ট টিউব। দিস ইজ কমন হার্ট টিউব। ইট হ্যাজ 4 পার্ট। 4টা পার্ট নিয়ে আমরা ড্রয়িং লেভেল করে ডিসকাস করেছি। এরপরে দেখেন বিভিন্ন পার্টে এসে ফাইনালি হার্টের ডেভেলপমেন্ট হয়। এই ছবিটা দেখে আপনার মনের মধ্যে মনে হতে পারে যে আমরা নর্মালি হার্ট যখন এভাবে ধরি, অ্যাট্রিয়াম থেকে উপরে, ভেন্ট্রিকল থেকে নিচে, বাট এই ছবিতে তো আমি উল্টে দেখিয়েছি, তাই না? দেখেন ভেন্ট্রিকলকে দেখিয়েছি উপরে, অ্যাট্রিয়ামকে দেখিয়েছি নিচে, তাহলে উল্টা হয়ে গেল না? না, এটা ঠিক আছে। এখানে একটা রোটেশন হয়, ভেন্ট্রিকলটা নিচের দিকে নেমে যায় রোটেশনের সময়, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলে ঘাড়ে উপরে এসে বসে। এই অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল এটা কিভাবে কার ঘাড়ের উপরে এসে বসতেছে, এটা আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে দেখতে পাবো যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কিভাবে ঘাড়ের উপরে এসে বসে। এই ছবিতে দেখতে পাচ্ছেন। এখন একটু ব্লিঙ্কিং অফ আইয়ে কিন্তু এই ভিডিও শেষ হয়ে যাবে। সো আপনি খুব মনোযোগ দিয়ে তাকিয়ে না থাকলে কিন্তু এই ভিডিও মিস করবেন। তাহলে আপনাকে এখন খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে হবে। এটা একটা ছোট্ট ভিডিও ক্লিপ, যেখানে ব্লিঙ্কিং অফ আইয়ে ভিডিও ক্লিপটা শেষ হয়ে যাবে। অ্যাট্রিয়াম কিভাবে ভেন্ট্রিকলের ঘাড়ের উপরে এসে বসতেছে রোটেশন হয়ে, সেটাই মূলত আমরা এখন দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা একটু দেখি। খেয়াল করে দেখেন দুটো হার্ট টিউব পাশাপাশি এসে জোড়া লাগলো। দিস ইজ কল্ড কমন হার্ট টিউব। এই কমন হার্ট টিউবের 4টা পোর্শন নিয়ে আমরা ডিসকাস করেছি। দিস ফিগারস আর শোন হিয়ার। এখন দেখেন কিভাবে ভেন্ট্রিকলের ঘাড়ের উপরে এসে অ্যাট্রিয়াম উঠে এসে বসে পড়ছে। এই যে বসে পড়লো। আবার একটু খেয়াল করে দেখেন অ্যাট্রিয়াম কিভাবে ভেন্ট্রিকলের ঘাড়ে পড়ে এসে বসে পড়তেছে। ওকে, ইয়েস, এই ছিল আমাদের হার্টের ডেভেলপমেন্ট। লেকচার শিটে পেজ নম্বর 78-এ হার্টের ডেভেলপমেন্ট ডিটেলিং করা আছে। আপনি এখান থেকে পড়ে নেবেন কোন পার্ট থেকে কোথায় কোন পোর্শন আসে, গুরুত্ব সহকারে এটা পড়তে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং হার্টের ডেভেলপমেন্ট থেকে সাধারণত ফুল স্টেমের কোশ্চেন্স আসে না, এটা বিভিন্ন কোশ্চেন্সের মধ্যে স্টিম আকারে ঢুকে যায়। সো আপনি হার্টের ডেভেলপমেন্টকে যদি আপনি ভালোভাবে না জানেন, না বুঝেন, তাহলে দেখবেন ওই স্ট্রিমগুলো মিস হচ্ছে। এবং এইগুলো স্ট্রিমগুলো হয় ডিফিকাল্ট স্ট্রিম, বাকিগুলো হয়তো দেখা যাচ্ছে অপোজিট অ্যান্সার হয়। এটা ট্রুটা শর্ট আউট করতে পারলে আপনি বাকিগুলো অ্যান্সার করতে পারবেন। এখান থেকে আমাদের এরপরের পোর্শনটা দেখেন, লেকচার শিটে আসেন পেজ নম্বর 80 নম্বর পেজে দেখেন ফাইলোডস টেট্রালজি নামে একটা জিনিস আছে নিচের দিকে, একদম নিচের দিকে ফাইলোডস টেট্রালজি, রাইট টু লেফট শান্ট, সাইনোটিক হার্ট ডিজিজ কি, দিস 4 নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 4টা ডিজিজ খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে এবং বাকিগুলো মনে রাখা দরকার কনজেনিটাল অ্যানোমালিগুলো কী হয়। তবে অবশ্যই মিস করা যাবে না, সেটা হচ্ছে ফাইলোডস টেট্রালজি, এই 4টা কম্পোনেন্ট। এই পৃষ্ঠার একদম উপরের দিকে 80 নম্বর পেজের একদম টপে দেখেন ফিটাল সার্কুলেশন বলে একটি জায়গা আছে। দিস ভেরি ইম্পর্টেন্ট। ফিটাল সার্কুলেশন থেকে কোশ্চেন্স আসে ফুল স্টেম। ফিটাল সার্কুলেশনটা এই ছবিটি একটু আমার সাথে ফলো করেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে যেটা হয়, দিস ইজ দ্য আম্বিলিকাল ভেন।
আম্বিলিকাল ভেনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড ফিটাসের শরীরে ঢুকলো, এরপরে লিভারকে বাইপাস করতেছে বাই ডাক্টাস ভেনোসাস, দিস ইজ ডাক্টাস ভেনোসাস দিয়ে লিভারকে বাইপাস করে গেল। এরপরে দেখেন ইনফেরিয়র ভেনা কাভাতে এসে ওপেন করলো, ইনফেরিয়র ভেনা কাভাকে ওপেন, তারপরে এটা কন্টিনিউস হয়েছে রাইট অ্যাট্রিয়ামে আসলো, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়ে দেখেন 2 লাংসে গেল, তারপরে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল হয়ে লেফট ভেন্ট্রিকল থেকে আসার সময় এরপরে অ্যাসেন্ডিং অ্যাওটা দিয়ে আর্চ অফ দ্য অ্যাওটাই দের ইজ এ কানেকশন। এখানে একটু কোরিলেট করে নেন, অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য প্লাসেন্টা আম্বিলিকাল ভেন হয়ে ফিটাসে ঢুকলো, লিভারকে বাইপাস করে থ্রু দ্য ডাক্টাস ভেনোসাস, দেন ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা থেকে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে নর্মালি ব্লাডগুলো যাওয়ার কথা ছিল রাইট ভেন্ট্রিকলে, এই নর্মাল প্যাসেজে এটা যায় না, না যে এখানে একটি শান্ট হয়, ফোরামেন ওভালি দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো সরাসরি চলে আসে লেফট অ্যাট্রিয়ামে, তার মানে রাইট ভেন্ট্রিকল ওখানে একটা বাইপাস হয়ে গেল, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো ঢুকে যায় লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওটা হয়ে আর্চ অফ দ্য অ্যাওটা হয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা হয়ে আবার চলে আসবে ফিটাসের শরীরে। আর্চ অফ দ্য অ্যাওটার এখানে একটা শান্টিং রয়েছে, কিছু পরিমাণ ব্লাড যেগুলো রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে গিয়েছিল সেই ব্লাডগুলো আর্চ অফ দ্য অ্যাওটা এবং পালমোনারি ট্রাঙ্কের এখানে একটা কানেকশন, দিস ইজ কল্ড ডাক্টাস আর্টারিওসাস, এই ডাক্টাস আর্টারিওসাসের মাধ্যমে শান্ট হয়ে চলে যায় আর্চ অফ দ্য অ্যাওটার মধ্যে। তাহলে এখানে আরেকটি বাইপাস চ্যানেল, এরপরে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা হয়ে আম্বিলিকাল আর্টারি হয়ে প্লাসেন্টাতে চলে আসে। তাহলে আমাদের যেই যেই জায়গাগুলোতে শান্টিং অর বাইপাস ঘটেছে সেগুলো ক্লোজেস আফটার বার্থ। তাহলে কী কী জায়গায় চেঞ্জ হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 80 নম্বর পেজের উপরের দিকে চেঞ্জেস আফটার বার্থ কোথায় কোথায় চেঞ্জ হবে। 1 নম্বর দেখেন এই আম্বিলিকাল আর্টারি ভেনগুলো অবলিটারেট হয়ে যাবে, ডাক্টাস ভেনোসাস অবলিটারেশন হয়ে তৈরি করবে লিগামেন্টাম ভেনোসাম, এরপর দেখেন ফোরামেন ওভালি উইল বি ক্লোজড, এরপরে কি হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস ইট উইল বি ক্লোজড, এটা ক্লোজ হওয়ার পর তৈরি হবে লিগামেন্টাম আর্টারিওসাম। এই ছবিতে খেয়াল করেন, দিস ইজ কল্ড, এইটা দেখেন আর্চ অফ দ্য অ্যাওটা পালমোনারি ট্রাঙ্ক তার কানেক্টিং যে লিগামেন্ট, দিস ইজ কল্ড লিগামেন্টাম আর্টারিওসাম, যেটা নিয়ে আমরা বলছিলাম দিস ইজ এ বাইপাস চ্যানেল ছিল লিগামেন্টাম আর্টারিওসাম। 80 নম্বর পেজে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা টেবিল দেওয়া আছে, চেঞ্জেস আফটার বার্থ রেমনেন্ট ইন অ্যাডাল্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। এরপরে আসেন আমরা লেকচার শিটের পেজ নম্বর 85 একটু আসেন। 85 নম্বর পেজে দেখেন কোরেক্টেশন অফ দ্য অ্যাওটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর রিলেভেন্ট পড়া হিসেবে দেখেন লিগামেন্টাম আর্টারিওসামে জাস্ট ডিস্টালি যদি আর্চ অফ দ্য অ্যাওটা ন্যারোয়িং হয়, আমাদের লিগামেন্টাম আর্টারিওসামে জাস্ট ডিস্টালি যদি আর্চ অফ দ্য অ্যাওটা ন্যারোয়িং হয় তাহলে আর্চ অফ দ্য অ্যাওটা থেকে ব্লাডগুলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটায় যেতে পারবে না, তার মানে অ্যাবডোমেন, লোয়ার ট্রাঙ্ক এবং লোয়ার এক্সট্রিমিটিতে ব্লাড সাপ্লাই উইল বি স্ক্যান্টি, বাট আর্চ অফ দ্য অ্যাওটায় ব্লাড সাপ্লাই থাকার কারণে হেড নেক রিজন অ্যান্ড আপার এক্সট্রিমিটিতে ওভারফ্লো অফ দ্য ব্লাড হবে, দিস কন্ডিশন ইজ কল্ড কোরেক্টেশন অফ অ্যাওটা। পেজ নম্বর 85-এ সুন্দর করে দেওয়া আছে। তাহলে লিগামেন্টাম আর্টারিওসাম ইজ জাস্ট ডিস্টালি ন্যারোয়িং অফ দ্য আর্চ অফ দ্য অ্যাওটা। এই ছবিতে খেয়াল করেন, দিস ইজ দ্য ডাক্টাস আর্টারিওসাস বা লিগামেন্টাম আর্টারিওসাম, তার ডিস্টালি এর ন্যারোয়িং হয়ে গেছে, দিস ইজ কল্ড কোরেক্টেশন অফ অ্যাওটা। লেকচার শিটে পেজ নম্বর 85-এ কোরেক্টেশন অফ অ্যাওটা, ইট ইজ ইনফিনিটিভ স্টার, পুরো তথ্যগুলো পড়তে হবে। ইট হ্যাজ 3 টাইপস, প্রিডাক্টাল, ডাক্টাল অ্যান্ড পোস্ট ডাক্টাল, 3টা টাইপ সম্পর্কে পড়তে হবে। এই সম্পর্কে আরও তথ্য কোথাও কালেক্ট করতে পারলে পড়ে নেবে, দিস ইজ ইম্পর্টেন্ট, ফুল স্টেমের কোশ্চেন্স এখান থেকে আসে। ইনফিটাল সার্কুলেশন দিয়ে একটা কোশ্চেন ছিল পরীক্ষায়, এ ধরনের কোশ্চেন প্রায়ই থাকে, সো এই জায়গাগুলোতে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন আপনি পুরো কার্ডিয়াক সিস্টেমটা আমার সাথে সামারাইজ করে নেন। লেকচার শিটের পেজ নম্বর 56, আমরা এই সামারাইজটা করেই ব্রেকে যেতে পারবো। 56 নম্বর পেজে দেখেন পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম থেকে আমাদের যেটুকু পড়তে হবে 57 নম্বর পেজে এসে দেখেন যে পেরিকার্ডিয়ামের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, ডিফারেন্স বিটুইন দ্য প্যারাইটাল অ্যান্ড সেরাস পেরিকার্ডিয়াম। এরপরে দেখেন কন্টেন্ট অফ দ্য পেরিকার্ডিয়াল ক্যাভিটি, স্টার চিহ্ন দিয়ে যেটা পড়বেন সেটা হচ্ছে সাইনাস পেরিকার্ডিয়াম, ট্রান্সভার্স সাইনাস পেরিকার্ডিয়াম অ্যান্ড অবলিক সাইনাস পেরিকার্ডিয়াম, এর বাউন্ডারি প্লাস যে তথ্যগুলো দেওয়া আছে। আর্টারিয়াল সাপ্লাই আর নার্ভ সাপ্লাই ইজ ইম্পর্টেন্ট, এই দুটো ভালো করে পড়তে হবে।
মোস্ট ইম্পর্টেন্স গুরুত্ব দিয়ে পড়বেন, যেটা 58 নম্বর পেজে দেখেন, নার্ভ সাপ্লাই নিচের দিকে, ক্লিনিক্যাল অ্যানাটমি, দিস ইজ ইম্পর্টেন্ট। প্যারাসিনথেসিস ডান কোন লেভেলে করা হয়, কিভাবে করা হয়। এরপরে দেখেন সার্জিক্যাল সিগনিফিকেন্স অফ ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস, এই কথাগুলো স্টার চিহ্ন দিয়ে রাখেন, গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপর আসেন 60 নম্বর পেজে, আমি অলরেডি ডিসক্রাইব করেছি, বেস সম্পর্কে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে, কোন কোন স্ট্রাকচার রিলেটেড। এরপরে আসেন পেজ নম্বর 62, আমি ডিসকাস করেছি, 63 সম্পর্কে বলেছি। এরপরে আসেন লেকচার শিটের 71 নম্বর পেজে আমরা ডিসকাস করেছি যে কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। আর 72 ইনফিনিটিভ স্টার পেজ, এই টপিক্সের মধ্যে, হার্ট টপিক্সের মধ্যে ইনফিনিটিভ স্টার পেজ হচ্ছে 72 নম্বর পেজ, পুরোটা খুব সুন্দর করে পড়তে হবে। 73 নম্বর পেজ নিয়ে বলেছি আমরা। 75 নম্বর পেজে দেখেন ভেনাস ড্রেনেজ, দিস ইজ ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিয়ে রাখেন। করোনারি সাইনাস, তার অবস্থান, তার লেন্থ, তার ডেভেলপমেন্ট, তার ট্রাইবুটরিজ, অল আর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিয়ে রাখবেন। এরপর আসেন 76 নম্বর পেজে নার্ভ সাপ্লাই অফ হার্ট, এটা আমি সবাইকে পড়ার জন্য অ্যাডভাইস করছি না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি কমপ্লিকেটেড। যাদের খুব অ্যাডভান্স পড়ার টার্গেট তারা পড়বেন, ইউজুয়ালি এখান থেকে কোশ্চেন্স আসে না। 78 নম্বর পেজ, ইট ইজ এ ইনফিনিটিভ স্টার পেজ, এটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। ডেভেলপমেন্ট অফ হার্ট, যেটুকু ডিসকাস করেছি এতটুকু পড়লেই হবে, আপনি ইনশাল্লাহ এখান থেকে কভার করতে পারবেন। যারা আরেকটু ফার্দার স্টাডি করতে চান তাদের জন্য বলছি পেজ নম্বর 79 এন্ডোকার্ডিয়াল কুশন, এখান থেকে কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে রিডিং পড়তে পারেন। এই পেজের নিচের দিকে ইন্টারআর্টেরিয়াল সেপ্টামের ডেভেলপমেন্টটা সুন্দর করে দেওয়া আছে, পড়লে আপনার কনসেপশন আরও ক্লিয়ার হবে। 80 নম্বর পেজ, এটা একটা ইনফিনিটিভ স্টার পেজ, ফিটাল সার্কুলেশন অ্যান্ড সেন্স, নিচের দিকে রাইট টু লেফট শান্ট, দ্যাট ইজ সায়ানোটিক হার্ট ডিজিজ। পরের পৃষ্ঠা 81 নম্বর পেজে ফাইলোস্টেটালজি সম্পর্কে কথা আছে, পড়ে নেবেন। অ্যাউটিক আর্টস নিয়ে কিছু কথা আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন, দিস ইজ ইম্পর্টেন্ট। 82 নম্বর পেজে দেখেন অ্যাওটা সম্পর্কে কিছু কথা পড়তে হবে, অ্যাসেন্ডিং অ্যাওটা, আর্চ অফ দ্য অ্যাওটা, এগুলো ট্রাইবুটরিজগুলো ইম্পর্টেন্ট। রিলেশন যদি পারেন পড়বেন, না পারলে দরকার নাই। 83 নম্বর পেজে আর্চ অফ দ্য অ্যাওটার কোর্স সম্পর্কে দেওয়া আছে, সিচুয়েশন আছে। 84 নম্বর পেজ, ইট ইজ ইনফিনিটিভ স্টার, দেখেন উপরের দিকে অ্যান্টি রিলেশন ফর নার্ভস ফ্রম দ্য বিফোর ব্যাকওয়ার্ডস, এটা ইনফিনিটিভ স্টার দিয়ে রাখেন। এরপরে আসেন 85 নম্বর পেজ, করেক্টেশন অফ অ্যাওটা, ইট ইজ এ ইনফিনিটিভ স্টার পেজ, ভেরি ইম্পর্টেন্ট। নিচের দিকে দেখেন যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা, 85 নম্বর পেজে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটার ব্রাঞ্চগুলো পড়বেন। 87 নম্বর পেজে আসেন ইন্টারনাল থোরাসিক আর্টারি, দিস ইজ ইম্পর্টেন্ট, ইন্টারনাল থোরাসিক আর্টারির অরিজিন, কোর্স এবং ব্রাঞ্চেস, নিচের দিকে ব্রাঞ্চগুলো নাম দেওয়া আছে, 6টা ব্রাঞ্চের নাম দেওয়া আছে, ভালো করে পড়বেন। 89 নম্বর পেজ সম্পর্কে আমি অলরেডি ডিসকাস করেছি, সাবক্লাভিয়ান আর্টারি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিটেলিং করে পড়তে বলেছি। 90 নম্বর পেজে আসেন সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, ইট ইজ ইম্পর্টেন্ট, এর লেন্থ, সুপিরিয়র ভেনা কাভা কোথায় এসে ওপেন করতেছে এবং কোন লেভেলে ফরমেশন হয়, এই ধরনের কথাগুলো। ট্রাইবুটরিজ পড়তে হবে। ডেভেলপমেন্ট অফ সুপিরিয়র ভেনা কাভা, দুটো পার্ট রয়েছে, পরীক্ষায় কোশ্চেন ছিল সুপিরিয়র ভেনা কাভার ডেভেলপমেন্ট, এই জন্য অ্যাডিশনালি যারা একটু পড়তে চান সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা ডেভেলপমেন্টটা পড়ে নিতে পারেন। তবে খুব কনসাইজ করে যদি পড়তে চান তাহলে দুটো শব্দ, সুপিরিয়র ভেনা কাভা ডেভেলপমেন্ট, এই দুটো পার্ট থেকে একটা এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট যেটা বাইরের অংশ, সেটা অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেন অফ রাইট সাইড, অ্যান্ড ইন্টা পেরিকার্ডিয়াল পার্ট যেটুকু হার্টের প্রায় কাছাকাছি যে অংশটুকু, সেটুকু ডেভেলপমেন্ট ফ্রম দ্য কমন কার্ডিনাল ভেন ইন দ্য রাইট সাইড। তারপরে ডিটেলিংগুলো আর দরকার নেই। পরের পৃষ্ঠায় আসেন 91 নম্বর পেজ, ইনফিরিয়র ভেনা কাভা, ট্রাইবুটরিজ পড়বেন। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা একটু পড়বেন। এই ছিল আমাদের হার্টের ডেভেলপমেন্ট এবং সেই রিলেভেন্ট পড়াশোনা। এরপরে আমাদের ইম্পর্টেন্ট দুটো টপিক্স আছে, একটা লাংস আছে, ব্রেস্ট, এই দুটো জিনিস পড়বেন। থোরাসিক ডাক্ট, ডায়াফ্রাম, এইরকম কয়েকটি জায়গা আছে যেগুলো আমরা কভার করবো। লেকচার শিটে পেজ নম্বর 34 বের করেন। 34 নম্বর পেজে আছে লাংস। লাংস থেকে আমাদের এত বেশি পড়তে হবে না যতটা আমরা এমবিবিএস লাইফে পড়েছি, তাহলে আমরা এখন যে জায়গাগুলো হাইলাইটস করবো সেগুলো মূলত। আপনি লাংস থেকে অনেক পড়লেন, পড়ার শেষে পরীক্ষার হলে যে কোশ্চেন্স দেখবেন এইরকম। আমরা জানি রাইট লাঙে লোব কয়টা, রাইট লাঙে লোব হচ্ছে 3টা,
আর লেফট লাংয়ে লোব দুইটা। তাহলে রাইট লাংয়ের ক্ষেত্রে দেখেন এই বরাবর একটা লোব থাকে, দিস ইজ দ্য অবলিক লোব অ্যান্ড দিস ইজ দ্য হরাইজন্টাল ফিশার, অবলিক ফিশার অ্যান্ড হরাইজন্টাল ফিশার। তাহলে রাইট লাংয়ে যে তিনটা লোব থাকে, ফিশার থাকে দুইটা, একটা অবলিক ফিশার, হরাইজন্টাল ফিশার। পরীক্ষার হলে যে কোশ্চেন দেখবেন যে হরাইজন্টাল অ্যান্ড অবলিক ফিশার মিট করে কোন লেভেলে, তাহলে আপনি অনেক পড়ে গেলেন, পড়ার পরে কোশ্চেন্স পেলেন হরাইজন্টাল ফিশার অ্যান্ড অবলিক ফিশার মিট করে কোন লেভেলে, এখান থেকে কোশ্চেন্স। তো যাই হোক, তাহলে আমরা লাংস থেকে কী কী পড়বো আমরা সেই বিষয়গুলো ডিসকাস করি। লেকচার শিটে পেজ নম্বর 34-এ দেখেন লাংস থেকে সাম ফিশার বলে একটি জায়গা আছে। সাম ফিশারের মধ্যে দেখেন যে হরাইজন্টাল ফিশার আর্নস ফ্রম ফোর্থ কোস্টাল কার্টিলেজ মিটস উইথ দ্য অবলিক ফিশার এট দ্য লেভেল অফ মিড এক্সিলারি লাইন ফিফথ রিব। এই মিটিং পয়েন্ট হচ্ছে ফিফথ রিব, তার মানে এই লেভেলে কি থাকে ফিফথ রিব, এবং এই লাইনটাকে বলা হচ্ছে দিস ইজ মিড এক্সিলারি লাইন। তাহলে এই মিটিং পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট। পাওয়ার পয়েন্টে যদি খেয়াল করেন দিস ইজ দ্য ফিফথ রিব পয়েন্ট অ্যান্ড দিস ইজ দ্য মিটিং পয়েন্ট। তার মানে লাংসের যে আমাদের মিটিং পয়েন্টটা থাকবে রাইট লাংয়ের ক্ষেত্রে অবলিক অ্যান্ড হরাইজন্টাল ফিশার মিড ইন দ্য মিড এক্সিলারি লাইন অ্যাট দ্য লেভেল অফ ফিফথ রিব কাট পয়েন্ট। এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। লেকচার শিটে পেজ নম্বর 34-এ সাম ফিশার্সের মধ্যে তিনটা বুলেট দেওয়া আছে। এরপর দেখেন কিছু এক্সটার্নাল ফিশার, অ্যানাটমিক্যাল পজিশন, এই ধরনের কথাগুলো একটু রিডিং করে নেন, খুব ডিটেলিং দরকার নেই। এরপরে আসেন অ্যাপেক্স অফ দ্য লাং, এটা একটু পড়বেন। রিলেশন অফ দ্য অ্যাপেক্স অফ দ্য লাং ইজ ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন ছিল। দেখেন পোস্টেরিয়র রিলেশন অফ দ্য অ্যাপেক্স অফ দ্য লাং দ্যাট ইজ নেক অফ দ্য ফার্স্ট রিব, এটা আমরা কিন্তু পড়ে এসেছি অলরেডি, ফার্স্ট রিবের পড়ার সময় আমরা পড়ে এসেছি। প্যানকোস্ট সিনড্রোম, এটা কি একটু দেখে নিন। এরপরে আসেন পেজ নম্বর 36-এ, এখানে কিছু কথা আছে, এগুলো খুব নট ভেরি মাচ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট না, কিছু রিলেভেন্ট কথা আছে, একটু পড়লে কিছু তথ্য পাবেন। যেমন কোস্টাল সারফেসের রিলেশন, মিডিয়াল সারফেসের রিলেশন, এই ধরনের কথাগুলো। স্ট্রাকচার ফর্মিং দ্য রাইট সারফেস অফ মেডিস্টেনাম, ফর্মিং দ্য লেফট সারফেস অফ দ্য মেডিস্টাম, এই ধরনের কথাগুলো। এখন যেটা মেইন ইম্পর্টেন্ট সেই জায়গাটি আমরা মূলত পড়ব পেজ নম্বর 38 অ্যান্ড 39। এই দুটো পেজ হচ্ছে ইনফিনিটিভ স্টার পেজ। লেকচার শিটে পেজ নম্বর 38 এবং 39, এই দুটো পেজ ইনফিনিটিভ স্টার পেজ। এই দুটো পেজের মধ্যে আমাদের পড়াগুলো সীমাবদ্ধ মূলত। লাংসের ক্ষেত্রে হাইলাম অফ দ্য লাংস বলে একটা জিনিস আছে, রুট অফ দ্য লাংস আর হাইলাম অফ দ্য লাংস, এটা আমাদের জানতে হবে। এটা আমরা বিভিন্নজন বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করি, একটু খেয়াল করেন। এইটা একটা হাইলাম অফ দ্য লাংস এবং এইটা আরেকটা হাইলাম অফ দ্য লাংস। এই হাইলাম অফ দ্য লাংসের মধ্যে কোন কোন স্ট্রাকচার যায় আসে, রুট অফ দ্য লাংস দিয়ে যায় আসে, দিস ইজ ইম্পর্টেন্ট ফর এক্সাম। এটা আমরা কিভাবে মনে রাখবো, এটা আমরা মনে রাখি যে কিভাবে, মনে করে দেখেন যে আমরা এভাবে মনে রেখেছিলাম যে ব্রঙ্কু আমার ভাই, আমি ব্রঙ্কুর বড় ভাই, এই কথাগুলো। আর পরীক্ষার হলে যে উল্টাই গেল, ব্রঙ্কু আমি ব্রঙ্কুর বড় ভাই হয়ে গেলাম বা ব্রঙ্কু আমার বড় ভাই হয়ে গেল, তখন কি করবেন? দিস আর ভেরি ডেঞ্জারাস মেনোমিক্স। যেই মেনোমিক্স আপনাকে পরীক্ষার হলে পাজল করে দিতে পারে, সেই মেনোমিক্স থেকে একটু দূরত্ব বজায় রাখা ভালো। আপনি এটাকে সহজভাবে যেভাবে মনে রাখবেন আমি বলি, লাংসের মধ্যে ভাইটাল স্ট্রাকচার কি, যেটা হাইলাম দিয়ে যায়, যেটা ছাড়া লাংসের কোনো দাম নাই, সেটা এটা ব্রঙ্কাস, মাস্ট টু নো। ব্রঙ্কাস অবশ্যই যাইতে হবে। ব্রঙ্কাস যদি আপনি কেটে ফেলেন তাহলে লাংসের আর কোনো ভ্যালু নেই। ওকে, তাহলে আমি এটা সেন্টারে ব্রঙ্কাস দিলাম। ইয়েস, সেন্টারে দিস ইজ দ্য ব্রঙ্কাস, এদিকে ওটা ব্রঙ্কাস থাকবে। ব্রঙ্কাস দিয়ে বাতাস যাচ্ছে ভালো কথা, কিন্তু বাতাস যদি মানে লাংস থেকে অন্য কোথাও যাইতে না পারে বা লাংসে যদি আর কোনো রক্ত না আসতে পারে, তাহলে এই বাতাসের কোনো দাম নেই। সো ব্রঙ্কিয়াল আর্টারি, ব্রঙ্কিয়াল ভেন, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে ব্রঙ্কাসের উপরে দিয়ে দেন একটা আর্টারি, দিস ইজ দ্য আর্টারি অ্যান্ড দিস ইজ দ্য ভেন। লাংসের মধ্যে মূলত এই তিনটে জিনিস চলাচল করে, একটা ব্রঙ্কাস, একটা আর্টারি, ভেন। তাহলে মাঝখানে একদম সেন্ট্রালে বসে আছে কি ব্রঙ্কাস, দিস ইজ ব্রঙ্কাস, উপরে একটা আর্টারি, নিচে একটা ভেন, এ বি ভি। আলফাবেটিক্যালি আপনি মনে রাখতে পারেন এ বি ভি, উপরে আর্টারি, মাঝখানে ব্রঙ্কাস, নিচে ভেন, এইভাবে থাকে। এখন খেয়াল করে দেখেন এই সূত্রটা রাইট অ্যান্ড লেফট দুই লাংসের ক্ষেত্রেই প্রযোজ্য। আর্টারি, ব্রঙ্কাস, ভেন, মাঝখানে ব্রঙ্কাস, উপরে আর্টারি, নিচে ভেন। বাট দের ইজ এ প্রবলেম। প্রবলেমটা কি? রাইট লাংয়ের ক্ষেত্রে লোব কিন্তু দুইটা না, তিনটা। তার মানে রাইট লাংয়ের এয়ারেশন তো অন্যরকমভাবে হবে। তিনটা লোবের জন্য রাইট লাংয়ে একটা এডিশনাল ব্রঙ্কাস দরকার হয়। লেফট লাংয়ে যেমন একটা ব্রঙ্কাস দিয়ে যাচ্ছে, তাহলে রাইট লাংয়ের ক্ষেত্রে আরেকটা ব্রঙ্কাস লাগবে। তাহলে এই ব্রঙ্কাসটা কোথায় অবস্থান করবে?
তাহলে আর্টারির উপরে আরেকটা ব্রঙ্কাস থাকবে। যেহেতু এই ব্রঙ্কাসটা আর্টারির উপরে অবস্থান করে, সো এর নাম বলা হয়েছে এপি আর্টারিয়াল ব্রঙ্কাস, এপ আর্টারিয়াল ব্রঙ্কাস। লেকচার শিটে পেজ নম্বর 39-এ দেখেন রাইট অ্যান্ড লেফট সাইডে ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস এর রিলেশনটা দেওয়া আছে। একদম উপরের দিকে রাইট ল্যাঙ্গে সর্বপ্রথম এপি আর্টারিয়াল ব্রঙ্কাস, তারপরে এ, তারপরে বি, তারপরে ভি। দিস ইজ দ্য রিলেশন। তাহলে এ বি ভি ইজ এ কমন রুলস, তার উপরে রাইট ল্যাঙ্গের ক্ষেত্রে একটা ব্রঙ্কাস যুক্ত হবে। এটা মনে রাখবেন, তাহলে আপনার প্যাচ লাগবে না। পরীক্ষা হলে ব্রঙ্কো আমার বড় ভাই, আমি ব্রঙ্কোর বড় ভাই, এই প্যাচের জন্য আপনি না পড়েন, এই জন্য আলফাবেটিক্যালি মনে রাখবেন। তাহলে এখানে যদি আমরা দেখি, দিস ইজ দ্য হাইলাম অফ দ্য রুট অফ দ্য লাংস আর হাইলাম অফ দ্য লাংস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। হাইলাম অফ দ্য লাংসের মধ্যে কোন কোন স্ট্রাকচার যায় আসে, তাহলে সিকোয়েন্সিয়ালি হচ্ছে এইটা। এখন কোন কোন স্ট্রাকচার ইন করে, কোনটা এক্সিট করে, তার মানে মানে এন্টারিং থ্রো, এক্সিটিং থ্রো অথবা পাসিং থ্রো, এই তিন ধরনের কথা। এন্টারিং মানে যেগুলো লাংসের মধ্যে ঢুকতেছে, এক্সিটিং মানে বের হচ্ছে, আর পাসিং মানে সব। প্রশ্ন এভাবেও আসতে পারে। পেজ নম্বর 38-এ দেখেন রুট অফ দ্য লাংস, একদম নিচের দিকে রুট অফ দ্য লাংস স্ট্রাকচার পাসিং থ্রো, তার মানে যাবে আসবে, অল স্ট্রাকচার উইল বি ইনক্লুডেড। দিস ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন ট্রিকি হতে আসতে পারে, এন্টারিং থ্রো, এক্সিটিং থ্রো অর পাসিং থ্রো, যেভাবে আসুক আপনাকে কিন্তু বুঝে অ্যান্সার করতে হবে। এই ছিল একটা কোশ্চেন, মার্চ 2019-এর কোশ্চেন ছিল এইটা, দ্য স্ট্রাকচার এন্টারিং থ্রু দ্য হাইলাম অফ দ্য লাংস। তাহলে এন্টারিং মানে আপনাকে এখন মাথায় ঢুকে নিতে হবে, ইয়েস এন্টারিং, নট এক্সিটিং, নট অনলি পাসিং। তাহলে দিস আর এন্টারিং এই স্ট্রাকচারগুলো। তাহলে যদি বলতে পাসিং, তাহলে আপনি সেভাবে পাসিংয়ের মতো প্রস্তুতি নিয়ে অ্যান্সার করতেন। অল উইল বি কারেক্ট হোয়েন কোশ্চেন ইজ পাসিং থ্রো। এরপরে যে কোশ্চেন টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট লাংসের ক্ষেত্রে, পেজ নম্বর 38, এই পেজেই দেখেন উপরের দিকে রিলেশন, মেডিস্টাইনাল সারফেস অফ দ্য লাংসের রিলেশন। লাংস থেকে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হাইলাম অফ দ্য লাংসের রিলেশন, আরেকটা মেডিস্টাইনাল সারফেস অফ দ্য লাংসের রিলেশন। এইটাকে একটু সহজভাবে বলা যায়। দেখেন এমবিবিএস এর সময় আমরা ড্রয়েন লেভেল করতাম, মেডিস্টাইনাল সারফেস অফ দ্য রাইট আর লেফট লাংয়ের কী কী স্ট্রাকচার রিলেটেড ইমপ্রেশন কোনগুলো থেকে ড্রয়েন লেভেল করতে হতো, পরীক্ষায় বারবার বিস্তারিত থেকে দেখাতে হতো। তারপরেও এই জিনিসগুলো মনে থাকতো না, খুব প্যাচ লেগে যেত। তাহলে এটাকে আপনি একটু সহজভাবে মনে রাখবেন। যেমন আপনাকে যদি বলি রাইট ফ্রেনিক নার্ভের ইমপ্রেশন কোন লাংসে থাকবে, আপনি কি লেফট তাকাবে? নেভার, রাইট। এখন যদি বলে লেফট ভ্যাগাস নার্ভের ইমপ্রেশন কোন দিকে থাকবে, অবশ্যই লেফট লাঙে। তার মানে যেই স্ট্রাকচার যেদিকে তার ইমপ্রেশন সেই দিকে। আপনাকে যদি অপশন দেওয়া হয় ডিসেন্ডিং থোরাসিক আউটার ইমপ্রেশন কোন লাংসে থাকবে, এখন কিন্তু আপনাকে ভাবা লাগবে না, কারণ আপনি জানেন যে ডিসেন্ডিং থোরাসিক আউটার থাকে লেফট সাইডে। আপনাকে যদি বলে সুপিরিয়র ভেনা কাভার ইমপ্রেশন কোন দিকে থাকবে, অবশ্যই রাইট লাগে। তাহলে এখন আপনার অ্যানাটমি যেহেতু ভালো করে জানা আছে, সো আপনি কিন্তু একটা আইডিয়া করে সঠিক অ্যান্সারগুলো করতে পারবেন। তাহলে কমন ইমপ্রেশন কার? কমন ইমপ্রেশন হচ্ছে সিঙ্গেল স্ট্রাকচার, দ্যাট ইজ ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস। এই ট্রাকিয়া এবং ইসোফেগাস এই দুটো হচ্ছে সিঙ্গেল স্ট্রাকচার, সেন্ট্রালি থাকে। এই দুটো স্ট্রাকচারের ইমপ্রেশন ইন বোথ লাংস, দুই লাঙেই ইমপ্রেশন থাকবে। তাহলে আমরা যদি এই চার্টটা দেখি, রাইট অ্যান্ড লেফট লাঙের কমন ইমপ্রেশন হচ্ছে ইসোফেগাস অ্যান্ড ট্রাকিয়া, বাদ বাকিগুলো যার তার যেই সাইডে অবস্থান করে তার ইমপ্রেশন হবে সেই সাইডে। পেজ নম্বর 38-এ উপরে দেখেন রিলেশন অফ দ্য মেডিস্টাইনাল সারফেসেস ছক দেওয়া আছে। ইট ইজ ইনফিনিটিভ স্টার টপিক্স, এটা ইনফিনিটিভ স্টার দিয়ে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট। এই পেজে দেখেন রেসপিরেটরি এপিথেলিয়াম দিয়ে নিচের দিকে ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন বলে কথা আছে, এটা একটু পড়তে হবে। এরপর আসেন পেজ নম্বর 40 নম্বর পেজে দেখেন ডিফারেন্স বিটুইন দ্য রাইট অ্যান্ড লেফট লাং, এটা একটু পড়ে নেবেন। এরপরে আসেন পেজ নম্বর 41, ইন্টারনাল স্ট্রাকচার বলে যে কথাগুলো আছে এগুলো একটু রিডিং পড়বেন, খুব ডিপলি পড়ার দরকার নাই। আর 42 নম্বর পেজে দেখেন পালমোনারি ইউনিট, 42 নম্বর পেজে পালমোনারি ইউনিট। এই ইউনিটের মধ্যে কি কি আছে? ইস পালমোনারি ইউনিট ইজ কনসিস্ট অফ অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়া, এয়ার সেকিউল অ্যান্ড অ্যালভিওলাই। পেজ নম্বর 43-তে ব্লাড সাপ্লাই সম্পর্কে কিছু কথা আছে, আর্টেরিয়াল সাপ্লাই নামগুলো জানবেন এবং তাদের সংখ্যা, ভেনাস ড্রেনেজের নাম এবং তাদের সংখ্যা। এরপরে আসেন আরেকটি ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে পেজ নম্বর 45 নম্বর পেজে দেখেন ব্রঙ্কিয়াল ট্রি বলে একটি জায়গা আছে, এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। ব্রঙ্কিয়াল ট্রি, ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, এর দুটো জোনে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কন্ডাক্টিং জোন, যার কাজ হচ্ছে বাতাস নিয়ে যাওয়া আসা এবং নিয়ে বের হয়ে আসা। আরেকটা হচ্ছে রেসপিরেটরি জোন, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে উইথ দ্য হিউম্যান বডি। তাহলে কন্ডাক্টিং জোন কতটুকু? যতটুকু পর্যন্ত আপনার স্ট্রাকচারাল সাপোর্ট দিবে,
কন্ডাকশন করবে হাইওয়ে রোডের মতো। তাহলে যতদূর পর্যন্ত কার্টিলেজ রয়েছে ততদূর পর্যন্ত কন্ডাক্টিং জোন, কার্টিলেজের সাপোর্ট যেখানে শেষ হয়ে যাবে সেখানে শুরু হয়ে যাবে রেসপিরেটরি জোন। তাহলে আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল মানে স্টপেজ, বাস স্টপেজের মধ্যে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত বলা হয় কন্ডাক্টিং জোন। দিস ইজ দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, এই পর্যন্ত কন্ডাক্টিং জোন, এই পর্যন্ত কার্টিলেজিনাস স্ট্রাকচার দ্যাট ইজ হায়ালিন কার্টিলেজ রয়েছে। সো দে আর গিভিং সাপোর্ট, স্ট্রাকচারাল সাপোর্ট। টার্মিনাল থেকে যখন নেক্সট জোনে যাওয়া শুরু করবে তখন কিন্তু ডিফারেন্ট জোন হয়ে যাবে। দিস ইজ কল্ড রেসপিরেটরি জোন, ইট ইজ ডিভয়েড অফ কার্টিলেজ, এখানে কোনো কার্টিলেজ থাকে না, গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য রেডি হয় এখান থেকে। পেজ নম্বর 45-এ এই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট, কোন লেভেলে কার্টিলেজ এসে শেষ হয়ে যায় এবং কী ধরনের কার্টিলেজ এটা হায়ালিন কার্টিলেজ টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত থাকে। এরপরে নিচের যে টেবিলটা দেওয়া আছে এটা শক দেওয়া আছে, কন্ডাক্টিং জোন অ্যান্ড রেসপিরেটরি জোনের মধ্যে একটা ডিফারেন্স দেওয়া আছে, দিস ইজ ইনফিনিটিভ স্টার। পেজ নম্বর 46-এ দেখেন আরেকটি টেবিল দেওয়া আছে, সেখানে অনেকগুলো কথা আছে। মাঝখানে 3 নম্বর পয়েন্টে টার্মিনাল ব্রঙ্কিউল বলে যে জায়গাটি, এখানে কোন কোন সেল থাকে ইনফিনিটিভ স্টার দিয়ে রাখেন। নিচের দিকে আরও একটি জায়গা আছে, আরেকটা টেবিল, এই টেবিলে শুধু সেলগুলোর নাম মনে রাখবেন, ডিটেলিং দরকার নাই। তার নিচে লাস্ট টেবিল সেলস অফ দ্য এলভিউলাই, এটা অ্যাকচুয়ালি গ্যানন্স হিউম্যান ফিজিওলজি এখান থেকে কালেক্ট করা, এখান থেকেও কোশ্চেন্স আসে যেহেতু রিলেটেড টু রেসপিরেটরি সিস্টেম তাই কালেক্ট করা হয়েছে। সো এটাও ইনফিনিটিভ স্টার, দিস সাইডস আর ইনফিনিটিভ স্টার। এরপরে আসেন পেজ নম্বর 47, দিস ইজ ইম্পর্টেন্ট, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তাহলে আমরা লাংসে দেখেন 3টা লোবে ভাগ করলাম, রাইট লাং, 2টা লোবে লেফট লাং, কিন্তু এর মধ্যে সাবসেগমেন্ট তৈরি হতে থাকে। লাংয়ের একটা নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাগুলো ইন্ডিভিজুয়াল ব্লাড সাপ্লাই রয়েছে, মানে আর্টারিয়াল সাপ্লাই রয়েছে, ইন্ডিভিজুয়াল এয়ারেশন হয় বাই ড্রাক্ট, নিজস্ব সেগমেন্টাল ব্রঙ্কাসের মাধ্যমে সে এয়ারেশন পায় এবং আর্টারিয়াল সাপ্লাইও পায়, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিটের মতো, সেটাকে বলা হয় ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। 10 সেগমেন্ট ইন ইচ লাং, এই সেগমেন্ট সম্পর্কে একটু কনসেপশন থাকা দরকার। আমরা যদি একটা সেগমেন্ট দেখানোর চেষ্টা করি, যদি বলি যে এই একটা সেগমেন্ট আমাদের এবং অ্যানাদার সেগমেন্ট হচ্ছে এইটা, পাশাপাশি দুটো সেগমেন্টকে যদি আমি দেখানোর চেষ্টা করি, খেয়াল করেন, তাহলে এইটা একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, এইটা একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। এই দুটো সেগমেন্ট সবার নিজস্ব অক্সিজেনেশন রয়েছে, তার মানে এটাকে বলা হয় সেগমেন্টাল ব্রঙ্কাস অর টারশিয়ারি ব্রঙ্কাস, যেই ব্রঙ্কাসের মাধ্যমে সে অক্সিজেন পাচ্ছে, তার মানে ইন্ডিপেন্ডেন্ট। এরপর যদি আমি ব্লাড সাপ্লাইয়ের কথা বলি, সেগমেন্টাল এখানে যে আর্টারি আসবে, ব্রঙ্কিয়াল আর্টারি, এই আর্টারিটা এসে নিজস্বভাবে এই অঞ্চলকে ব্লাড সাপ্লাই দিবে, তার মানে এখানেও নিজস্ব ব্লাড সাপ্লাই পাচ্ছে, তার মানে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, বাট দের ইজ ডিপেন্সি, এক জায়গায় ডিপেন্সি আছে। এই সেগমেন্ট এবং দুই সেগমেন্টের ইন্ডিভিজুয়াল কোনো ভেনাস ড্রেনেজ নাই, তার মানে দুই সেগমেন্ট থেকে যে ভেনাস ড্রেনেজটা হবে, এই ভেনাস ড্রেনেজটা হবে ভায়া এ কমন ভেন। এই জন্যেই এই সেগমেন্টের ডেফিনেশন দেওয়া হয়েছে, দেখেন 47 নম্বর পেজে দেখেন, স্ট্রাকচারালি সেপারেটেড, ইয়েস সম্পূর্ণ সেপারেটেড স্ট্রাকচার, ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট, কারণ নিজস্ব অক্সিজেন সাপ্লাই রয়েছে, নিজস্ব আর্টারিয়াল সাপ্লাই রয়েছে। ইউনিট অফ লাং টিস্যু এয়ারেটেড বাই সিঙ্গেল সেগমেন্টাল ব্রঙ্কাস ইজ কল্ড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তাহলে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের নিজস্ব অক্সিজেন সাপ্লাই, নিজস্ব আর্টারিয়াল সাপ্লাই, বাট দের ইজ কমন ভেনাস ড্রেনেজ, ইট ইজ কল্ড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। কয়টা আছে? 10টা করে থাকে, বোথ লাঙে 10 10 20টা। 47 নম্বর পেজে উপরে একটা ছবি দেওয়া আছে, এখন খেয়াল করেন, দিস ইজ দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট এরিয়া, এই একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, দিস ইজ দ্য ব্রঙ্কিউল, দিস ইজ দ্য ব্রঙ্কিয়াল আর্টারি যার মাধ্যমে এখানে ব্লাড সাপ্লাই পাচ্ছে, দিস ইজ দ্য ইন্টারসেগমেন্টাল ভেন, মানে ব্রঙ্কিয়াল ভেন, এখানে দেখেন ভেনগুলো ড্রেনেজ হচ্ছে এইভাবে, তার মানে এই ব্রঙ্কিউলের মাধ্যমে সেগমেন্টাল ব্রঙ্কাসের মাধ্যমে অক্সিজেন পাচ্ছে, ব্রঙ্কিয়াল আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই পাচ্ছে, বাট ভেনাস ড্রেনেজ ইজ কমন ফর বোথ সেগমেন্ট, দিস ইজ কল্ড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। লেকচার শিটে পেজ নম্বর 47 এর উপরের দিকে দেখেন ইম্পর্টেন্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের 2 নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, এপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব, এখানেই বেশি ইনফেকশন হয়, ডিপেন্ডেন্ট পার্ট বলা হয়, তাহলে এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপরে আসেন পরের পেজে 48 নম্বর পেজ, এখানে আমাদের খুব বেশি পড়ার কিছু নাই, কিছু ফিচার দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, একটু দেখে নেবেন।
49 নম্বর পেজে দেখেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা দিয়ে কিছু কথাবার্তা আছে, এগুলো খুব ডিটেলিং করে পড়ার দরকার নেই আপনাদের। এরপরে আসেন 50 নম্বর পেজ। 50 নম্বর পেজে পোস্চুরাল ড্রেনেজ বলে একটা শব্দ আছে, যারা অ্যাডভান্স পড়াশোনা করবেন তাদের জন্য পোস্চুরাল ড্রেনেজটা পড়বেন, সবার জন্য এটা দরকার না। ডেভেলপমেন্ট অফ লাংস থেকে কোশ্চেন আসে, আর ডেভেলপমেন্ট অফ লাংস থেকে এটা হার্টের মতো এত ইম্পর্টেন্ট না, এত ডিটেলিং দরকার নাই লাংসের ডেভেলপমেন্ট, এখানে খুব প্রিসাইজ হইতে পড়া যায়। আর ডেভেলপমেন্ট অফ লাংস সম্পর্কে যেটা বলবো, দেখেন 1 নম্বর পয়েন্টে আছে সিডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। সিডো গ্ল্যান্ডুলার পিরিয়ড হচ্ছে লাংসের এমব্রায়োর প্রথম 4 মাস অর্থাৎ 16 সপ্তাহ পর্যন্ত যেটা ডেভেলপমেন্ট হয় আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওল, তার মানে কন্ডাক্টিং জোন, এই ডেভেলপমেন্ট পর্যন্তকে বলা হয় সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড, সময় হচ্ছে আপ টু 4 মান্থ অথবা 16 সপ্তাহ। এরপর দেখেন ক্যানালিকুলার পিরিয়ড, যার মাধ্যমে রেসপিরেটরি ব্রঙ্কিওল পর্যন্ত ডেভেলপমেন্ট হয়, তার মানে এখানে রেসপিরেটরি জোনে চলে গেছে, কতদিন? এটা 24 সপ্তাহ পর্যন্ত। এরপর দেখেন টার্মিনাল পিরিয়ড, এটা হচ্ছে 26 সপ্তাহ থেকে আপ টু দ্য বার্থ, এই সময় কি হয়? এলভিউলাসের প্রিমিটিভ এলভিউলাসের ডেভেলপমেন্ট হয়, এবং ফ্রম দ্য বার্থ মানে 8 মান্থ থেকে শুরু করে আপ টু দ্য চাইল্ডহুড পর্যন্ত বলা হয় এলভিউলার পিরিয়ড। তার মানে ছোট বাচ্চাদের লাংস ইজ নট ডেভেলপড, ইট ইজ এ ডেভেলপিং লাং, তার মানে লাংস এখানে ফরমেশন হয়, ডেভেলপমেন্ট চলতে থাকে। এই জন্য দেখবেন বাচ্চাদের ফ্রিকোয়েন্টলি নিউমোনিয়া হয়, আরটিআই হয়, লাংসের ইনফেকশন হয়, কারণ তাদের লাং ইজ ম্যাচুরিং, নট ম্যাচিউরড লাং, তাদের লাং ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশনে থাকে, কারণ তারা কমপ্লিট ডেভেলপমেন্ট হয় নাই। সো বাচ্চাদের ইনফেকশন এই জন্য বেশি হয়, যখন অ্যাডাল্টহুড হয়ে যায়, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে চলে গেলে তার লাংয়ের ইনফেকশন রিলেটিভলি অনেক কমে যায়। আমরা একটা কোশ্চেন ডিসকাস করেছিলাম আমাদের যখন রিপস নিয়ে পড়েছিলাম, তখন বলেছিলাম যে প্রশ্নটা এরকম ছিল, পোস্টার অ্যাসপেক্ট অফ দ্য অ্যাপেক্স অফ দ্য রাইট লাং ইজ রিলেটেড টু, এবারে কোশ্চেন ছিল এটা। তার মানে এই কোশ্চেনটা দেখলে আপনার মনে হবে দিস কোশ্চেন ফ্রম দ্য লাংস, আপনি পরীক্ষার হলে বসে লাংস চ্যাপ্টারের মধ্যে খুঁজতেছেন এই কোশ্চেন কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো। অ্যাকচুয়ালি দিস ইজ এ কোশ্চেন ফ্রম দ্য রিবস, নেক অফ দ্য ফার্স্ট রিব দ্যাট লাইস অ্যাট দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য অ্যাপেক্স অফ দ্য লাংস, তার রিলেশনটা মূলত এসেছে। ওকে, লাংসের ডেভেলপমেন্ট সম্পর্কে খুব বেশি দরকার নেই। একটা কোশ্চেন ছিল এইবারে কোশ্চেন ছিল দ্য এলভিউলার এপিথেলিয়াম। অ্যাকচুয়ালি এই কোশ্চেন্সটা নট ফ্রম টোটালি অ্যানাটমি, এটা একটা মিক্সড কোশ্চেন, অ্যানাটমি থেকে কিছু নেওয়া হয়েছে, ফিজিওলজি থেকে কিছু নেওয়া হয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই পরীক্ষার হলে আপনাদের জন্য বিপজ্জনক। যে কোশ্চেন্স বিভিন্ন জায়গা থেকে মিক্স আপ হয়ে আসবে, সেই কোশ্চেন্স আপনাকেও মিক্স আপ করে দেবে। সো এই কোশ্চেনগুলো একটু বিপজ্জনক, যে অ্যানাটমি থেকেও নিয়েছে আবার ফিজিওলজি থেকেও নিয়েছে। ওকে, তাহলে লাংস থেকে আমাদের আরেকটু যে জায়গাটা পড়তে হবে আমি একটু আপনাদের প্রিসাইজ করে দিই। লেকচার শিটে পেজ নম্বর 25-এ আসেন। 25 নম্বর পেজে দেখেন ট্রাকিয়া বলে একটা জায়গা আছে। ট্রাকিয়া থেকে আমাদের যেটা পড়তে হবে, ট্রাকিয়া ইজ ইম্পর্টেন্ট। ট্রাকিয়ার প্রথম 3টা লাইন খুবই ইম্পর্টেন্ট। এখানে 16 থেকে 20টা সি শেপড ইনকমপ্লিট হাইলিন কার্টিলেজ থাকে। লোকেশন সম্পর্কে জেনে নেবেন। স্ট্রাকচার অফ দ্য ট্রাকিয়া ইজ ইম্পর্টেন্ট, পড়তে হবে কী ধরনের কার্টিলেজ, ডাইমেনশনগুলো দেখবেন। কোর্স সম্পর্কে পড়ার পরে খুব ডিটেলিং দরকার নেই, একটু জানলেন। এরপরে আসেন 27 নম্বর পেজ, দিস ইজ ইম্পর্টেন্ট, ব্লাড সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই অফ দ্য ট্রাকিয়া, এটা পড়তে হবে। হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে 3 নম্বর পয়েন্ট, ইট ইজ হাইলিন কার্টিলেজ, ইট ইজ ডাবল স্টার দিয়ে রাখেন, দিস ইজ স্টার মার্ক পয়েন্ট। নিচের দিকে দেখেন ক্লিনিক্যাল পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি দ্য লাস্ট ওয়ান, ট্রাকিওস্টোমি ইজ ডান এট দ্য লেভেল অফ 2nd, 3rd অ্যান্ড 4th ট্রাকিয়াল রিং। 28 নম্বর পেজে দেখেন, এখানে আর পড়তে হবে না কিছু, পরে পৃষ্ঠে চলে যান। 29 নম্বর পেজ, প্লুরা। প্লুরা সম্পর্কে ভিসেরাল অ্যান্ড প্যারাটাল প্লুরা, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, দিস আর ইম্পর্টেন্ট। সাবডিভিশনগুলো নাম জানবেন, খুব ডিটেলিং দরকার নেই এখান থেকে। ব্লাড সাপ্লাই অ্যান্ড নার্ভ সাপ্লাই, দিস ইজ ইম্পর্টেন্ট। 30 নম্বর পেজে আছে নার্ভ সাপ্লাই অ্যান্ড ব্লাড সাপ্লাই। এরপরে আসেন পেজ নম্বর 31 নম্বর পেজে দেখেন পালমোনারি লিগামেন্ট বলে একটি জায়গা আছে। তাহলে পালমোনারি লিগামেন্ট কি, নিচের দিকে ডিফারেন্স বিটুইন দ্য প্যারাটাল অ্যান্ড ভিসেরাল প্লুরা। এরপর আসেন পেজ নম্বর 33 নম্বর পেজে যা ছিল আমরা অলরেডি ডিসকাস করেছি। 33 নম্বর পেজে ক্লিনিক্যাল অ্যানাটমি, আমরা থোরাসিক ওয়াল পড়ানোর সময় সেপ্টিক ট্রায়াঙ্গল নিয়ে ডিসকাস করেছি। এরপরে লাংসের বাকি পোর্শনটুকু আমরা অলরেডি ডিসকাস করেছি। এখন আমরা চলে যাব পরের টপিক্সে, পেজ নম্বর 20 নম্বর পেজে আসেন দ্য ডায়াফ্রাম। আর ডায়াফ্রাম থেকে খুব ফোকাসড কোশ্চেন্স আসে, একেবারে ফোকাল পয়েন্টে। সেটা হচ্ছে মেজর ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম 3টা আছে, এই 3টা ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে। দিস ইজ এ ট্রিপল স্টার মার্ক, ইনফিনিটিভ স্টার মার্ক টপিক্স। এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, বারবার পড়তে হবে।
এটা যেন কোনোভাবে মিস না হয়। এই কোয়েশ্চেন্সের উত্তর মিস করা মানে আপনার একটা কমন কোয়েশ্চেন্স মিস করলেন, যেটা আপনার কলিগরা হয়তো পেরে যাচ্ছে। সো এটা মিস করা যাবে না, এটা আমি আপনাদেরকে একটু ডিসকাস করব। ডায়াফ্রামের মেজর ওপেনিং দিয়ে কোন কোন, অনেকে মাইনর ওপেনিংগুলো নিয়ে একেবারে ওরিড হয়ে থাকেন, অনেক বেশি পড়েন, ডায়াফ্রামের হোল স্ট্রাকচার পড়েন, পড়ার শেষে মেজর ওপেনিং দিয়ে কী কী যায় এটাই ভুলে যান। এটা যেন না হয় পরীক্ষার হলে। খেয়াল করেন, এইটা বলেছিলাম আমাদের ভার্টিব্রাল কলাম, এইটা হচ্ছে T4-5 জাংশন। তাহলে আমরা যদি বলি দিস ইজ দ্য ডায়াফ্রাম, তাহলে দেখেন এটা যদি হয় ডায়াফ্রাম, ডায়াফ্রামের তিনটা ওপেনিং এর কথা বলেছি, একটা মেজর ওপেনিং তিনটা, একটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, অ্যাওর্টিক ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং। তাহলে হার্টের মধ্যে যে ঢুকবে এই পয়েন্ট দিয়ে এটাকে বলা হয় ভেনা কাভাল ওপেনিং, একদম রুপটপে বসে থাকে ভেনা কাভাল ওপেনিং। তারপরে আরেকটি ওপেনিং থাকে, সেটাকে বলা হয় অ্যাওর্টিক ওপেনিং, অ্যান্ড দ্য লাস্ট ওপেনিং যেটাকে বলা হয় ইসোফেজিয়াল ওপেনিং। এদের লেভেলগুলো জানতে হবে, T8, T10 অ্যান্ড T12, কোন কোন লেভেল এদের অবস্থান, কোন কোন স্ট্রাকচার পাস করছে সেটা জানতে হবে। এটা খুব সহজে মনে রাখা যায়। খেয়াল করে দেখেন, ভেনা কাভাল ওপেনিং কোথায় আছে? সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামের টপ লেভেলে উঠে বসে আছে। ভেনা কাভাল ওপেনিং দিয়ে কী যাবে? অবশ্যই ভেনা কাভা যাবে। কোন ভেনা কাভা? অবশ্যই সুপিরিয়র ভেনা কাভা না, ইনফিরিয়র ভেনা কাভা। ইয়েস, ভেনা কাভাল ওপেনিং দিয়ে যাবে ইনফিরিয়র ভেনা কাভা। এরপরে খেয়াল করেন, ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই কি? ফ্রেনিক নার্ভ। তাহলে রাইট ফ্রেনিক নার্ভ রাইট সাইড দিয়ে যখন সেন্ট্রাল পার্ট অফ দ্য সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামকে সাপ্লাই দিতে যাবে, সে ভেনা কাভাল ওপেনিং দিয়েই নামবে। তাহলে ভেনা কাভাল ওপেনিং এ দিয়ে যায় একটা ফ্রেনিক নার্ভ, আরেকটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, আর কিছু বলে লিম্ফ্যাটিক্স। এই হচ্ছে ভেনা কাভাল ওপেনিং এর কন্টেন্ট। এখন আসেন অ্যাওর্টিক ওপেনিং। তাহলে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যে স্ট্রাকচারটি যায়, অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যে স্ট্রাকচারটি যাচ্ছে দেখেন একদম পিছন দিয়ে যে স্ট্রাকচারটা, তাহলে হার্ট থেকে বের হয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা, তাহলে হার্ট থেকে যে বের হচ্ছে, বেরোনোর পরে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যায়। তো অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যখন যাবে, অ্যাওর্টিক ওপেনিং দিয়ে অ্যাওটা যাবে, সেই সাথে ভাস্কুলার আরও স্ট্রাকচারগুলো যাবে। কি কি যাবে? অ্যাজাইগাস ভেন, এ দিয়ে দুটো শব্দ, একটা হচ্ছে অ্যাওটা, আরেকটা হচ্ছে অ্যাজাইগাস ভেন। আরেকটা কি যাবে? আরেকটা ভেনাস স্ট্রাকচার, থোরাসিক ডাক্ট, যেটাকে বলা হয় হোল বডি লিম্ফ্যাটিক ড্রেনেজ। তাহলে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যাবে একটা অ্যাওটা, তারপরে যাবে হচ্ছে অ্যাজাইগাস ভেন, দুটোই দিয়ে হয়ে গেল। সেই সাথে যাবে থোরাসিক ডাক্ট, যেটা ওয়ান টাইপ অফ ভেনাস ড্রেনেজ। এখন বাদ থাকে কি আমাদের? সেটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং। তাহলে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে যে স্ট্রাকচারটি যাবে, এটাকে আমরা সহজভাবে একটু মনে রাখতে পারি। ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে যেটা যাবে, ইসোফেগাস কার সাথে রিলেটেড? ইসোফেগাস ইজ রিলেটেড টু স্টোমাক। খেয়াল করেন, এই মানুষটা যখন মুখ দিয়ে খাচ্ছে, খাওয়ার পরে সেটা আলটিমেটলি ইসোফেগাস হয়ে স্টোমাকে যাচ্ছে। তাহলে ইসোফেগাসের কন্টিনিউশন হিসেবে তৈরি হয় স্টোমাক। ইসোফেগাস মানে যদি স্টোমাক হয়, তাহলে ইসোফেগাসের সাথে কোন কোন স্ট্রাকচার যাবে যারা স্টোমাককে সাপ্লাই দিবে? তাহলে স্টোমাককে সাপ্লাই দিয়ে কোন নার্ভ? ভ্যাগাস নার্ভ। তাহলে রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস নার্ভ কোন ওপেনিং দিয়ে নামবে? ইসোফেগাসে গাবেই নামবে, সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস নার্ভ। তারপরে দেখেন গ্যাস্ট্রিক ভেসেল কাকে সাপ্লাই দেয়? স্টোমাকে সাপ্লাই দেয়। সো ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে যাবে একটা ইসোফেগাস, রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস নার্ভ অ্যান্ড দ্য গ্যাস্ট্রিক ভেসেলস। লেকচার শিটের পেজ নম্বর 21 নম্বর পেজে দেখেন, 21 নম্বর পেজে দেখেন ওপেনিংয়ের লোকেশন, তারপরে কোন কোন স্ট্রাকচার পাসিং থ্রু একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলের মধ্যে সুন্দর করে বর্ণনা করা আছে, এবং এই ছবিটা দেখেন, দিস ইজ দ্য ভেনা কাভাল ওপেনিং, দিস ইজ দ্য ইসোফেজিয়াল ওপেনিং অ্যান্ড দিস ইজ থোরাসিক অ্যাওর্টিক ওপেনিং। কোন কোন ওপেনিং দিয়ে কোন কোন স্ট্রাকচার যায়, দিস ইজ ইনফিনিটিভ স্ট্যাটোপিক্স, এবং বারবার পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এই পেজে দেখেন বাম দিকে 20 নম্বর পেজে, 20 নম্বর পেজে দেখেন অরিজিন অফ দ্য ডায়াফ্রামস, নামগুলো জানবেন, ডিটেলিং দরকার নেই। ক্রুরা কি, রাইট অ্যান্ড লেফট ক্রুরা কোনটার ইম্পর্টেন্স কি, আর্কুইট লিগামেন্ট জিনিসটি কি। এরপর আসেন পেজ নম্বর 21 নম্বর পেজে দেখেন ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম নিয়ে আমরা অনেক কথা বলেছি।
এখানে নোটাবিনি এনবি বলে একটা কথা আছে, দেখেন অরিজিন অফ দ্য ওপেনিং অফ দ্য ডায়াফ্রামের মাঝখানে মাস্কুলোফ্রেনিক ভেসেলস পায়ার্স দ্য ডায়াফ্রাম, কোন কোন স্ট্রাকচার পায়ার্স করে যায় সে কথাগুলো দেওয়া আছে, এগুলো একটু পড়তে হবে। মাইনর ওপেনিং, নিচের দিকে যে মাইনর ওপেনিং, আগে মেজরগুলো পড়বেন ইনফিনিটিভ স্টার, তারপরে ডাবল স্টার দিয়ে পড়বেন মাইনর ওপেনিংগুলো। তারপর আসেন 22 নম্বর পেজ, নার্ভ সাপ্লাই, আর্টারিয়াল সাপ্লাই, এগুলো রিলেটিভলি লেস ইম্পর্টেন্ট। অ্যাকশন সম্পর্কে পড়ার কোনো প্রয়োজন নাই, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এখানে খুব একটা দরকার নাই। 23 নম্বর পেজে আসেন দ্য ডেভেলপমেন্ট অফ ডায়াফ্রাম, এটা ডাবল স্টার দিয়ে রাখেন। ডায়াফ্রামের ডেভেলপমেন্টাল সোর্স আছে 3টা, একটা সেন্ট্রাল পার্ট, তারপরে পেরিফেরাল পার্ট, আর অন্যান্য পার্ট দিয়ে প্লুরো পেরিটোনিয়াল মেমব্রেন ইত্যাদি জায়গাগুলো কোথায় থেকে কোন পোর্শন ডেভেলপমেন্ট হচ্ছে, এই পোর্শন 3টা পড়ে নেবেন। এরপরে দেখেন আরেকটি স্টার মার্ক পয়েন্ট, সেটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। এখানে ডিটেলিং পড়ার দরকার নেই। কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড, কনজেনিটালের 3টা ভ্যারাইটিস রয়েছে, এই 3টা ভ্যারাইটিস নামগুলো পড়বেন, কোন কোন সাইটে হয় এই সাইটগুলো পড়বেন, ডিটেলিং পড়ার দরকার নেই এখান থেকে। এরপরে আসেন ডায়াফ্রাম থেকে এইভাবে কোশ্চেনগুলো আসে, ইসোফেজিয়াল ওপেনিং ইন দ্য ডায়াফ্রাম ট্রান্সমিট দ্য ফলোইং স্ট্রাকচার, ডায়াফ্রামেটিক হার্নিয়া। এরপর আসেন ডায়াফ্রাম পড়ার শেষে আমরা যে জায়গাটি পড়বো সেটা হচ্ছে আমাদের লেকচার শিটে পেজ নম্বর 105। আজকের লেকচারের মধ্যে যদি বলেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস কোনটি, সেটি হচ্ছে ব্রেস্ট। এবং ব্রেস্ট যত জায়গায় অ্যাডমিশন টেস্ট বা এন্ট্রি এক্সামগুলো দিতে যাবেন, আপনাকে একটা জায়গায় কোশ্চেন ফেস করতেই হবে, সেটা হচ্ছে ব্রেস্ট থেকে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ব্রেস্ট থেকে আমাদের যদি বলি কী পড়তে হবে, তাহলে বলবো ব্রেস্ট থেকে একটা শব্দ বাদ দেওয়া যাবে না। আমাদের লেকচার শিটে যে কয়টি পেজ রয়েছে একটা শব্দ বাদ দেওয়া উচিত হবে না। এর মধ্যে আপনি বেশি প্রায়োরিটিস দেবেন কোনটাকে, কোনটাকে একটু কম প্রায়োরিটিস দেবেন। তাহলে ব্রেস্ট থেকে কী কী পড়তে হবে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে ডিসকাস করব। এবং এখানে কয়েকটি বিষয় আছে যেগুলো কনসেপশনগুলো ক্লিয়ার হয় না, যেমন লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, এই ধরনের জায়গাগুলোতে একটু কনসেপশন ক্লিয়ার করা দরকার, সেটা আমি আপনাদের সাথে ডিসকাস করব। ব্রেস্ট থেকে যেই জায়গাটি মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যদি বলেন আমাকে সিকোয়েন্সিং করতে, তাহলে 1 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, 2 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রস অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট, 3 নম্বরে এসে ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেস্ট। এই 3টা জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথেও আরেকটি জায়গা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশন। কারণ ব্রেস্ট কার্সিনোমা এগুলো যে আমাদের যে ক্লিনিক্যাল কোশ্চেনগুলো থাকবে সেগুলো এখান থেকে আসবে। সো ব্রেস্ট কার্সিনোমা আপনাকে বেরিয়াল ল্যাবস থেকে কোরিলেট করে পড়ে নিতে হবে। আমরা এখানে কিছুটা ইনক্লুড করার চেষ্টা করেছি এবং আমাদের ফ্যাকাল্টি ক্লাসগুলোতে আমরা এগুলো ইনক্লুড করব। ব্রেস্টে যদি গ্রস অ্যানাটমি সম্পর্কে একটু কথা বলতে যাই তাহলে একটু খেয়াল করেন। প্রথমে যদি বলি ব্রেস্ট কী ধরনের অর্গান, এটা একটা মডিফাইড সোয়েট না সেবাসিয়াস গ্ল্যান্ড, এটা একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। পরীক্ষার হলে কনফিউশন হয়ে গেল সোয়েট নাকি সেবাসিয়াস, কী করবেন? আমরা অনেকে যেটা করি, দুইটার মধ্যে কনফিউশন হলে 2 আঙ্গুলে কামড় দিই, কামড় দেওয়ার পরে যেটা সঠিক বেশি চাপ পড়ে সেটা সঠিক উত্তর। আসলে ইট ইজ মানে টোটালি মানে রং ওয়ে, এটাতে কোনো বিশ্বাস নাই যে কোনটায় কামড় বেশি পড়বে কোনটায় কম পড়বে। এই ধরনের কনফিউজিং জায়গাগুলোতে আপনি কনফিডেন্টলি মনে রাখবেন। মডিফাইড সোয়েট অ্যান্ড সেবাসিসের মধ্যে পার্থক্য, সেবাসিস গ্ল্যান্ডের মধ্যে থাকে বস্ত্র পদার্থ, আটকে গেলে থাকে সেবাম, পাংটাম যদি আটকে যায় হয়ে যায় সেবাসিয়াস সিস্ট, তারপরে তৈরি হয় অ্যাবসেস। আর সোয়েট গ্ল্যান্ডের মধ্যে কিছুই থাকে না, সোডিয়াম ক্লোরাইড ওয়াটার এগুলো থাকে। সৃষ্টিকর্তা অবশ্যই তার সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে বজ্র পদার্থ খাওয়াবে না, তিনি অবশ্যই ভালো কিছু খাওয়াবেন। সো ব্রেস্ট ইজ অলওয়েজ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, নেভার সেবাসিয়াস গ্ল্যান্ড। তাহলে এখন বলেন ব্রেস্টের ডেভেলপমেন্টটা কীভাবে হয়েছে? ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়েছে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র না পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র? খেয়াল করে দেখেন এই ছবিটা দেখেন, দিস ইজ দ্য ফিমেল বিফোর পিউবার্টি, পিউবার্টির পূর্বে মেল ফিমেলের ব্রেস্ট সেম। এরপরে দেখেন অ্যাট পিউবার্টি আস্তে আস্তে তার ডাক্টাল সিস্টেমগুলো ডেভেলপমেন্ট হলো, তারপর আরেকটু বড় হচ্ছে। এরপরে যখন সে মানে প্রেগনেন্টও হয় তখন তার মেমারি গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়। দিস আর দ্য ডট ডট লাইনগুলো মেমারি গ্ল্যান্ড, ছোটো ছোটো যে গোল্লাগুলো মেমারি গ্ল্যান্ড। তারপরে দেখেন এই মেমারি গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেশন হচ্ছে, তারপরে যখন ল্যাকটেশন শেষ তখন আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। অ্যান্ড পোস্ট মেনোপজাল স্টেটে তার সব কিছু হারায় আবার একদম অল্প কিছু ডাক্টাল সিস্টেম থাকছে। তাহলে ব্রেস্টের ডেভেলপমেন্ট যদি এটা দেখি তাহলে এই ছবি দেখলে মনে হয় যে ব্রেস্টের ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে। আমরা নর্মালি দেখবেন ব্রেস্ট মনে হয় যে
চেস্ট ওয়াল থেকে ফুড়ে সামনের দিকে উঠতেছে, নো। ব্রেস্ট অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হয় অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, মানে ব্রেস্ট ইজ এ স্কিন অ্যাপেন্ডেজ বলতে পারেন, কারণ সোয়েট গ্ল্যান্ড ইজ এ স্কিন অ্যাপেন্ডেজ। তাহলে স্কিন থেকে ব্রেস্টের ডেভেলপমেন্ট হবে এবং স্কিন থেকে আস্তে আস্তে সে ডিপের দিকে যাবে, পেক্টোরাল ফাঁসা বরাবর তার অবস্থান থাকবে। তারপরে এখন বলেন যে এই যে গ্ল্যান্ডগুলো এখানে মেমারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো হোয়াট টাইপ অফ গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন? ইট ইজ অ্যাপোক্রাইন টাইপ গ্ল্যান্ড। তাহলে অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন মেমারি গ্ল্যান্ড ইজ অ্যাপোক্রাইন টাইপ গ্ল্যান্ড। এই কথাগুলো মনে রাখতে হবে। হিস্টোলজিতে 3 ধরনের গ্ল্যান্ড আমরা মোড অফ সিক্রেশন অনুযায়ী জানি, এটাকে সহজভাবে মনে রাখবেন যে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড 2 রকম, একটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, বডির সমস্ত সোয়েট গ্ল্যান্ড মেরোক্রাইন। যেই সোয়েট গ্ল্যান্ডগুলো পেরিয়ানাল রিজন এবং অ্যাক্সিলায় থাকে সেগুলোকে বলা হয় অ্যাপোক্রাইন টাইপ সোয়েট গ্ল্যান্ড, আর এই যে মেমারি গ্ল্যান্ড এটা হচ্ছে অ্যাপোক্রাইন টাইপ গ্ল্যান্ড। এই দুটো গ্ল্যান্ড হচ্ছে অ্যাপোক্রাইন টাইপ গ্ল্যান্ড। সেবাসিয়াস গ্ল্যান্ড মাত্র 2টি, একটা হচ্ছে টার্সাল গ্ল্যান্ড অফ দ্য আইলিড, আর এটা হলোক্রাইন গ্ল্যান্ড মাত্র 2টি, একটা হচ্ছে টার্সাল গ্ল্যান্ড অফ দ্য আইলিড আর এটা সেবাসিয়াস গ্ল্যান্ড। এই দুটোকে বলা হয় হলোক্রাইন গ্ল্যান্ড। এর বাইরে যত গ্ল্যান্ড আছে সবগুলো মেরোক্রাইন গ্ল্যান্ড। এই কথাগুলো এইভাবে একটু সহজভাবে মনে রাখবেন। তাহলে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে অ্যাপোক্রাইন টাইপ সোয়েট গ্ল্যান্ড, দ্যাট ইজ মেমারি গ্ল্যান্ড, দ্যাট ইজ ব্রেস্ট, এটা নিয়ে ডিসকাশন। এখন ব্রেস্টের মরফোলজি সম্পর্কে আমি একটু আপনাদের দেখাবো, ব্রেস্ট অ্যাকচুয়ালি কীভাবে অবস্থান করে তার স্ট্রাকচার সম্পর্কে একটু বলবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা যদি বলি এইটা আমাদের ডিপ ফাসা অর পেক্টোরাল ফাসা, তাহলে এইটার উপরে আমাদের ব্রেস্টের অবস্থান হবে। খেয়াল করে দেখেন ব্রেস্টের অবস্থানটা ঠিক এইভাবে। তাহলে এই বরাবর আছে কি নিপল অ্যান্ড এরিওলা। এখন এইরকম একটা স্ট্রাকচার, এটা কিন্তু নর্মালি ভাবে যখন স্ট্যান্ডিং পজিশনে হ্যাঙ্গিং ডাউন হয়ে যাবে, তাহলে সৃষ্টিকর্তা এই স্ট্রাকচারটাকে ডিপ ফাসার সাথে একটা অ্যাটাচমেন্ট দিয়ে রাখছেন, কি দিয়ে? সেটাকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট। এইগুলোকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট। এগুলোকে বলা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এখন নর্মালি ব্রেস্ট এইভাবে অবস্থান করতেছে। তাহলে আমাদের এক্সারসাইজের পেজ নম্বর 105-এ দেখেন একটা ছবি দেওয়া আছে, ঠিক এরকম একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা দেওয়া আছে যে ডট ডট লাইন দিয়ে যেগুলো দেখানো হয়েছে, দেজ আর দ্য সাসপেনসরি লিগামেন্ট, মেমারি গ্ল্যান্ড, ব্রেস্ট টিস্যুকে স্কিন এবং ডিপ ফাসার সাথে অ্যাটাচমেন্ট দিয়ে রেখেছে এই জিনিসগুলো। এখন আমরা যখন লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট পড়ব, আমরা একটু স্কিপ করে চলে আসি আমাদের এক্সারসাইজের পেজ নম্বর 108, 108 নম্বর পেজ। 108 নম্বর পেজে দেখেন লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, এখানে কথা দেওয়া আছে। ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ 2 রকম বলা আছে, এটা সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স, এটা ডিপ লিম্ফ্যাটিক্স। সুপারফিশিয়াল মানে স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু থেকে যে লিম্ফগুলো ড্রেন করবে যে ভেসেলের মাধ্যমে, এগুলোকে বলা হয় সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স, ড্রেন বাই সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক ভেসেলস। কিন্তু এটা ড্রেন করার সময় এরা নিপল অ্যান্ড এরিওলা এই পোর্শনটাকে ড্রেন করে না। তার মানে সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স দিয়ে স্কিন সবটুকু ড্রেন হয় এক্সেপ্ট দ্য নিপল অ্যান্ড এরিওলা। Nipple and areola is drained along with the deep part, that is parenchyma of the breast. Breast parenchyma সাথে nipple and areola drain হবে by deep lymphatics. তাহলে whole of the skin except the nipple and areola is drained by superficial lymphatics. Nipple and areola and the parenchyma is drained by deep lymphatics. এখন যেভাবেই ড্রেন হোক না কেন, আলটিমেটলি এদের ড্রেনেজ এরিয়া কী কী? এদের গন্তব্য হচ্ছে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে। অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে এরা 5 ভাবে যায়। একটা দেখেন, আমরা জানি এখানে এই পেজে 108 নম্বর পেজে নিচের দিকে দেখেন সাম পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে একটা কথা আছে। 75% অফ লিম্ফ, টোটাল ব্রেস্টের 75% লিম্ফ ড্রেন ইন্টু দ্য অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড, 20% ড্রেন ইন্টু দ্য ইন্টারনাল ম্যামোলারি গ্রুপ অফ লিম্ফ নোড অ্যান্ড অনলি 5% ড্রেন ইন্টু দ্য ইন্টারকোস্টাল গ্রুপ অফ লিম্ফ নোড। তাহলে আমাদের টোটাল ব্রেস্টের 2/3 অথবা 3/4 বলেন, 3/4 অর্থাৎ 75% ড্রেন ইন্টু দ্য অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। এখন কথা হচ্ছে এই পয়েন্ট থেকে প্রশ্ন বারবার আসে 75%, কিন্তু কোনো একটা বই দেওয়া আছে 2/3 অ্যান্ড 2/3 মানে তো 69%, তাহলে এটা ভুল। নো, এই ধরনের একেবারে পিন পয়েন্ট অ্যান্সারে যাবেন না। যদি দেখেন ম্যাক্সিমাম পোর্শন, দ্যাট ইজ 75% লেখা থাকলেও কারেক্ট, 2/3 লেখা থাকলেও কারেক্ট। আরও একটা বই আছে যেই বইটাতে লেখা ছিল 85%,
সেটাও কারেক্ট। ফারকোয়ার্টসন নামে সার্জারি যে বইটা আছে ওখানে লেখা আছে 85%। আর যে লাস্ট অ্যানাটমি যে বইটা সেটাতে লেখা আছে 2/3 অফ দ্য লিম্ফ ফ্রম দ্য ব্রেস্ট ইজ ড্রেন ইনটু দ্য অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। তার মানে এখানে আপনি একদম ফোকাসড হয়ে থাকবেন, আপনার টার্গেট থাকবে যে 75 to 85 বা 90-র মধ্যে যাই বলুক না কেন অল আর কারেক্ট অ্যান্সার। ম্যাক্সিমাম পোর্শন উইল বি ড্রেন ইনটু দ্য অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। ওকে, তাহলে এখন নর্মালি আমাদের ব্রেস্টের ড্রেনেজ সিস্টেম হচ্ছে এইটা। এখন খেয়াল করে দেখেন, আমি এতক্ষণ আলোচনা করলাম সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ। এখন যদি একটা প্রবলেম হয় যে এই বরাবর যদি একটা টিউমার এসে জায়গা দখল করে, ধরুন একটা টিউমার এসে এখানে অবস্থান করলো, তাহলে সুপারফিশিয়াল লিম্ফোয়েটিক ড্রেনেজটা হ্যাম্পার হবে। তখন কি স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু নিচে কি জমতে শুরু করবে, এখানে সুপারফিশিয়াল লিম্ফগুলো জমা শুরু করবে। তাহলে কি হবে, স্কিনটা আস্তে আস্তে এলিভেট হবে, তখন স্কিনটা চেহারা হবে এইরকম, এই স্কিনটা উঁচু হয়ে যাবে, বাট আটকা পড়ে থাকবে কোথায়, যেই বরাবর সাসপেন্সরি লিগামেন্ট রয়েছে। এরপর দেখেন স্কিন উঁচু হচ্ছে, এই বরাবর আটকা পড়ে থাকতেছে। এখন ব্রেস্টের চেহারাটা হয়ে গেলে এরকম, কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু, কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু। এই কন্ডিশনটাকে বলা হয় দ্য অরেঞ্জ। লেকচার শিটের এই পেজে নিচের দিকে 108 নম্বর পেজের নিচের দিকে অ্যাপ্লাইড অ্যানাটমি বলে যে জায়গাটি আছে, সেখানে দেখেন 2 নম্বর পয়েন্টটা, 1 নম্বর পয়েন্ট খেয়াল করেন, অবস্ট্রাকশনস অফ সুপারফিশিয়াল লিম্ফ ভেসেলস বাই ক্যান্সার সেল মে প্রডিউস ইডিমা অফ দ্য স্কিন গিভস রাইজ টু অ্যান অ্যাপিয়ারেন্স লাইক দ্যাট অফ দ্য স্কিন অফ অ্যান অরেঞ্জ, দ্যাট ইজ দ্য অরেঞ্জ। দ্য অরেঞ্জ মানে পাকা কমলার খোসা ছাড়াইলে ভিতরের দিকে দেখবেন যে পিটেড থাকে, উঁচু নিচু উঁচু নিচু, সেই উঁচু নিচু কন্ডিশনটাই ব্রেস্টের স্কিনে হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয়েছে দ্য অরেঞ্জ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টার দিয়ে রাখেন। কার্সিনোমা অফ দ্য ব্রেস্টের একটা ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস হচ্ছে দ্য অরেঞ্জ অফ দ্য স্কিন অফ দ্য ব্রেস্ট। অ্যাপ্লাইড অ্যানাটমি ইনফিনিটিভ স্টার, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট টোটালি ইজ ইনফিনিটিভ স্টার। এবং এই পেজে নিচের দিকে 108 নম্বর পেজে নিচের দিকে দেখেন ডিউরিং ম্যাস্টেকটমি কোন কোন নার্ভ ইনজুরি হতে পারে, এটা গ্রেজ অ্যানাটমি থেকে কালেক্ট করা দুটো ইনফরমেশন, পুরো পেজটাই ইনফিনিটিভ স্টার। এখন ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ সম্পর্কে আমাদের আরও একটু জানার দরকার আছে। আমরা যে বললাম এই লিম্ফগুলো অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডে যাচ্ছে। অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। অ্যাক্সিলারি লিম্ফ নোডকে বলা হয় অ্যান্টেরিয়র, সেন্ট্রাল, পোস্টেরিয়র, ল্যাটারাল, এপিকাল। 107 নম্বর পেজে দেখেন, 107 নম্বর পেজে এখানে এই কথাগুলো দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, ছবির নিচে যেন দেওয়া আছে দেখেন, লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট বলে 75% লিম্ফ ড্রেন ইনটু দ্য অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড ভায়া দ্য, বিভিন্ন রুট দিয়ে বর্ণনা করা আছে। এই জায়গাটা পড়তে হবে, তবে এর থেকেও বেশি ইম্পর্টেন্ট জায়গা আর একটু উপরের দিকে। লিম্ফেটিক ড্রেনেজ 107 নম্বর পেজের উপরের দিকে দেখেন লেখা আছে লিম্ফেটিক ড্রেনেজ। যখন আমাদের ফ্যাকাল্টি কোশ্চেনগুলো আসবে, ক্লিনিক্যাল টাইপের কোশ্চেনগুলো, তখন এই ধরনের জায়গাগুলো আপনাকে ফেস করতে হবে, লেভেল 1, 2, 3 ইত্যাদি কথাগুলো। আমরা যদি এই ছবিটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা বলেছিলাম লিম্ফেটিক ড্রেনেজ সম্পর্কে 75% লিম্ফ ড্রেন বাই দ্য অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড, 20% ইন্টারনাল ম্যামোলারি অ্যান্ড 5% পোস্টার ইন্টারকস্টাল গ্রুপ অফ লিম্ফ নোড। এখন অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড হচ্ছে এইগুলো, খেয়াল করেন। আমাদের যখন ব্রেস্ট সার্জারি করতে হয় কার্সিনোমা ব্রেস্টের, তখন কি করতে হয়, অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করতে হয়, মানে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডকে ডিসেকশন করে ফেলতে হয়। অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করার জন্যে আপনাকে অনেক দক্ষ সার্জন হওয়া লাগবে যদি আপনি টোটাল অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করতে চান। একটু খেয়াল করেন, দিস ইজ দ্য পেক্টোরালিস মেজর মাসল, যার উপরে ব্রেস্টের অবস্থান। এই মাসলের নিচে আছে কি পেক্টোরালিস মাইনর মাসল। পেক্টোরালিস মাইনর মাসলের সাথে অ্যাক্সিলারি আর্টারি একটা ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে। পেক্টোরালিস মাইনর মাসল অ্যাক্সিলারি আর্টারিকে 3টা ভাগে ভাগ করে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্টে ভাগ করে। এইটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি, এটার ফার্স্ট পার্ট, বিহাইন্ড এর সেকেন্ড পার্ট, নিচের দিকে থার্ড পার্ট। তাহলে এই অ্যাক্সিলারি আর্টারির গা বরাবর যে লিম্ফ নোডগুলো আছে, খেয়াল করেন, উপরের দিকে লিম্ফ নোড গ্রুপ 3, তারপর 2, নিচের দিকে 1। লেভেল 1 এর লিম্ফ নোড ডিসেকশন ইজিয়ার, লেভেল 2 যেগুলো পেক্টোরালিস মাইনর মাসলের বিহাইন্ডে আছে, এটা ডিফিকাল্ট, অ্যান্ড লেভেল 3 ডিসেকশন ইজ মোর ডিফিকাল্ট। এই লেভেল 3 যদি ডিসেকশন করতে যান, একটা খুসা যদি অ্যাক্সিলারি আর্টারিতে লাগে, তাহলে দিস ইজ ডিজাস্টারাস, মানে অপারেশন থিয়েটারের পর ব্লাডের বন্যা বয়ে যাবে। এই জন্য অ্যাক্সিলারি টোটাল অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। লেকচার শিটে পেজ নম্বর 107 দেখেন, দ্য লিম্ফেটিক্স অফ ব্রেস্ট ড্রেন প্রিডমিনেন্টলি ইন্টু দ্য অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড। এখানে লেভেলগুলো দেওয়া আছে, সার্জিক্যাল প্রয়োজন এটা ডিভাইড করা। লেভেল 1 দোজ লাইজ বিলো দ্য মাসল, দ্যাট ইজ পেক্টোরালিস মাইনর মাসল। লেভেল 2 অ্যান্ড লেভেল 3 সম্পর্কে বলা আছে।
টোটাল অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করতে হলে আপনাকে লেভেল 3 পর্যন্ত ক্লিয়ার করতে হবে। এই দুই পৃষ্ঠা 107 এবং 108 এই দুইটা পৃষ্ঠা হচ্ছে ইনফিনিটিভ স্টার, মাস্ট টু নো, বারবার পড়তে হবে। লেভেল 1, লেভেল 2 অ্যান্ড দ্য লেভেল 3। এরপর আসেন ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেস্ট, পেজ নম্বর 106, 106 নম্বর পেজে ব্রেস্টের ব্লাড সাপ্লাই নিয়ে ডিসকাস করা আছে। ব্রেস্টের ব্লাড সাপ্লাই ইজ ভেরি ইজি, কারণ ব্রেস্টের চারপাশে যে আর্টারিগুলো আছে সেখান থেকে ব্লাড সাপ্লাই আসে। যেমন উপরের দিকে আছে অ্যাক্সিলারি আর্টারি, নিচে মিড লাইনে আছে ইন্টারনাল মেমোরি আর্টারি অ্যান্ড পোস্টেরিয়রে আছে পোস্টের ইন্টারকোস্টাল আর্টারি। এই তিনটা আর্টারি ব্রাঞ্চগুলোই মূলত ব্রেস্টকে ব্লাড সাপ্লাই দেয়। এরপরে আসেন 105 নম্বর পেজে দেখেন ব্রেস্টের যে মূল আলোচনাগুলো করা আছে। অ্যানাটমি অফ দ্য ব্রেস্ট, ইট ইজ এ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। টপোগ্রাফি দেওয়া আছে এখানে কোন কোন জায়গায় পজিশন, 2nd to 6th রিব পর্যন্ত ব্রেস্টের এক্সটেনশন নর্মালি। অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স সম্পর্কে কথা বলা আছে। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ব্রেস্ট, এখানে কতগুলো লোবিউল থাকে, ল্যাক্টিফারাস ড্রাক্ট থাকে কতগুলো, তাতে লাইনিং এপিথেলিয়াম নিয়ে কথা আছে। লিগামেন্ট অফ কোপার সম্পর্কে কথা আছে, যেগুলো ডিম্পলিং অফ দ্য স্কিন করে, দ্যাট ইজ পদা অরেঞ্জ ডেভেলপমেন্ট করে। স্ট্রোমা অ্যান্ড প্যারেনকামা নিয়ে কথা আছে। 106 নম্বর পেজের উপরের দিকে দেখেন নিপল এরিওলার কমপ্লেক্স। নিপল যেটা প্রজেক্টেড পার্ট এবং তার চারপাশে যে ডার্ক স্কিন সেটাকে বলা হয় এরিওলা। এখানে প্রচুর পরিমাণে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে যেটা মন্টেগোমারি স্টিবার্গল ফর্মেশন করে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ স্টা দিয়ে রাখবেন। এরপরে আপনি প্রসিড করে চলে আসেন লেকচার শিটের পেজ নম্বর 109, 109 নম্বর পৃষ্ঠে দেখেন ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। এটা একটু জানবেন, ব্রেস্ট ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট লাইন রয়েছে যেটাকে বলা হয় মিল্ক রিজ। এই লাইন বরাবর ব্রেস্টের ডেভেলপমেন্ট, মাল্টিপল ব্রেস্ট ডেভেলপমেন্ট করতে পারে। ট্রিপল অ্যাসেসমেন্ট, এটা ফ্যাকাল্টি ক্লাসে ডিসকাশন হবে বেশি করে, তবে এখানে যেটুকু বলা হয়েছে ট্রিপল অ্যাসেসমেন্ট কি, 3টা পয়েন্ট। ম্যামোগ্রাফি, এটা খুবই ইম্পর্টেন্ট, বেলিয়ান ল্যাবস থেকে কালেক্ট করা ম্যামোগ্রাফি সম্পর্কে জানতে হবে। এটা মনে রাখবেন যে ইয়াং অ্যাডাল্টদের জন্য অর্থাৎ প্রি মেনোপোজাল ফিমেলদের জন্য আলট্রাসোনোগ্রাফি ইজ গুড, দ্যাট ইজ চয়েস অফ ইনভেস্টিগেশন। বাট পোস্ট মেনোপোজাল যাদের ব্রেস্টে গ্ল্যান্ডুলার টিস্যুর পরিমাণ খুবই কম, যেখানে সেল কম, যেখানে ফ্লুইড কন্টেন্ট কম, সেই জায়গাতে আলট্রাসোনো ভালো হয় না, সো সেখানে এক্সরে ভালো। এই জন্য এল্ডারলি ওমেনদের ক্ষেত্রে, পোস্ট মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে করা হয় ম্যামোগ্রাফি, ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে করা হয় আলট্রাসোনোগ্রাফি। ব্রেস্ট থেকে আপনি অনেক পড়াশোনা করলেন, পড়ার পরে যে পরীক্ষা হলে কোশ্চেন্স পেলেন, এই কী পেলেন দেখেন 1 নম্বর স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ব্রেস্ট হুইচ ইজ ট্রু, সাপ্লাইড বাই 4 to 6 ইন্টারকোস্টাল নার্ভ। অনেক পড়ছেন, এটাই পড়েন নাই। বি নম্বর অপশনে দ্য নিপল ইজ সাপ্লাইড বাই T4, নিপলের ডার্মাটোমটাই পড়া হয় নাই। আমি আম্বিলিকাসে ডার্মাটোম জানি, অনেক জায়গায় ডার্মাটোম জানি, বাট নিপলের ডার্মাটোমটা কিন্তু জানা হয় না। নিপল ড্রেন ইন্টু ডিপ লিপেন্ডিক্স, এটা আপনার কাছে জানা আছে। তাহলে এখন এই তথ্যটা যদি আপনি জানতে চান, এই ছবিটা দেখেন, গ্রেজ অ্যানাটমি থেকে নেওয়া ছবিটা। দিস ইজ দ্য নিপল অ্যান্ড দিস ইজ দ্য ডার্মাটোম অফ দ্য নিপল। তাহলে নিপলের ডার্মাটোম হচ্ছে T4, তার মানে থোরাসিক 4 এই লেভেলে নিপল ইজ সাপ্লাইড বাই T4। তাহলে T4 দিয়ে সাপ্লাই হয় নিপল, আর T10 দিয়ে সাপ্লাই পায় আম্বিলিকাস। এই কথাগুলো জানা দরকার। ব্রেস্ট সম্পর্কে আমাদের এই পর্যন্ত জানা দরকার এবং কোনো কিছু আসলে বাদ দেওয়া উচিত নয়। ব্রেস্ট থেকে এটুকু অবশ্যই পড়বেন এবং ক্লিনিক্যাল টাইপ কোশ্চেনের জন্য আরও কোরিলেট করতে হবে। কার্সিনোমা অফ দ্য ব্রেস্টের পজিটিভ ফ্যাক্টর, প্রিডিসপোজিং ফ্যাক্টর, এবং আমাদের ওখানে আরও কিছু হরমোনাল থেরাপি সম্পর্কে এবং কিছু রিসেপ্টর সম্পর্কে আমাদের জানতে হয়, সেগুলো আমরা ফ্যাকাল্টি ক্লাসে ডিসকাস করব। ওকে, এরপরে আসেন থোরাসিক ডাক্ট, আমাদের লেকচার শিটে পেজ নম্বর 97। আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। নম্বর পেজে দেখেন থোরাসিক ডাক্ট নিয়ে কথা আছে। আর থোরাসিক ডাক্টকে বলা হয় হোল বডি লিম্ফ্যাটিক ড্রেনেজ। তার মানে এই ভদ্রলোক এই যদি একজন ভদ্রলোক হয় তাহলে দেখেন ওনার হোল বডি লিম্ফ্যাটিক ড্রেনেজ উইল বি ড্রেনড বাই থোরাসিক ডাক্ট এক্সেপ্ট দ্য এই পোর্শন। ডায়াফ্রামের উপরে রাইট সাইডের এই পোর্শন ড্রেন হবে রাইট লিম্ফ্যাটিক ট্রাঙ্ক দিয়ে, বাদ বাকি হোল বডি উইল বি ড্রেনড বাই thoracic duct. This is the drainage of area of drainage of thoracic duct, bluish color দিয়ে দেওয়া, আর এই জায়গাটুকু শুধুমাত্র রাইট লিম্ফ্যাটিক ট্রাঙ্ক দিয়ে ড্রেন করা।
97 নম্বর পেজে দেওয়া আছে থোরাসিক ডাক্ট ইট ইজ এ ইনফিনিটিভ স্টার টপিকস, এবং এই পেজটা পুরোটা ইম্পর্টেন্ট, বিশেষ করে কোর্স অফ দ্য থোরাসিক ডাক্ট, তাদের লেন্থ সিচুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন লেভেলে সে রাইট টু লেফট শিফট করে, আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেল লেভেলে থোরাসিক ডাক্ট রাইট থেকে লেফটের দিকে শিফট করে, ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। নিচের দিকে ট্রাইবিউটারিজ অফ দ্য থোরাসিক ডাক্ট আছে। পরের পেজে দেখেন 98 নম্বর পেজে নিচের দিকে দেখেন ডি নম্বর পয়েন্টে ইন দ্য রুট অফ দ্য নেক থোরাসিক ডাক্টের রিলেশন, দিস ইজ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন্স আসে। রুট অফ দ্য নেকে থোরাসিক ডাক্টের সামনে গিয়ে থাকে, পেছনে গিয়ে থাকে, এই রিলেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। থোরাসিক ডাক্ট কোথায় এসে ওপেন করে, দিস ইজ ইম্পর্টেন্ট। থোরাসিক ডাক্ট থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন্স আসে, সো এটা অবশ্যই জানতে হবে। এরপরে আসেন থোরাসিক ডাক্টের পরে 100 লেকচার শিটের পেজ নম্বর 93 নম্বর পেজে দেখেন ইসোফেগাস নিয়ে কথা আছে। ইসোফেগাস সম্পর্কে অ্যাকচুয়ালি অনেক ডিটেলিং করে জানার দরকার নাই, এটা অ্যাবডোমেনের মধ্যে কিছু পোর্শন ডিসকাস করা হয়, আর থোরাক্সের মধ্যে যেটুকু আপনি জানবেন কনস্ট্রিকশনস অফ ইসোফেগাস। 93 নম্বর পেজে দেখেন ইসোফেগাসের 4টা লেভেলে কনস্ট্রিকশন থাকে, লেভেল অফ দ্য কনস্ট্রিকশন অ্যান্ড দ্য ডিস্টেন্ট, এবং কেন কনস্ট্রিকশনগুলো হয়েছে। এই ছবিটা খেয়াল করেন, দিস ইজ দ্য ইসোফেগাস, প্রথম কনস্ট্রিকশন অ্যাট দ্য কমেন্সমেন্ট, যেখানে শুরু হয়েছে সেখানে একটা কনস্ট্রিকশন। সেকেন্ড কনস্ট্রিকশন যখন অ্যাওটিক আর্টস দিয়ে ক্রস বাই অ্যাওটিক আর্টস। 3 নম্বর কনস্ট্রিকশন যখন সে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই দিয়ে ক্রসিং হয়, অ্যান্ড দ্য লাস্ট কনস্ট্রিকশন যখন সে ওপেন করে ইন দ্য ডায়াফ্রামকে ক্রস করে। এই 4টা কনস্ট্রিকশন, তাদের লেভেল, তাদের ডিস্টেন্স, এইটা জানতে হবে। এরপরের কথাগুলো খুব বেশি ডিটেলিং করে পড়ার দরকার নেই, নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই একটু পড়লে পড়বেন, বাদ বাকি জায়গাগুলো খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। এর সাথে আপনি একটু আগের পেজে চলে আসেন, 92 নম্বর পেজে দেখেন থাইমাস গ্ল্যান্ড নিয়ে কথা আছে। 92 নম্বর পেজে থাইমাস গ্ল্যান্ড, অ্যাকচুয়ালি থাইমাস গ্ল্যান্ড এটা হিস্টোলজিতেই ডিটেলিং করে ডিসকাশন করা হয়, এখানে গ্রস অ্যানাটমি ছাড়া আর কিছু পড়ার দরকার নেই। দেখবেন থাইমাস গ্ল্যান্ডের প্রথমে 2-3টে লাইন দেওয়া আছে, পরে ডেভেলপমেন্ট বলা আছে, আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাইটাই মেইনলি পড়ার দরকার। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এটা আমাদের হিস্টোলজি লেকচারের মধ্যে ডিটেলস আলোচনা করা হয়, সো এখান থেকে খুব বেশি দরকার নাই। একদম লাস্ট লাইনটা দেখেন, থাইমেকটমি ইন ইনফ্যান্টস ইজ ফ্যাটাল। অ্যাডাল্টের ক্ষেত্রে থাইমাস গ্ল্যান্ড অ্যাট্রফি হয়ে যায়, বাট ইনফ্যান্টের ক্ষেত্রে যদি এটা থাইমেকটমি করা হয়, সো সিভিয়ারলি ইমিউনোসাপ্রেসড হয়ে যায়। এরপরে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম, নার্ভ দ্য ল্যারিংস, এখান থেকে বারবার কোশ্চেন্স আসে যে ল্যারিংস, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি নিয়ে একটা কোশ্চেন্স আসে, যে নেক রিজিয়নে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন হলো অথবা ট্রমা হলো, তারপর হর্সনেস অফ ভয়েস, হোয়াট ইজ দ্য কজ অফ ইট, বা কী ইনজুরি হয়েছে, ইট ইজ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। আমরা বলেছিলাম রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড ইট ইজ লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দেখেন ল্যারিঞ্জিয়াল নার্ভ কিন্তু দুইটা, রাইট অ্যান্ড লেফট। রাইট সাইডে এটা কিন্তু নেকেই থেকে যায়, এটা কিন্তু থোরাক্সে আসে না, বাট লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কিন্তু আর্চ অফ দ্য অ্যাডার মধ্যে আটকা পড়ে ঘুরে গেছে, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সো যদি এই ধরনের কোশ্চেন্স আসে যে নেক রিজনের ট্রমা অথবা সার্জারির পরে হর্সনেস অফ ভয়েস হয়, তাহলে কজ একটাই, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। ওকে, 101 নম্বর পেজে আসেন। 101 নম্বর পেজে আলোচনা করা হয়েছে ফ্রেনিক নার্ভকে। ফ্রেনিক নার্ভ সম্পর্কে জানতে হবে, ফ্রেনিক নার্ভের অরিজিন, রুট ভ্যালু, ফ্রেনিক নার্ভের কোর্স অ্যান্ড সাপ্লাইং এরিয়া। তাহলে ফ্রেনিক নার্ভ এর অরিজিন কোথায় হয়েছে, সার্ভাইকাল রিজনে, রুট ভ্যালু 3, 4, 5, সার্ভাইকাল 3, 4, 5, মেনলি 4। মেন সাপ্লাই কোথায় যায়, মোটর সাপ্লাই টু দ্য ডায়াফ্রাম, সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামকে সাপ্লাই দিতে যায়। ফ্রেনিক নার্ভের কোর্স ইজ ইম্পর্টেন্ট, দেখেন ফ্রেনিক নার্ভ দুইটা, রাইট লেফট। রাইট ফ্রেনিক নার্ভ ভেনের গা বেয়ে নামে, সো ইট হ্যাজ এ ভেনাস কোর্স, বিকজ রাইট সাইডে ভেনাস সিস্টেম ডেভেলপড, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা সব রাইট সাইডে। লেফট ফ্রেনিক নার্ভ হ্যাজ আর্টারিয়াল কোর্স, কারণ ডিসেন্ডিং থোরাসিক আউটার লেফট সাইড দিয়ে নামে, সো রাইট ফ্রেনিক নার্ভের কোর্সকে বলা হয় ভেনাস কোর্স, লেফট ফ্রেনিক নার্ভ হ্যাজ আর্টারিয়াল কোর্স। এই কোর্সটা জানা ইম্পর্টেন্ট। ফ্রেনিক নার্ভের কোর্সের মধ্যে একটু খেয়াল করেন, দেখেন দিস ইজ স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। আমরা ক্লাসের শুরুতেই স্কেলেনি টিউবারকল নিয়ে আলোচনা করেছি, সেখানে যে মাসলটার অ্যাটাচমেন্ট ছিল স্কেলেনি অ্যান্টেরিয়র মাসল। স্কেলেনি অ্যান্টেরিয়র মাসলের গা বেয়ে ল্যাটারাল সার্ফেস দিয়ে নামে, দিস ইজ হলুদ কালার যেটা দেখানো হয়েছে, ইট ইজ কল্ড ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ জন্ম নেওয়ার পরে প্রিভার্টিব্রাল ফাসা নিচ দিয়ে নেমে পড়ে স্কেলেনি অ্যান্টেরিয়র মাসলে ল্যাটারালি ক্রস করে অ্যান্টেরিয়রে। স্কেলেনি অ্যান্টেরিয়র মাসলের গা বেয়ে যদি সামনে দিয়ে নামে, তাহলে এই নার্ভ দুইটা
ভাস্কুলার স্ট্রাকচারের মধ্য দিয়ে নামবে। সেটা কি? সামনে থাকবে সাবক্লাভিয়ান ভেন অ্যান্ড পেছনে থাকবে সাবক্লাভিয়ান আর্টারি। ইয়েস, দিস ইজ এ সাবক্লাভিয়ান আর্টারি এবং দিস ইজ সাবক্লাভিয়ান ভেন। এই দুটোর মাঝখান দিয়ে নামে ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ এই বরাবর নামতে নামতে ঢুকে গেল কোথায়? এখন ঢুকবে সে থোরাসিক কেজের মধ্যে, দ্যাট ইজ মেডিস্টেনামের মধ্যে। মেডিস্টেনামের মধ্যে এসে ফ্রেনিক নার্ভ রুট অফ দ্য লাংসের অ্যান্টেরিয়রলি ক্রস করে। তার মানে রুট অফ দ্য লাংসকে সে অ্যান্টেরিয়রলি ক্রস করবে, তার মানে ফ্রেনিক নার্ভ কিন্তু পোস্টেরিয়রলি থাকে না। ইট ইজ এ কন্টেন্ট অফ মিডল মেডিস্টেনাম, আর ভ্যাগাস নার্ভ ইজ এ কন্টেন্ট অফ পোস্টেরিয়র মেডিস্টেনাম। এই কথাটা মাথার মধ্যে রাখবেন। ফ্রেনিক নার্ভ রুট অফ দ্য লাংসের অ্যান্টেরিয়রলি ক্রস করে। তারপরে রাইট ফ্রেনিক নার্ভ গন্তব্য কোথায়? ইনফিরিয়র ভেনা কাভাল যে ওপেনিং, দ্যাট ইজ ভেনা কাভাল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম দিয়ে সে চলে আসলো সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামকে সাপ্লাই দিয়ে। দিস ইজ দ্য রাইট ফ্রেনিক নার্ভ। বাট লেফট সাইডে এইরকম কোনো ওপেনিং নাই, কারণ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা কিন্তু আর সেন্ট্রাল পার্টে থাকে না, সে পেছনের দিকে চলে গেছে। সো লেফট ফ্রেনিক নার্ভ তার গন্তব্যচ্যুত হয়ে যায়। তখন সে কখনো টেন্ডনকে পায়ার্স করে নামে, সেন্ট্রাল টেন্ডনকে পায়ার্স করে নামে, কখনো অন্য কোনো পথ দিয়ে সে ডায়াফ্রামকে ক্রস করে। সো রাইট ফ্রেনিক নার্ভ হ্যাজ ডেফিনেটিভ কোর্স, দ্যাট ইজ ভেনাস কোর্স অ্যান্ড ভেনা কাভাল ওপেনিং দিয়ে সে বের হয়ে আসে। লেফট ফ্রেনিক নার্ভ হ্যাজ আর্টেরিয়াল কোর্স, যেহেতু আর্টারি তার গন্তব্য চেঞ্জ করে দেয়। সো লেফট ফ্রেনিক নার্ভ হ্যাজ ভেরিয়েবল কোর্স, কখনো পায়ার্স করে ঢুকে, কখনো অন্য কোনো ওপেনিং দিয়ে নামে। দিস ইজ দ্য কোর্স অফ ফ্রেনিক নার্ভ। লেকচার শিটে পেজ নম্বর 101-এ দেখেন কোর্স অফ দ্য ফ্রেনিক নার্ভ সুন্দর করে দেওয়া আছে, এটা জানতে হবে। 102 নম্বর পেজে ভ্যাগাস নার্ভ নিয়ে কিছু আলোচনা করা আছে খুব সংক্ষেপে, এটা একটু পড়লে পড়বেন, স্পেশালি দ্য নিউক্লিয়াস কোর্স সম্পর্কে জানবেন। এরপরে আসেন 103 নম্বর পেজ, থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ট্রাঙ্ক কয়টা করে গ্যাংলিয়া থাকে, কী দিয়ে ফরমেশন, এগুলো একটু জানবেন। তাদের ব্রাঞ্চগুলো যেমন গ্রেটার স্প্ল্যান্টিং নার্ভ কত থেকে কত, লেসার লিস্ট, কোর্স ডিটেলিং দরকার নাই। এই ছিল আমাদের টোটাল ডিসকাশন, আমাদের টোটাল অ্যানাটমি লেকচার শিটটা পুরোটাই আমরা শেষ করেছি। তবে এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের সব পড়লেন, পড়া শেষে হাউ টু রিড, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আমি কিভাবে পড়বো? আমি তো পুরো বই পড়লাম। অনেকে যেটা করে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তেই থাকে, এবং 1 থেকে শুরু করে 1000 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একই গুরুত্বভাবে পড়া শেষে দেখা গেল তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নাই, তার মাথার মধ্যে কিছু নাই। এইরকমটা যেন না হয়, কারণ যেই পড়া আপনি এখন পড়লেন পরীক্ষার হলে আপনার মনে পড়লো না, সেই পড়া আপনার জন্য মোটেও হেল্পফুল না। সো আপনাকে এমনভাবে পড়তে হবে, এমনভাবে গুরুত্ব সহকারে সিকোয়েন্সিং করে পড়তে হবে যেটা আপনাকে পরীক্ষার হলে হেল্প করবে। তাহলে আপনি অবশ্যই এই বই পড়ার সময় আপনি সিকোয়েন্সিং করবেন, কোনটা বেশিবার রিভাইজ দেবেন, কোনটা কমবার রিভাইজ দেবেন, কোনটা জীবনে একবারই পড়বেন, কোনটা 1000 বার পড়বেন। তাহলে এই সিকোয়েন্সিং ইজ ইম্পর্টেন্ট। আমি এই লেকচারের সুবিধার্থে শুরু করেছিলাম থোরাসিক ওয়াল দিয়ে, বাট থোরাসিক ওয়াল ইজ এ লিস্ট ইম্পর্টেন্ট টপিক্স। আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স দেখা যাবে যে ব্লাড সাপ্লাই অফ হার্ট, ব্রেস্ট, লিম্ফ্যাটিক ড্রেনেজ, তাদের স্ট্রাকচার, এই কথাগুলো। তাহলে আপনি প্রথমে পড়ার স্বার্থে আপনি থরলি একবার পড়লেন, বাট এখন আপনি যখন রিভাইজ করবেন, রিভাইজ করার সময় আপনাকে একটা সিকোয়েন্স করতে হবে। 5 মিনিট সময় পেলে আপনি কোনটা রিভাইজ করবেন, 10 মিনিট পেলে কোনটা করবেন, 20 মিনিট পেলে কোনটা করবেন, এই সিকোয়েন্সিং ইজ ইম্পর্টেন্ট। আমার খুব প্রিয় একটা উক্তি, হাউ টু রিড ইট ইজ, এটা আমার মানে আরও বড় বয়সে এসে শেখা। এই জন্য দিস ইজ ইম্পর্টেন্ট। ইট ইজ নট হাউ মাচ ইউ রিড দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বাট হাউ উইল ইউ ডাইজেস্ট দ্য ফ্যাক্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনি কত বেশি পড়লেন সেটা বড় কথা নাই, আপনি কতটুকু বুঝে পড়েছেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা নাহলে আপনার পুরো পড়াটাই হয়তো গল্প উপন্যাস পড়ার মধ্যে হয়ে যাবে, যেখানে পড়তে মজা কিন্তু পড়া শেষে নাথিং ফর ইউ। অ্যান্ড দ্য লাস্ট স্পিচ অফ দ্য ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার খুবই পছন্দের একটা উক্তি, আলফোলজি নামে একটা বই আছে, সেই বই লেখা ছিল যে কোয়ালিটি রাদার দেন কোয়ান্টিটি অফ রিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটি অবশ্যই মনে রাখবেন। আমি এখন আপনাদের যেটা করব, সিকোয়েন্সিং করে দেব। এই লেকচার শিটটা খুব এনরিচড একটা লেকচার শিট। এই লেকচার শিটের বিভিন্ন বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো কালেক্ট করা, একটা বইয়ের উপর বেসিস করে তৈরি করার পরে বিভিন্ন বই থেকে ইম্পর্টেন্ট টপিকসগুলো এখানে কালেক্ট করা হয়েছে। সো এর মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেশন এখানে আছে। এরপরে যদি আপনার মনে হয় যে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস হয়ে গেছে বা আপনি খুঁজে পেয়েছেন, অবশ্যই আপনি সেগুলোকে পিক আপ করবেন এই বইটার মধ্যে। ফাইনাল পরীক্ষার আগে 1000টা বই পড়ার সুযোগ হবে না, বাট এই লেকচার শিটটা রিভাইজ করার জন্য আপনি 10 থেকে 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট সময় পাবেন। সো আপনি নিজেকে ওইভাবে তৈরি করবেন যেন পরীক্ষার আগের দিন এই বইটাই আপনার সম্বল এবং এটাই আপনি একবার রিভাইজ করতে পারবেন। তাহলে এখন আপনি এই টোটাল বইটাকে কনসাইজ করার জন্য কীভাবে পড়বেন সেটা আমি দেখাবো।
আমাদের লেকচার শিটের 111 নম্বর পেজে দেখবেন অনেকগুলো কোশ্চেন্স দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারে। কোশ্চেন্সগুলো আপনারা প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, তাহলে আপনাদের কোন জায়গা বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা লেস ইম্পর্টেন্ট, এগুলো সর্ট আউট করতে আপনাদের অনেক হেল্প হবে। এখন আসেন সিকোয়েন্সটা আপনি লিখে নিতে পারেন। লেকচার শিটের পেজ নম্বর 1 এর বাম দিকে জায়গা আছে, আপনি লিখে নেবেন যে কোন সিকোয়েন্সে কী পড়বেন। আপনি প্রথমে যদি 5 মিনিট সময় পান রিভাইজ দেওয়ার, আপনি কী পড়বেন? ব্রেস্ট পড়বেন, ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ, তারপরে পড়লে ব্রেস্টের গ্রস অ্যানাটমি, ব্যাস। এরপরে আসেন 2 নম্বর যে পয়েন্টটি পড়বেন, যেটা পড়বেন সেটা হচ্ছে হার্ট। তাহলে 1 নম্বরে পড়বেন ব্রেস্ট, 2 নম্বরে হার্ট। হার্টের মধ্যে কী পড়বেন? ব্লাড সাপ্লাই অফ হার্ট, ডেভেলপমেন্ট অফ হার্ট, গ্রস অ্যানাটমি অফ হার্ট। 3 নম্বরে পড়বেন মেডিস্টেনাম, কোনটা? মিডল মেডিস্টেনাম অ্যান্ড পোস্টেরিয়র মেডিস্টেনাম। 3 নম্বর পয়েন্টে পড়বেন তাহলে মেডিস্টেনাম। আর একটু সময় পেয়েছেন, কি পড়বেন? লাংস পড়বেন। লাংসের মধ্যে খুবই ফোকাল জায়গাটুকু যেগুলো বলেছি। আর একটু সময় পেয়েছেন, কি পড়বেন? ডায়াফ্রামের মেজর ওপেনিং পড়বেন, ডায়াফ্রামের মেজর ওপেনিং। আর একটু সময় পেয়েছেন, এবার কি পড়বেন? 6 নম্বর পয়েন্ট থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট। এটার সাথে পড়ে ফেলুন ফ্রেনিক নার্ভ, থোরাসিক ডাক্ট, ফ্রেনিক নার্ভ। সময় আর একটু পেয়েছেন, থোরাসিক ওয়াল। থোরাসিক ওয়ালের মধ্যে কি পড়বেন? আপনি অবশ্যই স্টার্নাল অ্যাঙ্গেল লেভেল পড়বেন, থোরাসিক ওয়ালের ব্লাড সাপ্লাই পড়বেন। এইটুকু যদি আপনি পড়েন, এই টোটাল লেকচার শিট থেকে আপনি কমন পাবেন 5 থেকে 6টা কোশ্চেন্স। আমি যে পয়েন্টসগুলো বললাম এর মধ্যে আপনি হয়তো 4 থেকে 5টা পেয়ে যাবেন, আর একটা ডিপেন্ডস অন ইউর লাক। সো আপনি যদি এইভাবে আপনার পড়াটা গুছিয়ে নেন, তাহলে আপনি ফাইনাল পরীক্ষার জন্য স্বল্প সময়ের মধ্যে রিভাইজ করার সুযোগ পাবেন। এই দুর্যোগকালীন সময়ের মধ্যেও আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, এটা কন্টিনিউ করুন। আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি, করোনা থেকে মুক্ত থেকে আপনি পড়াশোনা করুন, আপনার পরিবার সুস্থ থাকুক, আপনি সুস্থ থাকেন, এই শুভকামনা রইল সবাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।